বেজে গেছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের মতো করে প্রচারে ব্যস্ত এবং প্রত্যেকের দাবি আমরাই আসছি ক্ষমতায়। তবে শেষ হাসি কে হাসবে সেটা কিন্তু ঠিক করবেন আপনারাই। বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্রে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুতপা এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী শেষাদ্রি রয়েছে আপনাদের সঙ্গে। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হচ্ছে ভোট উৎসব, এবং যেখানে ভোট মূল্যবান আমরা সকলেই ভাবি ভোটের আগে যে কাকে ভোট দেব, কে আমার ভোট পাওয়ার যোগ্য, আমি কাকে বাছাই করব, কে আমার জন্য লড়াই করবে, এবং ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা কে হবে। জনগণের প্রশ্ন এবার আমাদের মুখে। আজকের এই কুরুক্ষেত্রের প্রথম দিনের প্রথম কনক্লেভের প্রথম পর্বে যাকে আমরা অতিথি হিসেবে আমাদের সঙ্গে ডেকে নিচ্ছি, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। আমরা মঞ্চে চাইব পীযূষ বাবুকে। তার আগে ছোট্ট একটি ভিডিও দেখে নেব আমরা। পীযূষ কান্তি বিশ্বাস রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি। 1969 সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত কলেজ জীবন থেকে। তারপর 1976 সালে ত্রিপুরা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। পরবর্তী সময়ে তিনি ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি, মেম্বার অফ নর্থ ইস্ট কংগ্রেস কোঅর্ডিনেশন কমিটি, চেয়ারম্যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্টের পদ তিনি সামলেছেন। বর্তমানে তিনি ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের পদ সামলাচ্ছেন। একেবারেই আমরা যাব পীযূষ বাবুর কাছে, আমরা জানবো তার কাছ থেকে। পীযূষ বাবু, স্বাগত আপনাকে আমাদের এই কুরুক্ষেত্রের আজকের প্রথম সম্প্রচারে। একেবারে শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, প্রথমে কংগ্রেস, তারপর নিজের দল গঠন করলেন আপনি, তারপর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 2018-তে রাজ্যে প্রথমবারের মতো পদ্ম চাষ হতে দেখেছি আমরা। এবার কি ঘাসফুলের চাষের কোনো রকম কি সম্ভাবনা রয়েছে? দেখুন, কংগ্রেসে ছিলাম আমি বহু বছরখানেক আগে কংগ্রেস ছেড়েছি। তারপরে একটা রাজ্য দল করেছিলাম, তারপরে আমি তৃণমূলে জয়েন করি এবং আমার জীবনের মূল্যবান অংশই আমি কংগ্রেসের জন্য ত্যাগ করেছি। তৃণমূলে এসেছি, তৃণমূল আসার আগে আমি তৃণমূল নেত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম সাক্ষাৎ করি। জানতে চাইছিলাম ত্রিপুরাতে এখন যে শাসন বলবো না, অপশাসন, এখানে গণতন্ত্র বিপন্ন, আইনের শাসন নেই, কথা বলার অধিকার নেই, এগুলি নিয়ে উনি কতটা সিরিয়াস, এটা লড়াই করার জন্য উনি সার্বিকভাবে সাহায্য করবেন কিনা, বা উনি নিজে এসে রাজ্যে সে লড়াইটা করবেন কিনা। ওনার সঙ্গে কথা বলার পরে যখন ওনার মাইন্ড এক্সপ্রেস করলেন যে সেটা উনি করবেন, প্রথম যখন আমি ওনার সঙ্গে দেখা করতে যাই, দিল্লিতে আমি জয়েন করছি, কিন্তু আমি তখনও ঠিক করিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করব কিনা। ওনার সঙ্গে কথা বলার পরে আমার বিশ্বাস হলো বর্তমান যে পরিস্থিতি ত্রিপুরাতে, সেটার বিরুদ্ধে লড়াই করার মতন একটা প্রতিষ্ঠান, একটা দল, সেটা তৃণমূলই। সেই জন্য সেটাতে আমি জয়েন করেছি এবং আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে, সবাই সহযোগিতায়, রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের সমস্যা সমাধানের জন্য একটা কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি।
সেখানে পীযূষবাবু একটা প্রশ্ন থাকছে যে 2013, 2018 এবং এই আর কিছুদিন পর আমরা বিধানসভা নির্বাচনের দিকে যাচ্ছি। সেখানে আমরা তৃণমূল কংগ্রেসকে আমরা সবসময় দেখে এসেছি অমাবস্যার চাঁদের মতো। ভোট এলেই তাদের আগমন, নেতা নেত্রীদের আগমন, বিভিন্নভাবে বিভিন্ন আস্থা দেওয়ার কথা তারা তুলে ধরছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আস্থা তৃণমূল কংগ্রেসের প্রতি কতটা? এগুলি আমি অস্বীকার করি না, কিন্তু বারে বারে শুরুর থেকে দেখা গিয়েছিল এই রাজ্যের মানুষ কিন্তু তৃণমূলকে গ্রহণ করতে চেয়েছিল এবং গ্রহণ করেছিল। একসময় ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার উনি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলের হয়ে, সেই দিন আমি কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু আমি মানুষের সেই দিন দেখেছিলাম মানুষের কি স্বতঃস্ফূর্ত সমর্থন, একটা জোয়ার বয়ে গেছিল সুধীর মজুমদারের সমর্থনে, তৃণমূলের সমর্থনে। হেরে গেছে সেটা অন্য কথা, কিন্তু আমি দেখেছি তারপরেও ধরুন বিভিন্ন সময় তৃণমূলের মাঝে মধ্যেই সিরিয়াসনেসের যেটা থাকার কথা ছিল সিরিয়াসনেস, সেটা মাঝে মধ্যে ঘাটতি দেখা গেছে। কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যে আপনার মিউনিসিপ্যাল ইলেকশন হলো, সেটাও যে বহুদিনের প্রস্তুতি তা নয়, অল্প কয়েকদিনের প্রস্তুতিতেই দেখা গেল সেই নির্বাচনে তৃণমূলের বিশাল সাফল্য। জয়টা বড় কথা নয়, কিন্তু ভোটের যে পার্সেন্টেজ প্রায় 26% মতন ভোট পেয়ে গেল মিউনিসিপ্যালিটিতে। কি ভোট হয়েছে এটা রাজ্যবাসী জানে। যদি ফেয়ার ইলেকশন হতো হয়তো তৃণমূলেই মিউনিসিপ্যাল কর্পোরেশন দখল করত। তবে কি যে সংখ্যাটা আপনি বলছেন সেটা কি আপনি বলছেন যে আপনাদের জন্য ভালো, অন্যদিকে আপনি বলছেন যদি ফেয়ার ইলেকশন হতো তবে ক্ষমতা দখল করতেন, কিন্তু উপনির্বাচনে আপনাদের সেই সংখ্যা আবার পড়ে গেছে। আমি বলছি সেটা আমি বিভিন্ন সময়, সেই জন্য আমি বলছিলাম যে মিউনিসিপ্যাল ইলেকশনও আমি যেটা বোঝাতে চেয়েছি, এই রাজ্যের মানুষের একটা তৃণমূলের প্রতি একটা আস্থা আছে, মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থা আছে। এখন ধরুন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যদি দায়িত্ব পালন না করে সেখানে ভাটা পড়বে, সব ভাটা পড়েছিল। সেই জন্য আমাকে যখন বারবার অনুরোধ করা হচ্ছিল তৃণমূলের দায়িত্ব নেওয়ার জন্য, সেই জন্য আমি বুঝতে গিয়েছিলাম যে লড়াই করতে গেলে আমি মমতা ব্যানার্জির থেকে কতটুকু সাহায্য পাবো, নাকি এই যে মাঝে মধ্যে একটা ভাটা আসে সেটা থাকবে। সেই ব্যাপারে যখন আমি আর কোনো সন্দেহ রইল না আলাপের পরে, এবং আমি যখন বুঝতে পেরেছি, আমি এখনও কনফিডেন্ট রাজ্যের মানুষ বারে বারে তৃণমূলের প্রতি বিশ্বাস দেখিয়েছে, কিন্তু দলের জন্য সেটা ঠিক জায়গায় পৌঁছতে পারেনি। উনি কথা দিয়েছেন, সে আমি আজকে ধরেন সভাপতি হয়েছি মাস দেড়েক হলো, ওই সময় আমি সভাপতি ছিলাম না, কিন্তু আমি কংগ্রেস দলে থেকে বা অন্যান্য দলে থেকেছি যে মমতা ব্যানার্জির প্রতি মানুষের একটা বিশ্বাস আছে। সেই বিশ্বাস রাজ্যের নেতৃত্বরা যদি ঠিক কাজটা করে, তৃণমূল এখানে প্রতিষ্ঠিত হবে, সামনের দিনে শক্তিশালী দল হবে, এইটুকু আমি বলতে পারি, এটা আমার বিশ্বাস। বিগত নির্বাচনে যখন মমতা ব্যানার্জি ত্রিপুরা এসেছিলেন, তিনি এসে বলেছিলেন যদি কলকাতা অর্ধেকটা রুটি খায় বাকি অর্ধেকটা রুটি ত্রিপুরার জন্য থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আগাম বিধানসভা নির্বাচনের আগে আপনাদের সর্বোচ্চ নেত্রী যিনি রয়েছেন মমতা ব্যানার্জি, তার কোনো আশার আভাস? সেটা তো আমি বললাম, মানুষের আশীর্বাদ পেয়ে যদি তৃণমূল সরকার গঠন করতে পারে, সরকার গঠন করার ব্যাপারটা তো হলো মানুষের হাতে। মানুষ ভোট দেবে, মানুষ সরকার গঠন করবে, মানুষ যে দলকে চাইবে সেই দলের সরকার হবে। কিন্তু তৃণমূলের যদি সরকার হয়, আপনারা জানেন পশ্চিমবঙ্গের যে কর্মসূচিগুলি, দুয়ারে সরকার, ভারতবর্ষের রাষ্ট্রপতি মমতা ব্যানার্জিকে শ্রেষ্ঠ মানে এই কর্মসূচিকে বলেছেন এটা শ্রেষ্ঠ কর্মসূচি, ওনাকে পুরস্কৃত করতে যাচ্ছেন। এবং বিভিন্ন আসলে সরকারটা পশ্চিমবঙ্গে আপনার সাধারণ মানুষ তো
ধরুন সিটিজেনশিপ বলুন, নিত্য প্রয়োজন যেসব সিটিজেনশিপ বলুন, বার্থ সার্টিফিকেট বলুন, বিপিএল কার্ড বলুন, এসব কেউ অফিসে যেতে হচ্ছে না। আগে অফিসে গেলে একটা সিটিজেনশিপ বা একটা কোনো সার্টিফিকেটের জন্য গেলে সেখানে যারা কর্মচারী আছে এই টেবিল থেকে ওই টেবিল, ঘুষের পর ঘুষ। এখন আপনার সেইগুলি কেউ অফিসে যেতে হচ্ছে না, আধিকারিকেরা বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে। আর আপনারা জানেন স্বাস্থ্য সাথী থেকে এগুলি বলতে গেলে অনেকগুলি কর্মসূচি। আমাদের ত্রিপুরার যে হসপিটাল, সরকারি হসপিটালে গেলে আপনি প্রথমে যাওয়ার সাথে সাথে বলবে আপনাকে স্যালাইনটা নিয়ে আসুন, ওষুধটা নিয়ে আসুন, কিনে নিয়ে আসুন। আর পশ্চিমবঙ্গে গরিব মানুষদের 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার ফ্রিতে চিকিৎসা হবে, 1 পয়সাও দিতে হয় না সরকারি হসপিটালে। বিভিন্ন কর্মসূচি আছে। এবং আমি যেটা বলতে চেয়েছিলাম, এখানে যদি মানুষের আশীর্বাদে তৃণমূলের সরকার হয়, আমরা চেষ্টা করব মানুষকে বোঝানোর জন্য, মানুষের কাছে যাচ্ছি এবং আমরা সাড়া পাচ্ছি। এবং আমার বিশ্বাস আমরা যদি ঠিকঠাক কাজটা করতে পারি, কর্মীরা যদি দায়িত্বটা পালন করে ঠিকভাবে, সেই লক্ষ্যে আমরা সাকসেসফুল হব। কালকে আমার মিটিং আছে কলকাতাতে মমতা ব্যানার্জির সঙ্গে, ওনার আসার দিন ধার্য হবে, অন্যান্য নেতাদের দিন ধার্য হবে। আমাদের 2-4 দিনের মধ্যে আমাদের মাঠে লড়াই আরম্ভ হয়ে যাবে, যদিও আমাদের ছেলেরা, কর্মীরা, নেতারা ত্রিপুরা রাজ্যে সর্বত্র কাজ করছে এখন। পীযূষবাবু, যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো, যে রাজ্যের যে প্রধান বিরোধী দলগুলি রয়েছে, আমরা দেখছি প্রত্যেকেই জোটের বার্তা রাখছেন, প্রত্যেকেই যারা বিরোধী দলগুলি রয়েছে তাদের ঐক্যের কথা বলছেন। সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি অভিমত থাকবে? আপনার দল লড়াইয়ের কোন পথ বেছে নেবে, জোট নাকি একক? আজকে ত্রিপুরা রাজ্যে এটা একটা খুবই বড় প্রশ্ন। জোটের প্রশ্নে আপনি বলছেন 2018 সালে বিজেপি সরকার গঠন করেছে। কেন সেই সরকারটা গঠন হলো? বামফ্রন্ট ক্ষমতা আসার পরে 25 বছর এ রাজ্যে শাসন করেছে। বারে বারে মানুষ চেয়েছিল। সিপিএমের কিছুদিন শাসনের পরে দেখা গেল এই রাজ্যে মানুষের কথা বলার অধিকার নেই, প্রতিবাদ করার অধিকার নেই। দলের যদি আপনি কর্মী না হন, আপনার যত বড় যোগ্যতা থাকুক, আপনার চাকরি পাওয়ার কোনো অধিকার নেই। প্রতিবাদ করলে খুন, প্রতিবাদ করলে বাড়িঘরে আগুন, নারী নির্যাতন, এগুলি হচ্ছিল। মানে এটা ক্যাডার রাজ প্রতিষ্ঠিত হয়েছিল। মানুষ এটার থেকে মুক্তি পেতে চেয়েছিল। এবং তখন আমিও কংগ্রেসে ছিলাম। বিরোধী দল বলতে ত্রিপুরা রাজ্যে তখন কংগ্রেস দলে ছিল, বিজেপির তখন 1% ভোটও ছিল না। মানুষ, এ রাজ্যের মানুষ বামপন্থীর এই অপশাসন থেকে মুক্তি পেতে কংগ্রেসের উপর বারে ভরসা করেছিল। কিন্তু কংগ্রেস, আমরা সেটা করতে পারিনি, কারণ আমাদের দলের মধ্যে, আমাদের যারা নেতৃত্বে ছিলাম, আমাদের মধ্যে একটা জিনিস প্রাধান্য পেত, মানুষের যে সমস্যা সেটার দিকে নজর না দিয়ে, মানুষের যে কি ডিমান্ড, মানুষ কি চাইছে সেটা পাইয়ে দেওয়া, সেটা বা অপশাসন থেকে মুক্তি দেওয়া, এটার থেকে বড় আমাদের মধ্যে থাকতো নেতৃত্বের প্রতিযোগিতা, ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেত। সিপিএমের সঙ্গে এদিক ওদিক করে 25 বছর আরামে কাটিয়ে দিল। মানুষ চাওয়ার পরও কংগ্রেস ব্যর্থ হয়েছে। মানুষের ইচ্ছার প্রতি সম্মান দিতে কংগ্রেস নেতৃত্বরা ব্যর্থ হয়েছে, মানে কখনোই সিরিয়াস ছিল না। এবং কংগ্রেসের মধ্যে তখন একটা সেকশন বলতোই যে কংগ্রেস আর সিপিএমের মধ্যে একটা আতাত আছে, দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তি। এটা আমাদের দলের মধ্যে একটা ছিল। পরবর্তীকালে বিজেপি এখানে আসলেন। আমাদের একটু আপনাকে থামিয়ে প্রশ্ন করব, আপনি যেটা বললেন দলের মধ্যে রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি, আপনি তো অনেকদিন দলের দায়িত্বে ছিলেন, আপনি সেই সংজ্ঞাটাকে পাল্টাতে পারলেন না? সেটাকে বাঁচাতে পারলে তো অনেক আগে বামফ্রন্ট এই রাজ্যের থেকে চলে যেত। আপনার কি প্রয়াস ছিল না সেদিকে? আমারও বয়স ছিল, আমি তো বলছি আমাদের মধ্যে এটা নিয়ে, মানে কংগ্রেসের গোষ্ঠী কন্দল তখন ছিল, গোষ্ঠী কন্দল ছিল। আমিও এক সময় শিকার হয়েছিলাম কংগ্রেস ভবনে, আমি নিজেও আক্রান্ত হয়েছি। সেগুলি তো আপনারাই টেলিকাস্ট করেছেন, আপনারাই দেখিয়েছেন। কংগ্রেস ভবনে মারামারি, কংগ্রেস ভবনে একে অপর, এক নেতা আরেক নেতাকে আক্রমণ করছে, কংগ্রেস ভবনে তালা দিয়ে দিচ্ছে। মানুষ
তারপরও বিশ্বাস রেখেছিল, বামপন্থীকে সরাইতে চেয়েছে, এতগুলির পরও চেয়েছিল। মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি পীযূষবাবু দায়িত্ব পেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৎকালীন সময়ে, কিন্তু দলীয় যে নীতি বা যা সমস্ত কিছু রয়েছে সেটাতে আপনি ব্যর্থ হয়েছেন। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। দলীয় গোষ্ঠী কোন্দল বা আপনি যেটা বললেন যে দলের যে নীতিগুলি ছিল, এখানে যেটা দেখানো হচ্ছে, দিল্লিতে অন্যরকম দেখানো হচ্ছে, সেই জায়গাটা পাল্টাতে ব্যর্থ ছিলেন। আমরা বামফ্রন্টকে সরাতে পারিনি। আমাদের মধ্যে কোনো কোনো নেতার ব্যক্তি স্বার্থ ইনভলভ ছিল। আমাদের দলের পদের কে আমাদের সভাপতি হব সেটা নিয়ে লড়াই ছিল। বিভিন্ন কারণে আমরা সাকসেসফুল হতে পারি। 2018-তে যে নির্বাচনটা হলো, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক তাবৎ নেতা বিজেপির ত্রিপুরা রাজ্যে আসলেন, অনেক প্রতিশ্রুতি দিলেন। সেখানে 7th পে কমিশন, মিস কলে চাকরি, বছরে 50,000 চাকরি, 10,323, বিভিন্ন রেগা 340 টাকা হয়ে যাবে। যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, একে মানুষ সিপিএমের অপশাসন থেকে মুক্তি পেতে চাইছে, আরেকদিকে মানুষের সমস্ত সমস্যার সমাধানের কথা বলছেন, মানুষ, এই রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল প্রধানমন্ত্রীর এই আশ্বাসগুলি। যাই সিপিএম থেকে মুক্তি, যে বামফ্রন্টের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য তখন বেছে নিয়েছিল বিজেপিকে, যে প্রধানমন্ত্রী একদিকে অপশাসন থেকে মুক্তি, আরেকদিকে ত্রিপুরার সমস্যার সমাধান হচ্ছে, শিল্পায়ন হবে, বেকার সমস্যার সমাধান হবে। মানুষ দলমত নির্বিশেষে প্রায় তখন সিপিএমের এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। বিরোধীদের একটা অভিযোগ রয়েছে বা বারবার তাদের মুখে শুনতে পেয়েছি আমরা যে মমতা ব্যানার্জির এই ত্রিপুরার ক্ষমতার লড়াই শুধুমাত্র মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রীর আসনটাকে একটু শক্ত করার জন্য। তো আপনার কি অভিমত থাকবে সে ব্যাপারে? প্রথমে প্রশ্নটা করছিলেন জোটের ব্যাপারে, সেই উত্তরটা আমি দিচ্ছি। এই রাজ্যে এখন একটা বিজেপি একটা সরকার করছে, সেটা জোট সরকার। আরেকটা জোট হচ্ছে কংগ্রেস আর সিপিএম। এই যে জোটটা হচ্ছে 25 বছরে আপনি দেখবেন, যারাই শুধু অপরাধ ছিল কংগ্রেস করা, শত শত কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম এর কর্মীরা শুধু কংগ্রেস করার অপরাধে। হাজার হাজার বাড়ি পুড়িয়ে দিয়েছে শুধু কংগ্রেস করার অপরাধে, চাকরি বাহিনী কংগ্রেস করার অপরাধে। আমি বিলোনিয়া সাব ডিভিশন থেকে আসছি। প্রতিটা নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরে বিলোনিয়া সাব ডিভিশনে 3 থেকে 3,500 ছেলে বাংলাদেশে চলে যেত, 2.5-3 বছর পর ফিরত। কেউ আসামে, এখনও কেউ আসামে গেছে, ফিরেও আসেনি। এভাবে কত এমএলএ খুন হলো, প্রধান খুন হলো, ইলেক্টেড প্রধান, কত কংগ্রেস নেতা খুন হলো। সেটা বলতে গেলে আমার বিলোনিয়া ডিস্ট্রিক্টে শুধু কংগ্রেস করার জন্য 73 জন কংগ্রেস কর্মী খুন হয়েছে। এবং এই যে জোটের কথা বলছেন আজকে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, উনি কংগ্রেস ছাড়লেন শুধু সিপিএমের সঙ্গে কংগ্রেসের সখ্যতার কথা বলে, যে এই সিপিএম সরকারকে রাখা, এই দলটাকে, এটা বিপজ্জনক দেশের জন্য। এটা আমার কথা নয়, মাননীয় সদস্য সুদীপ রায় বর্মনের কথা। এটা ত্রিপুরার জন্য বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক। কংগ্রেসে থাকলে আমি এটাকে হটাতে পারবো না। আমি বিজেপিতে যাচ্ছি সিপিএমের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। উনি বিজেপিতে গেলেন, নির্বাচিত হলেন। 4 বছরের মাথায় ওনার মনে হলো বিজেপিতে থেকে কিছু করা যাবে না, উনি আসলেন। এখন উনি বলছেন আবার সিপিএমকে সঙ্গে নিয়ে আঘাত করা, কিন্তু উনি ভুলে গেছেন, এই যে কালকে বিশাল করে গেছেন, মানুষ নিশ্চয়ই জিজ্ঞেস করবেন এই যে পরিমল শাহ দিনের বেলায় রাস্তায় বিএসসিতে যাচ্ছে ইলেকশনে পার্টিসিপেট করতে, বিএসসির চেয়ারম্যান কে হবে, রাস্তায় আটকে, বাস দিয়ে আটকে ওখানে কুপিয়ে মারা হলো। এরকম অসংখ্য ঘটনা। জোট হবে মানুষের মঙ্গলের জন্য। এই জোট ব্যক্তিগত স্বার্থ, দেশের বা দলের কোনো সম্পর্ক নেই এই জোটের সঙ্গে। এই যে জোট হচ্ছে, সুতরাং জোট হবে
যদি মনে করি যে এটা মানুষের মঙ্গলের জন্য জোট, তখন জোট হবে। কারণ এই জোট না সিপিএমও বলেছে, কংগ্রেসের 1988 থেকে 1993 যে সরকারটা ছিল, এটা কালো দিন, গুন্ডারাজ, দর্শন, এটার পতন ঘটাতে হবে। নৃপেন চক্রবর্তী কংগ্রেস ঘটানোর জন্য বিবেক ভোটের ডাক দিয়েছিলেন। দু দলের এলো পজিশন, এখন তারা বলছে আমরা বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব। এটা কোনো জোট না, এটা কয়েকজন ব্যক্তির জোট, নিচের তলার কোনো সমর্থন নেই। এবং আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলছি, প্রত্যেক দিন তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। আমি এখনও যাব অফিসে, শান্তির বাজারের একদল কংগ্রেস লোক এসছে, সমর্থক এসছে, ওরা জয়েন করার জন্য বসে আছে। এখান থেকে ছোট হয় কিনা চলো, বিলোনিয়াতে আমি এদিকে গেছিলাম, বিশাল সংখ্যক সিপিএম পরিবার কংগ্রেসে জয়েন করছে। এটা হচ্ছে চিত্র। এটা জোট বললে ভুল হবে, এটা 2-3 জনের জোট, নিচু তলার সিপিএমের লোক। সিপিএমেরও 8 বছরের শাসন সম্পর্কে, কংগ্রেস সম্পর্কে যা বলেছিল, তারাও এই জোটকে সমর্থন করছে কিনা। কিন্তু কংগ্রেসে আমি ছিলাম ছাত্র জীবন থেকে কংগ্রেসে, সুতরাং আমি সবাইকে চিনি, সব জানি। এই জোটকে নিচু তলার কংগ্রেস কর্মীরা সাপোর্ট করছে না। 2%, 3% সাপোর্ট করতে পারে, কিন্তু বৃহত্তর অংশ এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। সুতরাং আমি বিশ্বাস করি ত্রিপুরা রাজ্যের মানুষ সিপিএমকে দেখেছে শাসন, কংগ্রেসকে দেখেছে, বিজেপিকে দেখেছে। ওদেরকে হটানোর জন্য তৃণমূলে একমাত্র দল হতে পারে যে এই সরকারের পতন ঘটাতে। কেন আমি বলছি আপনি দেখুন, অর্থাৎ আমরা সারমর্ম ধরে নিতে পারি যে আপনারা একক লড়াইয়ে যাচ্ছেন। একক লড়াই যাওয়ার মতন পজিশন তো আমাদের আছে, তবে আমাদের সঙ্গে কংগ্রেস সিপিএম বলছে না, অন্য কেউ কথা বলছে, এখনো সেটা আমাদের ফাইনাল। সেটা কি সাসপেন্স থাকবে? হ্যাঁ, সেটা কি সাসপেন্স হিসেবে থাকবে? যতক্ষণ না হয় এটা ডাকডোল পিটিয়ে তো লাভ নেই। আলোচনা চলছে, আমি আশাবাদী 2-4 দিনের মধ্যে দেখতে পাবেন। পীযূষ বাবু, অনেকেই বলছেন, যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মতে, গুজরাটে যেরকম আমরা দেখেছি আম আদমি পার্টি, অনেকেই বলছেন সেদিকে যে আম আদমি পার্টি বিজেপির বি টিম হয়ে কাজ করছিল, রাজ্য তৃণমূল কংগ্রেস একইভাবে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। সেদিকে আপনার কি মন্তব্য থাকবে বা আপনার কি ক্লারিফিকেশন থাকবে? খুব ভালো কথা বলেছে। মানুষ বলছে না, এটা কোনো দলের নেতারা বলছে, সুবিধা মতন কথা বলে। পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতৃত্বে 3য়বারের মতন সরকার হয়েছে। আগেরটা বাদ দিলাম, এই যে গত নির্বাচন হলো, কংগ্রেস এবং সিপিএম জানতো আমরা একটা সিটও জিততে পারবো না। ওদের প্রধান লক্ষ্য ছিল কি? তৃণমূলকে হটানো, পরাজিত করতে হবে, মমতাকে ক্ষমতাচ্যুত করতে হবে। তাহলে কে ক্ষমতায় আসবে? কংগ্রেস সিপিএমের তো কোনো চান্স নেই। নাকি ওরা বুঝতো না? ওরা জানতো তৃণমূলকে হটাতে পারলে বিজেপি ক্ষমতায় আসবে। অমিত শাহ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গটাকে নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছিলেন, আর তৃণমূল আর কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধেছিল। মমতাকে হারালে বিজেপি ক্ষমতা আসতো। দেখা গেল কংগ্রেস এবং সিপিএম যে জোটটা করেছে, নির্বাচনে দুটো দলই জিরো। তাহলে কি ওরা পশ্চিমবঙ্গে বিজেপির বি টিম হিসেবে কাজ করেছিল? সিপিএম কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সমস্ত রাজনৈতিক দল আজকে হাঁটতে পারে, কালকে জিতবে, লড়াই হবে। তো পশ্চিমবঙ্গে তাহলে বলতে হবে, যারা এটা বলছে ওদেরকে জিজ্ঞেস করবেন না, আপনারা তো পশ্চিমবঙ্গে জানতেন কংগ্রেস, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস একটা সিটও পাবে না। মমতাকে যদি আপনারা হারিয়ে দিন, তাহলে তো বিজেপি ক্ষমতা আসবে। তো সেখানে তো আপনারা তাহলে বিজেপির হয়ে কথা বলছেন। আমরা আপনার গোয়াতে নির্বাচন হয়েছে, আপনারা সবাই জানেন, সেখানে বিজেপিকে হটানোর জন্য তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কাছে প্রস্তাব দিয়েছিল আতাত করার জন্য, কিন্তু রাহুল গান্ধী আতাত করেনি। রেজাল্ট কী হলো? বিজেপি ক্ষমতায় আসলো। আমরা মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল, নির্বাচনে লড়ছি এবং আমি বিশ্বাস করি তৃণমূল এখানে সরকার গড়ে। কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। সুবিধা মতন কথা বলে লাভ নেই। পশ্চিমবঙ্গে বিজেপিকে সাহায্য করলাম, আর তৃণমূল তো পশ্চিমবঙ্গে লড়াই করে কারো সাহায্য না নিয়ে সরকার করেছে।
এইখানেও কারো সাহায্য লাগবে না, ওরা বলতে পারে। ওদের যারা বলছে ওদের ত্রিপুরার পলিটিক্সে কি রেলেভেন্সি আছে আপনি বলুন? কংগ্রেসের কি আছে ত্রিপুরা রাজ্যে? কিছু আছে? বাধ্যবাধকতা। এই আতারটা কেন করছে? কংগ্রেস ছেড়ে বিভিন্ন দল করেছে, এখন ওরা দেখতে পাচ্ছে কংগ্রেসের নামে যদি লরি কেউ এবার বিধানসভায় ঢুকতে পারবো না। সুতরাং সিপিএম এর সঙ্গে যদি একটা আতাত করে লড়াই করতে পারি, তাহলে তো দুই একজন বিধানসভায় ঢুকে যাব। এটা হলো আপনার কি বলবো, এটা হলো রাজনৈতিক অস্তিত্বের লড়াই, কংগ্রেসেরও অস্তিত্বের লড়াই। সিপিএম বলছে আমরা যদি ত্রিপুরার যে একা লড়াই করি তাহলে বিজেপিকে হারাতে পারবে না। কংগ্রেসও বলছে একা লড়াই করলে বিজেপিকে হারাতে পারবে না। আমরা এবার সরাসরি দর্শকদের কাছ থেকে প্রশ্ন নেব। পীযূষবাবুর কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো বললেন হ্যালো, বললেন আছেন। তো আমার দুটো প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্নটা হলো, আপনি দায়িত্ব পেয়েছেন কিছুদিন হয়েছে, মাত্র 1.5 মাস হয়েছে। তার আগে অন্য ব্যক্তি দায়িত্বে ছিলেন। তৃণমূলের সারা ত্রিপুরা রাজ্যে বুথ লেভেলে বা ব্লক লেভেলে কমিটি কি আছে বা কর্মী আছে কিনা সব বুথে ত্রিপুরা রাজ্যে? আপনাকে আমি বলি, কর্মীও আছে আমাদের অলরেডি। এখন পর্যন্ত সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের 41টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। অফিসিয়ালি 2 দিনের মধ্যে পেয়ে যাবে। এটা তো ত্রিপুরা পিপুলস পার্টিও 31টা সিটে প্রার্থী দিচ্ছে। আমি সাংগঠনিক বিষয়টা আপনার থেকে জানছি। বিষয় আপনি গত মিউনিসিপাল ইলেকশন হয়েছে, তো সেটাই আপনার জবাব। না, আমরা আমবাসাতেও জিতেছি। আমি তৃণমূলে ছিলেন না, তৃণমূল আমবাসাতেও জিতেছি। তারপরও তো আপনার বাই ইলেকশনে আপনার একটা তো পরাজয় হয়েছে, তার মানে এই কথা নয় যারা ছিল তারা তৃণমূল ছেড়ে চলে গেছে। না, তার 2% এসে পড়েছেন আবার ইয়েতে বাই ইলেকশনে। না, বাই ইলেকশনে নেমেছে, তার মানে এই নয় যে সবাই পালিয়ে গেছে, তৃণমূল ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সেটব্যাক এসেছিল, কিন্তু এটা তো প্রমাণ। আমি একবার বললাম সুধীর রঞ্জন মজুমদারের সময় তৃণমূলকে কিভাবে গ্রহণ করেছিল। তারপরে অনেক লড়াই হয়েছে। তারপরে রিসেন্ট আপনার মিউনিসিপাল ইলেকশন, সারা ত্রিপুরার যে লড়াই তো বিজেপির সঙ্গে তৃণমূলের হয়েছে। না, এটা তো আপনি, সুতরাং এটাকে এইভাবে ছোট করে দেখলে হবে না। একটা নির্বাচনে হেরে যাওয়া, সেটার জন্য এই পার্টিটা মুছে গেছে। আম আদমি পার্টি বা অন্য পার্টির তুলনা করছেন, এটা অনেকে করেছিল। মমতা যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছিল, একজন একা লড়াই করে, কিছুই ছিল না তৃণমূলের চিহ্ন। প্রথমে কিন্তু 7 জন এমপি জিতে গেছিল 1 মাসের মধ্যে। আমার দ্বিতীয় যে প্রশ্নটা, যদি আপনারা ত্রিপুরায় সরকার করতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কার ফেস আপনারা সামনে রাখবেন? সেটা নিশ্চয় দল বলবে কার ফেস সামনে থাকবে। বা নির্বাচনী প্রচারে চিফ মিনিস্টার হিসাবে, যেরকম ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জিকে চিফ মিনিস্টার সামনে রেখে, ফেস সামনে রেখে লড়াই করেছে তৃণমূল, ত্রিপুরা রাজ্যে যখন আপনারা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমাদের চিফ মিনিস্টারও ফেসটা কার হতে পারে? হবে, সেটা প্রকাশ্য আসবে, বলবে যখন সময় আসবে, সময় জানতে পারবে। এখন আপনার সবাইকে অপছন্দ হলে তো হবে না। আমি দৌড়ে নেই, আপনি কি আমাকে অপছন্দ হয় নাকি? পীযূষবাবুর কাছে আমার একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরঘুর করছে, যে সেটা হলো, আপনি বলেছেন যে এর আগে তৃণমূলে যারা নেতৃত্ব দিয়েছে ত্রিপুরায়, তারা তাদের দায়িত্ব পালন করেনি বা তারা ব্যর্থ হয়েছে। আমি এই কথা বলিনি। আপনার কথার ইঙ্গিতটা ছিল এই, এখানে যারা দায়িত্ব পালন করেছে তারা সঠিকভাবে সেটা করেনি, অথবা পশ্চিমবঙ্গ থেকে যে নেতৃত্বরা বারবার আসবে, আসার যে মানুষকে যে জানিয়েছে, ওরা আসেনি। তো এখন আমার প্রশ্ন সেটা হচ্ছে কি,
তৃণমূল কি সেই দল যেই দল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে যখন ব্যর্থ হয়ে গিয়ে সেই পাত্র যেখানে গিয়ে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ইচ্ছা প্রকাশ করে, বর্তমানেও সেটা কি সেই অবস্থায়? সেটা আমার প্রশ্ন। শুনুন, যারা নিজেদেরকে অন্য দলের, যারা তৃণমূল ছাড়া অন্য দলে আছে, তারা যখন বুঝতে পারে যে এই দলে আমার কিছু করতে পারবো না, তৃণমূলেই একমাত্র বর্ষাস্থল, সেটা হবেই, সেটা কালের নিয়মেই হবে। সেই ভরসা তো এখন পর্যন্ত দেখাতে পারেনি ত্রিপুরা। আপনি বারবার বলেছেন যে তৃণমূল হচ্ছে সেই দল যেখানে ত্রিপুরাতে ভরসা দেখাবে, কিন্তু এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে দেখিয়েছে, কিন্তু ত্রিপুরাতে তা এখনো দেখাতে পারেনি। এটা তো তার কারণটা কি? আপনি এখানেই ভুল করছেন। আমি বলেছি সুধীর রঞ্জন মজুমদার তৃণমূল হয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল, প্রায় জয়ের কাছাকাছি চলে গিয়েছিল। তারপরে মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছে, সেইখানে আপনারা জানেন ত্রিপুরার যে ভোটটা কি হয়েছে, এখানে যারা আছে সবাই জানে, প্রার্থীও ভোট দিতে পারেনি। আমার জানা মতো এই পুরসভা মানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে যারা প্রার্থী হয়েছে তাদের অধিকাংশই এখন অন্যান্য দলে চলে গেছে। তারা সুযোগ সন্ধানী হিসাবে তৃণমূলে এসেছিল। সেই জন্যই আমি বলছি, সুযোগ সন্ধানীরা তৃণমূলে সেই পাত্রের মধ্যে আসা থাকার জন্য, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কয়েকদিনের জন্য আসে, কিন্তু ত্রিপুরাতে তাদের ভবিষ্যৎ কোথায়? শুনুন, ওইটাও আপনি আরেকটা ভালো কথা বলেছেন। বিজেপি দলের ভোট ছিল 2%-এর নিচে। এইরকম লোক নিয়েই তো ত্রিপুরার যে বিজেপি ক্ষমতা এসেছে, ওরা আবার ওখান ছেড়ে চলে যাচ্ছে। তাহলে এবার বুঝতে পারেন বিজেপির অবস্থাটা এখন বাস্তবে কি আছে। আমার যতটুকু জানা আছে, আপনি যখন লোকসভা ইলেকশনে তৃণমূলের এগেস্টে, সুধীরবাবুর এগেস্টে দাঁড়িয়েছিলেন, সেই সময় পূর্ব আসনে বিজেপি 27% ভোট ছিল, এবং তার আগে 98-এ জিষ্ণু দেববর্মা যখন দাঁড়িয়েছিলেন তখন 29% ভোট ছিল। ফলে বাজারে যে প্রচলিত কথা আছে 1%, 1.5%, সেটা সঠিক তথ্য নয়। এই যে আপনার কথায় আপনি এবার উত্তর দিচ্ছেন, কিছুক্ষণ আগে বললেন একবার তৃণমূল এই হয় আরেকবার নিচে নেমে যায়। আপনার দলের 2018-তে যখন নির্বাচন এসেছেন, আপনার দলের ভোটের পার্সেন্টেজ ছিল কিন্তু 2%। হ্যাঁ, জনগণ তার উপর আস্থা করেছে। আস্থা করেছে। ভারতীয় জনতা পার্টির উপর, নরেন্দ্র মোদীর উপর নিশ্চয়ই আস্থা করেছে। এইটা আস্থা মানে বললাম তো, যারা বিভিন্ন দল থেকে ছেড়ে গিয়ে আপনাকে সমৃদ্ধ করেছিল, আর নরেন্দ্র মোদী সাহেবের মিথ্যা প্রতিশ্রুতির জন্য। মানে একটা জিনিস মনে রাখবেন, ভারতবর্ষের মানুষ আর যার কথায় বিশ্বাস করুক না করুক, ভারতবর্ষের মানুষ এখনো মনে করে, আর যে মিথ্যা কথা বলুক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্তপক্ষে মাইকে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে মিথ্যা কথা বলেন না। যেহেতু নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী হিসেবে কথা বলেছেন, সেই জন্য মানুষ বিশ্বাস করেছিল, ভোট দিয়েছিল। এখন কি হয়েছে, আপনার 299-র মধ্যে একটা প্রতিশ্রুতি তো বিজেপি পালন করেনি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, অডিয়েন্স থেকে আমরা জাস্ট আর একটি প্রশ্ন নিতে পারবো। একেবারে শেষ প্রান্তে আমরা, মাইকটা একটু ওই দিকটাই পৌঁছতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। আমরা এদিক থেকে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপর আসছি আপনার এখানে, বলুন। না, আমরা পেছন থেকে একটা প্রশ্ন নিচ্ছি, তারপর আসছি আপনার কাছে। পীযূষ বাবুর কাছে আমার একটা প্রশ্ন। আপনি আপনার আলোচনায় বলেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি মিউনিসিপ্যাল ইলেকশনে, কিন্তু লাস্ট পঞ্চায়েত ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখলাম যে ভোটের বাক্স অনেক জলাশয়ের মধ্যে, বা যারা প্রার্থী হয়েছেন বিরোধী দলের ওয়েস্ট বেঙ্গলে, তাদের জোর করে হয় নমিনেশন উইথড্র করতে বাধ্য করা হয়েছে, আর না হয় ওনাদের দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে। সেই কালচারটা কি আমাদের এখানে, যদি তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হয়, এই কালচারটা কি আমাদের এখানে থাকবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, একটাই প্রশ্ন নিচ্ছে, সময় একেবারে কম। না, ছোট্ট, জাস্ট করাপশন নিয়ে আপনি কি বলবেন? কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছি নারদা কেলেঙ্কারিতে তৃণমূলের অনেক নেতা জেলে গেছেন, গরু পাচার কাণ্ডে অনেক নেতা জেলে গেছেন। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? পীযূষবাবু, আমরা উত্তরটা একেবারে সংক্ষেপে নেব। করাপশনের উত্তরটা আমি দিচ্ছি। তৃণমূলের সরকার হলে সে যে দলেরই হোক, যত বড় নেতাই হোক, তার জায়গা হবে জেলে। আর আপনি বলেছেন পঞ্চায়েতের ইলেকশন, এখানে তো
96% সিট আপনার ত্রিপুরা রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে। কাউকে ভোট দিতে দিয়েছে, কাউকে নমিনেশন ফাইল করতে দিয়েছে। হোয়াট ইজ ত্রিপুরা রাজ্যের 96% সিটে বিরোধীরা নমিনেশন জমা দিতে পারেনি। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গল কথা তো আর আমি বলতে পারবো না, আপনি এখান থেকে বলছেন। ওয়েস্ট বেঙ্গলের কি কালচার আমি জানি না, ত্রিপুরা রাজ্যে এই কালচার তো প্রমাণিত। 96% বিরোধীরা নমিনেশন ফাইল করতে গেছে। আপনার প্রতিটা জায়গাতে বিডিও অফিস ডিএম এর সামনে মেরেছে বিশাল করে। আমাদের নেতাদের ডিএম এর কাছে আশ্রয় নিতে যে গিয়েছিল, ডিএম বলছে আপনি এখান থেকে চলে যান, আমারও বিপদ হবে। এই ছিল ত্রিপুরা রাজ্যের নির্বাচনের নমিনেশন ফাইলিং এর দিন চিত্র। একেবারে সংক্ষেপে এবার আপনার প্রশ্নটা নেব সামনের দিক থেকে। পীযূষবাবুকে একটা প্রশ্ন করছি। আপনি এখন বললেন যে জোট হয়নি, কংগ্রেস আর সিপিএম এর মধ্যে যদি জোট হয় সেক্ষেত্রে মানুষ সেটাকে মেনে নেবে না, এবং কেন মেনে নেবে না? তো সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবার কোনো সম্ভাবনা নেই, বিজেপির সঙ্গে তো হবেই না, সিপিএম এর সঙ্গে হবে না, কারণ তৃণমূল হচ্ছে কট্টর সিপিএম বিরোধী পার্টি। তাহলে ত্রিপুরাতে আপনাদের উপজাতি জনভিত্তি সেরকম নেই, তো ধরেই নেওয়া যায় উপজাতি ভোটের জন্য আপনাদের যেতে হবে কোনো উপজাতি ভিত্তিক পার্টির কাছে। এখানে আছে আইপিএফটি, যারা অলরেডি বলে দিয়েছে বিজেপির সঙ্গে ওদের কথা চলছে, আর বাকি রইল তিপ্রামাথা, যারা বলছে যে লিখিত আকারে যদি দেওয়া হয় যে সেপারেট স্টেট দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা সেই পার্টির সঙ্গে আমরা অ্যালায়েন্স করব। তো এমন যদি তিপ্রামাথার কাছে আপনারা যান বা আপনাদের কাছে এসে বলে, সেটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? দাবি তো করতে পারে। তীব্রমতা যেমন এই কথাটা বলেছে, আবার পাশাপাশি বলেছে এটা তো আমাদের দেওয়ার ক্ষমতাও নেই। কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি তীব্রমতার চেয়ারম্যান, স্পেসিফিকই বলেছেন যে আমি দাবিটা করছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুক কি বেটার প্রপোজাল আছে, আই ক্যান এগ্রি। সুতরাং এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে ত্রিপুরাল্যান্ডেই একমাত্র। পরিষ্কারভাবে প্রেসে বলেছে যে আমি দাবি করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট আমার সঙ্গে অ্যাটলিস্ট বসুক, বলুক যে ত্রিপুরাল্যান্ড লাগবে না, আছে দেখো আমি তোমাদেরকে বেটার সুযোগ দিচ্ছি, বেটার প্রপোজাল দিচ্ছি। সুতরাং এটা ভাবার, ওরা তো দাবি করতেই পারে। সংবিধানে অনেক স্টেটে এরকম সেপারেট স্টেট হয়েছে, ত্রিপুরা রাজ্য হবে কিনা সেটা হলো ডিফারেন্ট ব্যাপার। যদিও আমরা একেবারে শেষ প্রান্তে বলেছিলাম শেষ প্রশ্ন, অনেকক্ষণ আগে থেকে এদিক থেকে একটা হাত উঠছে, সংক্ষেপে, একেবারে সংক্ষেপে। পীযূষ বাবুকে সবচেয়ে প্রথম কংগ্রেচুলেশন, কারণ সিবিআই কোর্ট এক্সটেন্ডস অনুব্রত মণ্ডল রিমান্ড ফেব্রুয়ারি 3rd। ব্যাপারটা আপনি অনেক শুরুতে বলেছেন যে মাননীয় যদি ফেস ভ্যালুতে ইলেকশন হয়, একদিকে মোদিজি, একদিকে মাননীয় মমতা ব্যানার্জি। আমি দুটো ইনসিডেন্ট বলবো। একটা হলো ওয়েস্ট বেঙ্গলের কারাপশন, যেটা মমতা ব্যানার্জিকে রিফ্লেক্ট করছে, আর দ্বিতীয় দুটো ছোট ছোট ইনসিডেন্ট। কেন হয় ব্যাপারগুলো? ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুকের মধ্যে আজাদ কাশ্মীরকে মাইক করানোর জন্য একটা কোয়েশ্চেন এসেছে, খুব হাইপ চলছে। আজকেই মাননীয় মমতা ব্যানার্জি মধুশ্রী স্কলারশিপ অনলি ফর মাইনরিটি লঞ্চ করেছে। একদিকে কারাপশন, একদিকে মাইনরিটি ফেভারিজম। যদি ফেস ভ্যালুতে ইলেকশনটা হয়, তাহলে মমতা ব্যানার্জি আর মোদির কম্প্যারিজনটা, উনি একদম স্ট্রাকচারটা নিজেকে ফেস ভ্যালুতে মাইনরিটি এবং এই কারাপশনের সঙ্গে জড়িত। তো এটাকে যদি উনি ফিল্টার না করেন, তাহলে তো ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্সটা আছে পলিটিক্যাল। আপনাকে কে বলেছে মমতা ব্যানার্জি শুধু মাইনরিটিকে সমর্থন করবে, মাইনরিটি অন্যরা মমতা ব্যানার্জিকে সমর্থন করে না? আপনার এই মাথায় এটা এলো কোত্থেকে? আর করাপশন, সর্বত্রই করাপশন। মমতা করাপশন যারা করেছে, মমতা তাদেরকে দল থেকে বের করে দিয়েছে। মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ মমতাকে বিশ্বাস করে, সাধারণ মানুষের জন্য কাজ করে, কথা যা দেয় সেটা রক্ষা করে। বারে বারে মমতাকে হাঁটানোর জন্য সমস্ত বিরোধী দল এক হয়েছে, গত নির্বাচনেও এক হয়েছে, মানুষ কিন্তু মমতাকে আশীর্বাদ করেছে। পীযূষ বাবু, সময়ের হাতে যেহেতু আমরা বাধা, একেবারে শেষ প্রশ্ন, একটা শব্দে উত্তর চাইবো, আপনারা কি 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? সেটা নির্ভর করবে আমাদের জোট সঙ্গী কোনো জোট হয় কিনা তার উপরে। আপনি কোন কেন্দ্রটা বেছে নিচ্ছেন? সেটা আপনারা সময় দেখবেন আমি কোনো কেন্দ্র বেছে নিয়েছি কিনা। ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন, এবং সেই সঙ্গে ধন্যবাদ যিনি আমাদের সঙ্গে অতিথি ছিল পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়কে।
আমরা প্রথম পর্বের যে অনুষ্ঠানটি ছিল বা আলোচনাটি ছিল আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী এবং সে সঙ্গে থাকছেন সিপিআইএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মহোদয়। আপনাদের বলবো খানিকটা অপেক্ষা করার জন্য, সেই সঙ্গে মঞ্চটি একটু তৈরি করা হবে। ধন্যবাদ। সবাইকে নমস্কার।
গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন জিতেন্দ্র চৌধুরী। বর্তমানে তিনি সর্বভারতীয় কিষাণ সভার কেন্দ্রীয় কিষাণ কাউন্সিলের সদস্য এবং আদিবাসী অধিকার জাতীয় মঞ্চের নির্বাহী কমিটির সদস্য। জিতেনবাবু, প্রথমেই আপনাকে ককবরক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। পাশাপাশি আজকের অনুষ্ঠান থেকে আপনার উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্ন, বিভিন্ন সভা সমাবেশে এবং সাংবাদিক সম্মেলনে আপনারা বলে আসছেন পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। প্রশ্নটা হচ্ছে, কেন আপনারা পরিবর্তন চাইছেন, কিসের ভিত্তিতে চাইছেন, মানুষ কেন আপনাদেরকে ভোট দেবে? প্রথমেই কুরুক্ষেত্রের এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গণ্যমান্যদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং পাশাপাশি এই চ্যানেলগুলোর মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকেও খুলুমখা শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ, আপনি যে প্রশ্ন করেছেন যে ত্রিপুরাজ্যে যে আসন্ন নির্বাচন, অবশ্যই যে কোনো নির্বাচন মানে হলো কোনো একটা জোট বা কোনো একটা দল যারা ক্ষমতাসীন আছেন সেই ক্ষমতাসীন জোট বা দলকে হারিয়ে নতুন দল বা অন্য একটা দল বা জোটের ক্ষমতায় আসার একটা রাজনৈতিক লড়াই, কর্মসূচির লড়াই। কিন্তু এই নির্বাচন বিগত 5 বছর ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসনকে সম্পূর্ণ বুলুণ্ঠিত করেছে, মানুষের নাগরিক অধিকারকে কেড়ে নিয়েছে। এই ত্রিপুরাজ্যকে আরএসএস ভারতীয় জনতা পার্টির তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য একটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছে। এটা এখন আর শুধুমাত্র ত্রিপুরাজ্যের সরকার পরিবর্তনের লড়াই না, এই লড়াই যে আমাদের সংবিধান বাঁচানোর, গণতন্ত্র বাঁচানোর এবং সর্বোপরি দেশকে আরএসএস ভারতীয় জনতা পার্টি যে অভিমুখে নিয়ে যেতে চাইছে তা থেকে একে বিরত করার জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই পরিণত হয়েছে। সে লক্ষ্যেই আমরা সিপিআইএম তথা বামপন্থীরা এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি। এখানে আমার যে প্রশ্নটা থাকবে, আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আপনারা একটা কংগ্রেসের সাথে জোট করার যে আলোচনা চালাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রাজ্য রাজনীতিতে যদি আমরা দেখি, একটা সময় যেখানে কংগ্রেস এবং সিপিএম এরা কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল এবং প্রত্যেকটা দলেরই কিন্তু নিজস্ব কিছু নীতি এবং আদর্শ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দুটো দল কিন্তু পাশাপাশি চলে এসেছেন এবং নিজেদের মধ্যে জোট করতে চাচ্ছেন বা করছেন। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনারা জোটে যাচ্ছেন, তাহলে বিগত দিনে আপনাদের দলের বা কংগ্রেস দলের যারা নেতাকর্মীরা খুন হয়েছে তাদের পরিবারকে আপনারা কি জবাব দেবেন? আর 2 নম্বর বিষয় হচ্ছে, এই যে নীতি এবং আদর্শ, আপনাদের দুটো দলের নীতি আদর্শ যে ভিন্ন মত রয়েছে, ভিন্ন নীতি আদর্শ, তা নিয়ে আপনি কি বলবেন? নীতি আদর্শ সম্পর্কে ঠিকই বলেছেন। কংগ্রেস দলের তার রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক মতাদর্শের সাথে সিপিআইএমের রাজনৈতিক মতাদর্শ বা কর্মসূচি অতীতেও এটা বিপরীত ছিল, আজও আছে। এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, এটা লুকোনোর কোনো প্রশ্ন সেখানে নেই। কিন্তু প্রশ্নটা হলো, কর্মসূচির লড়াই, নীতির লড়াই কখন সম্ভব? যখন সেই ভূমিতে গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে, সংবিধান কাজ করবে, তখনই উন্নত কর্মসূচি আরও বিকল্প নীতি নিয়ে কাজ করার স্পেস বা সুযোগ সেখানে পাওয়া যায়। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সহ সারা দেশেই যে সেই সংবিধানের যে মূল স্তম্ভ সেটাকে ভেঙে দিচ্ছে। কাজে সেই জায়গায় যারা সংবিধানের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কর্মসূচিগত মিল না থাকতে পারে, তাদের সাথে নিয়ে যে
সংবিধান এবং গণতন্ত্র রক্ষার পবিত্র দায়িত্ব নিয়ে আমরা একসাথে লড়াই করার জন্য আমরা সেই প্রয়াস আমরা নিয়েছি এবং আশা করি সেই প্রয়াসে আমরা সফল হবই। শহীদের সেই পরিবারগুলিকে জায়গায় কি বলছেন, জবাব হ্যাঁ, দেবেন? সেই জায়গায় বলছেন জানা যে অতীতে কংগ্রেসের আমলে বা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়ের আমলে এই সময়েতে কিছু খুন খারাপে হয়েছে। নিশ্চয়ই যে কোনো খুন, কিছু যে নয়, কোনো সংখ্যাটা সময়ে- অনেক বেশি। না, সংখ্যাটা অনেক বেশি বললে তো হবে না, এটা তো আপনি বিজেপির মতো বললে তো হবে না। না, তথ্য বলছে, এটা আমার বক্তব্য নয়। দেখুন, তথ্য বললে তো হবে না, তথ্য হাজির করতে হবে। আপনি যদি উগ্রবাদীরা খুন করেছে, এই যে সেদিন কল্যাণপুরে উগ্রবাদীরা খুন করলো, এটা সিপিএম খুন করেছে বলে চালিয়ে দিলেন, তো সংখ্যা তো বাড়বেই। এই ক্ষেত্রে যেমন আপনার না, না। 12ই অক্টোবর বীরচন্দ্র মনুর যে হ্যাঁ আপনার শহীদ হ্যাঁ, দিবস সেটাই এখনো তো পালন বলছি, করে। রাজনৈতিক খুন যেগুলো, হ্যাঁ ঠিকই আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। না, আমার কিন্তু প্রশ্নটা হচ্ছে সন্ত্রাসবাদীদের কাছে খুন করাকে যদি আপনি মনে করেন যে না এটা কোনো দল খুন করেছে, দ্যাট ইজ রং। যারা এক্সট্রিমিস্ট, যারা সিচুয়েশনিস্ট, দে আর দি এনিমি অফ অল পলিটিক্যাল পার্টিস, দে আর নট দি এনিমি অফ এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। কাজে এটাকে যুক্ত করলে হলে দ্যাট ইউর আনসার উইল বি বিং প্যানালিস্ট, বিং দি অ্যাঙ্কর, it will be something partisan. I think you should not ask that kind of question. কাজে সেই জায়গায় হ্যাঁ অবশ্যই যারা খুন হয়েছেন, যে কোনো খুন দুঃখজনক, যে কোনো খুনই এটা যে কেউ সমর্থন করে না, কিন্তু আজকে গণতন্ত্রই খুন হয়ে যাচ্ছে, সংবিধান খুন হয়ে যাচ্ছে, সার্বভৌমত্ব খুন হয়ে যাচ্ছে, কোন খুনকে বড় দেখবো আমরা? আমরা যে দেশের স্বাধীনতা অর্জনের জন্য দেশের লাখো লাখো মানুষ জীবন দিয়েছেন, আমরা অন্তত তাদের সেই আশা আকাঙ্ক্ষা এটাকে যাতে ভারতীয় জনতা পার্টি আরএসএস সম্পূর্ণ বুলুণ্ঠিত না করতে পারে, দ্যাট উইল বি আওয়ার প্রাইম টাস্ক, দ্যাট উই হ্যাভ বিন ডুইং। আপনি বলছেন গণতন্ত্রকে খুন করা হয়েছে, অথচ অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ত্রিপুরা রাজ্য আইন শৃঙ্খলার দিক থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ৫ম স্থানে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা বলছেন রাজ্যে গণতন্ত্র নেই, অথচ শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আপনারাই 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রচার কর্মসূচি সম্পন্ন করেছেন। কি বলবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে ইনকামবেন্ট মুখ্যমন্ত্রী, দো হি ইজ নাও কেয়ারটেকার চিফ মিনিস্টার, তিনি নামের আগে একটা শব্দ লেখেন প্রফেসর। দ্যাট মিনস হি ইজ নট অনলি এডুকেটেড, ভেরি মাচ এডুকেটেড। I will request Professor Dr. Manik Saha to go through the annual report of NCRB 2022. What has been stated there? কাজেই প্রফেসর মানুষ তো ইংরাজি পড়তে পারবেন, ইংরাজি বুঝেনও, বোঝাতেও পারেন, ওনাকে খাটো করছি না, সম্মান দিয়েই বলছি। So he should go first to the NCRB report, and that has been published by the Ministry of অমিত শাহ, who visited on last 5th January. কাজে উনি বললেন, আর উনি তো বলবেনই, যিনি ছাপ্পা ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো সব কিছুই ছাপ্পার মতোই বলবেন। কাজে এতে নতুন কথা কি? আপনার কাছে কি তথ্য আছে অবশ্যই জানতে চাইব যে আপনাদের সময়কালে কতজন বাম কর্মী কংগ্রেসের হাতে খুন হয়েছেন? না, উগ্রবাদীর সংখ্যাগুলো বাদই দিলাম, আপনার আমি তো বক্তব্য। বলেছি যে নিশ্চয়ই দীর্ঘ 25 বছরের শাসনে এরকম রাজনৈতিক কোনো এই কনফ্লিক্টে হয়নি, কথা বলছি না। অ্যান্ড ফর দ্যাট আমরা শুধু সেই পরিবার না, আমরাও তার জন্য সমবেথী। আমি তো এখনকার সরকার মতো বলতে পারি না যে ত্রিপুরাজ্যের মধ্যে অবাধ গণতন্ত্র। ত্রিপুরাজ্যের মধ্যে গত 5টি বছরে বিরোধী রাজনৈতিক দলের একটি পার্টি অফিস আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। কোনো কোনো পার্টি অফিস 16 বার অবধি হয়েছে, 16 টাইমস, অ্যান্ড দে আর ক্লেমিং অবাধ গণতন্ত্র। আমাদের পার্টির 25 জন লোক খুন হয়েছে, দে আর ক্লেমিং দেয়ার ইজ নো পলিটিক্যাল কিলিং, নো পলিটিক্যাল ভায়োলেন্স। থানাগুলোকে বলছে কোনো এফআইআর লস করা যাবে না, বলছেন না, আওয়ার স্লেট ইজ ক্লিন, দিস ইজ দি ক্লিয়ার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার। এগুলো তো বলতে পারবো না আমরা, এরাই বলতে পারে এগুলি।
আমার একটা প্রশ্নের উত্তর কিন্তু পাইনি। যদি আমি অন্য জায়গাগুলি কথা বাদই দিই, যদি 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রের দিকে তাকাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন, ভজন, ভূষণ, নিখিল আমি তো বললাম, এবং অন্যান্য না, আমার প্রশ্নটা হচ্ছে শহীদের পরিবারগুলোকে কি জবাব দেবেন? না, আমি এই প্রশ্নের উত্তর পাইনি। আপনারা জোটে যান, এখানে কোনো রকম আপত্তি নেই। প্রশ্নটা হচ্ছে শহীদের পরিবারগুলোকে কি জবাব দেবেন, এই প্রশ্নটার উত্তর চাইছি। বলছি যে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান এটাই আজকে জবাইয়ের হয়ে যাচ্ছে। কাজে কোনটা আপনি রক্ষা করবেন? কাজেই হ্যাঁ, যে শহীদের মৃত্যু কোন একটা দলকে নিশ্চয়ই ব্যথিত করবে, কিন্তু তার চেয়ে বড় কথা হলো লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে ভারত, যে সংবিধান, আজকে এটাকে খুন করছে বিজেপি। কাজে সেই জায়গাতে আমরা হ্যাঁ 2-4 জন এরকম আমাদের এই প্রিয়জন খুন হয়েছেন, আমি তো অস্বীকার করছি না। এই জন্য লাখো শহীদের বিনিময়ে যে সংবিধান, গণতন্ত্র, স্বাধীনতা এটা হরণ হয়ে যাচ্ছে, আমি চুপ থাকবো? এত দেশদ্রোহিতা হবে, দেশের স্বাধীনতাকে অস্বীকার করা হবে। দ্যাট ইজ মাই পয়েন্ট। পশ্চিমবঙ্গ থেকে আপনারা শিক্ষা নিলেন নাকি একই ভুল আবার করতে যাচ্ছেন? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। ত্রিপুরাজ্যের মাটির উপর দাঁড়িয়ে, ত্রিপুরাজ্যের বাস্তবতার উপর দাঁড়িয়ে, ত্রিপুরাজ্যের যে পার্সপেক্টিভ উপর দাঁড়িয়ে, যে আজকে এই যে ত্রিপুরাতে সেদিন 11 তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফুল টিম আসলো, বললেন গত 5 বছরের এ রাজ্যে যে অপরাধ হয়েছে, ইলেকশন কমিশনের গাইডেন্সে, তাদের নির্দেশিকায় ত্রিপুরা চিফ ইলেকট্রাল অফিসার একটা মিশন ডিক্লেয়ার করেছেন, জিরো পোল ভায়োলেন্স মিশন। আর সেদিনেই এই সরকারের একজন মন্ত্রী তিনি বলছেন বিরোধী রাজনৈতিক দলের কোনো লোককে পাড়ায় ঢুকতে দেওয়া যাবে না, কারো বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, অন ক্যামেরা। আর গতকাল যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লি থেকে ত্রিপুরা রাজ্যের মানুষকে আশ্বস্ত করে এই নির্ঘণ্ট ঘোষণা করা হলো, রাত্রিবেলাতেই ত্রিপুরা মথার একজন সমর্থককে খুন করে বিজেপি দেখিয়ে দিল আমরা ডোন্ট কেয়ার টু দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর কনস্টিটিউশন। তো এই যে বাস্তবতা, কাজেই পশ্চিমবাংলাতে কি হয়েছে প্রশ্ন, ত্রিপুরা যে বাস্তবতা হলো আজকে সংবিধান রক্ষা করা জরুরি। আজকে যদি সংবিধান রক্ষিত না হয়, আজ আমার ঘর পড়ছে, কালকে আপনার ঘর পড়বে, কালকে পরশু সবার ঘর পড়বে, কোনো ঘর এই ত্রিপুরা রাজ্যে বাঁচবে না, কোনো ঘর বাঁচবে না। জিতেনবাবু, আপনাকে একটু কথা বলছি। আপনি আপনার বক্তব্যে একটা কথা বললেন যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, যে ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী। তাই বিষয় হচ্ছে এই যে নির্বাচন প্রক্রিয়া, সেটা কিন্তু নির্বাচন কমিশনের আওতাধীন, এবং নির্বাচন কমিশন সেখানে নির্বাচন করিয়েছে এবং সেই নির্বাচনে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তাহলে আপনি কোন তথ্যের উপর দাঁড়িয়ে বলছেন যে উনি ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী? আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন তো, আপনি বলুন তো 4টা বিধানসভা নির্বাচনের সঠিক ভোট হয়েছে, আপনি বলেন কিনা? আপনি আজকে বললাম আমি মেনে নেব। আগরতলা শহরে মিডিয়া চ্যানেল সব দেখাচ্ছে, পত্রপত্রিকায় সব বেরিয়েছে, আপনি বলছেন নির্বাচন কমিশনের সার্টিফিকেট থাকলে সব হয়ে গেল, খুন করলেও না খুনি নন। তাহলে কি আপনি বলতে চাইছেন যে নির্বাচন কমিশনে যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? Yes, definitely, definitely. That's why that Election Commission of India has been compelled to declare or initiate a mission, Zero Poll Violence Mission. And that is the outcome of that and recognition of that malpractice and other thing, what has happened in Tripura during the last 5 years. জিতেনবাবু, আমরা দেখতে পেয়েছি আপনাদের সময়কালেও কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগটা করা হতো যে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না। এর জবাবে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা বেশি পেছন দিকে আমি যেতে চাইছি না, 2008-2013 দিকে যদি তাকাই, আপনারা ক্ষমতায় এসছেন, সরকার তৈরি হয়েছে, ওই সময়টাতে কিন্তু আপনারা কোনো দিন আপনাদের কোনো নেতৃত্ব নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল তুলেননি, অভিযোগের তীর ছুড়েননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2018 বিধানসভা নির্বাচনের পর থেকেই
কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার তিনিও প্রকাশ্য সমাবেশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন। তো 13-8 এই সময়টাতে নির্বাচন কমিশনের ভূমিকা ভালো ছিল, 18-এর পর নির্বাচনের ভূমিকা প্রশ্নের মুখে, এমনটা কেন? 2018 নির্বাচনে বামফ্রন্ট হেরেছে, আমরা হেরেছি, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ম্যাল প্র্যাকটিস করে অর্থাৎ রিগিং করে জিতেছে কথা আমরা কখনো বলিনি, এখনো বলছি না। বিকজ দ্যাট ওয়াজ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, পিপল ভোটেড বিজেপি টু পাওয়ার। কিন্তু দেন আফটার either it is conducted by the State Election Commission or conducted by the Election Commission of India. 2019 election, বলুন তো ভারতবর্ষে আর কোন রাজ্যে কোন নির্বাচনী কেন্দ্রে, from which constituency I contested to East Tripura. Election Commission of India সোমোটো এই ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে এবং এখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রশ্নে 7 দিন পিছিয়ে দিয়েছে। এবং এই পশ্চিম ত্রিপুরা বিধানসভা, এই লোকসভা কেন্দ্রে 1952 পরে, গো বাই দ্য রেকর্ড, মিলিয়ে দেখবেন ভারতবর্ষের নির্বাচন ইতিহাসে এত সংখ্যক বুথে আর কোনো কনস্টিটিউয়েন্সিতে রিপোলিং হয়নি। এবং সেদিন বলেছি আমি ইসিআইকে এই গত 11 তারিখে, we are happy that you admitted that fact. You recognized that 2019 Lok Sabha election was not fair. You recognized that by-election, it was not fair. হতে পারে মানিক সাহা বিজয়ের সার্টিফিকেট পেয়ে গেছেন, বাট পিপল অফ দি স্টেট, ভোটার্স অফ বর্দোয়ালি, they have not recognized it. আপনারা যদি সঠিক পথে কিংবা সঠিক আইনের পথে হাঁটতেন তাহলে 10,323 সৃষ্টি হতো না অভিযোগ শাসকের। আজকে 10,323-এর এই অবস্থার জন্য আপনারাই প্রত্যক্ষ পরোক্ষ দায়ী। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার সরি, ইউ আর মিসলিডিং দি অডিয়েন্স, ইউ আর ভেরি মাচ মিসলিডিং। এটা আমার বক্তব্য নয়। No, you are misleading. You please, while you are asking me, you are anchor, you should be guided by the facts. 2323-এর কি রায় ছিল? There has not been any irregularity in the process of the selection. But the recruitment rules, that rules was adopted in the year 1980, while the first Lieutenant government was there. And following that, in the state of Tripura, thousands of employees recruited, and after the 10,323 also, different batches, hundreds of people they recruited. But unfortunately, our High Court, Supreme Court, they have given verdict. What was the verdict? That your RR not according to the spirit of the Constitution. But that RR was adopted in early 80s. আরো আনফর্চুনেট হলো, হ্যাঁ আমি কেন কথাটা লিঙ্ক করছি, 2019-এ এসে মোদি গভর্নমেন্ট তারা নিয়ে আসলেন এরকম একটা এই রিক্রুটমেন্ট এবং অন্যান্য বেনিফিটের ক্ষেত্রে ইএস, ইকোনমিক, যাই হোক এরকম একটা অর্থাৎ 10%। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সেই ইএসএ তার ক্রাইটেরিয়া কি? 8 লাখ টাকা অবধি ইয়ারলি ইনকাম। শহরে তাদের যে 2 BHK ফ্ল্যাট বা হাউসিং প্লট, প্রায় 1600 স্কোয়ার ফিট হাউসিং প্লট, দ্যাট মিনস 8 লক্ষ টাকা আয়, 2 BHK ফ্ল্যাট বা 16 স্কোয়ার ফিটের যদি হাউসিং সাইট যদি কোনো ফ্যামিলির থাকে, সেই ফ্যামিলির ইনকাম প্রতি মাসে নাই করে অন্তত 4 থেকে 5 লাখ। সেন্ট্রাল গভর্নমেন্টের ইএসএ এটা আছে। এবং দ্যাট সুপ্রিম কোর্ট, হুইচ সুপ্রিম কোর্ট এই আমাদের 10,323-এর যে হাইকোর্টের রায়কে এই বহাল রেখেছে,
দ্যাট সুপ্রিম কোর্ট আবার ইয়েসকে বলেছে ইট ক্যান কন্টিনিউ উইথ ডিউ রেগার্ডস টু দি কোর্ট, হাইয়েস্ট কোর্ট। তাহলে লেফটেন্যান্ট গভর্নমেন্ট হ্যাভ ডান নাথিং রং। আমাদের যে এই বিপিএল, সে বিপিএল কত, এই যে ইয়েসে যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে মাছ বিলো অফ দ্যাট। কিন্তু দুর্ভাগ্যের হলো কি 2323 পরেও অনেক রিক্রুটমেন্ট হয়েছে, দে আর স্টিল কন্টিনিউইং দ্য সার্ভিস, ওদের হয়েছে। সো হোয়াট ইজ রং উইথ দ্য গভর্নমেন্ট? নাথিং রং উইথ দ্য গভর্নমেন্ট, বাট দেয়ার হ্যাজ বিন এ প্লয়, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাটেম্প্ট পলিটিক্যালি। এনিওয়ে, এটা হয়েছে তো আমাদের সময় একবারে শেষের দিকে, আমরা যাব অডিয়েন্সের কাছে। তার আগে জিতেনবাবু, আপনার প্রতি আরেকটা প্রশ্ন, যে আমরা জানি যে বিভিন্ন দুর্নীতি, যেটা আমরা যদি দেখি বিশালগড় ব্লক, তারপরে হচ্ছে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর যেটা পূর্ত দুর্নীতি ঘটনা সামনে এসেছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন খুব সংক্ষেপে? এবং তার সাথে আরেকটা বিষয়, যেটা যখন বর্তমান সরকার প্রতিষ্ঠা হয় তখন তারা শ্বেতপত্র সেখানে প্রকাশ করে সেখানে জানিয়েছে যে আপনারা প্রায়, আপনাদের যখন সরকার ছিল প্রায় 13,000 কোটি টাকার উপর সেখানে ঋণ রেখে গেছে। এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কি বলবেন? আমি খুব খুশি হলাম আপনি প্রশ্ন করাতে। বিশালগড়ের যে ইরেগুলারিটিস, দ্যাট ওয়াজ নোটিস ডিউরিং দ্য টাইম অফ দ্য লেফটেন্যান্ট গভর্নমেন্ট, and that officer was booked. DP was initiated against him. Lieutenant government সেই গিল্টি অফিসারকে বা একিউজড অফিসারকে শেল্টার দেয়নি। কিন্তু এই যে আপনি বললেন পূর্ত দুর্নীতি নামে আমাদের বর্ষিয়ান নেতা, বিধানসভার উপনেতা বাদল চৌধুরীকে যেভাবে হ্যারাস করা হলো, এই সেদিন বোধহয় ওনাকে 100 দিনের বেশি মানে অন্যায়ভাবে জাল খাটিয়ে, এই সেদিন বোধহয় চার্জশিট জমা পড়েছে কি পড়ে আমি শুনেছি, একটু জানি না, হয়তো পড়তে হবে নাও পড়তে পারে। আর ক্ষমতায় আসার আগে এই গভর্নমেন্ট বলেছিল কমিশন বসাবে, এই করবে সেই করবে। হোয়ার ইজ দ্যাট কমিশন? হোয়ার ইজ দ্যাট সিবিআই? কোথায়? কাজেই এই গভর্নমেন্ট দুর্নীতি সম্পর্কে, এখন তো দুর্নীতির জানি শুধু ওই যে মানে শৈলখণ্ডের চূড়া দেখা যাচ্ছে। আমি তো বলবো সরকার পরিবর্তন হবে, যারা আজকে করছে, আমি নাম করছি না, একটাও বাঁচবে না। ঠিক আছে, আমরা অন্যায়ভাবে audience থেকে যাচ্ছি। অন্যায়ভাবে বাদল চৌধুরীকে যেরকম ঢুকিয়েছে না, অন্যায়ভাবে করব না। ন্যাচারালি each and everyone they will be booked and according to the law তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কথাটা বলছে। আর একটা কথা হলো কি, 13,000 কোটি টাকা ঋণ রেখেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, প্লিজ কালেক্ট দি ইনফরমেশন। আমরা তো 25 বছরে 13,000 কোটি টাকা ঋণ করেছি। হ্যাঁ, ঋণ করতেই হয়, গভর্নমেন্টকে ঋণ করতেই হয়। ডেভেলপমেন্টের কাজে যখন সেরকমভাবে সাপোর্ট না পাওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তখন করতেই হয়, করেই অনেক কিছু করেছি আমরা। কিন্তু এই গভর্নমেন্ট গত 5 বছরে কিচ্ছু না করে, নতুন একটা কলেজ না করে, নতুন একটা রাস্তা না করে, নতুন একটা অঙ্গনওয়াড়ি না করে, স্কুল না করে, বরঞ্চ এটাকে প্রাইভেটাইজ করে কত হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন, একটু টেলিফোন করে দৃষ্টি দেবো, আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, আমরা দর্শকের কাছে যাচ্ছি, সময় অল্প রয়েছে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, যারাই প্রশ্ন করবেন একটাই করবেন, কারণ সময় একেবারেই কম। আমরা মাইকটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি, দর্শকদের কাছে মাইকটা নিয়ে যাবেন। নিয়েছে একটু আমরা প্রশ্নটা জেনে নিই। গুড আফটারনুন এভরিবডি। সঞ্চালককে অনেক ধন্যবাদ প্রশ্ন একটা করার জন্য, এবং প্রথমেই জিতেনবাবুকে শুভেচ্ছা এবং আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি এবং আপনার দলকে অনেক অনেক শুভকামনা। আমি আমার প্রশ্নের 3টি ভাগ রাখছি। প্রথমত প্রশ্ন, কোন দিক থেকে বলছেন? দেখছি না। হ্যাঁ বলছি, আমি প্রথমত বলছি আচ্ছা, যে আসন্ন বিধানসভা নির্বাচনে মাননীয় জিতেন চৌধুরী মহাশয়, আপনি যতটুকু কাজ করছেন, যতটুকু এনার্জি নিয়ে সারা যে চট্টে বেড়াচ্ছে, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন না আপনি বা আপনার দলের কোনো দ্বিতীয় কোনো মুখ সারা ত্রিপুরা যে দেখতে পাচ্ছে কিনা?
আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যতটুকু এনার্জি নিয়ে করছেন আপনি এবং আপনার দলের একজন বিধায়ক বা একজন কোনো ওই সারির নেতা সারা ত্রিপুরা যে চষে বেড়াচ্ছে, যদি না হয়ে থাকে কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গত বিধানসভা নির্বাচনে যখন আপনারা হেরে গিয়েছেন, আপনাদের অনুগামী যারা, সে ব্যক্তিগতভাবেই হোক বা প্রতিষ্ঠানগতই হোক, যখন হেরে যাওয়ার পরে আপনি এবং আপনাদের বিবেক বা অন্তরাত্মা কি মনে করে যে আপনারা হেরে যাওয়ার পরে বিভিন্ন প্রতিকূল অবস্থা আপনারা ওদের পাশে দাঁড়িয়েছেন কিনা? সো আমার এই প্রাসঙ্গিকতা, এটা প্রশ্ন, এই বিধানসভা নির্বাচনে যদি ধরে নেওয়া যায় আপনারা আবার বিরোধী হয়ে যাচ্ছেন, আপনি এবং আপনারা কি প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে ওদের পাশে দাঁড়াবেন, সেই অঙ্গীকার দিতে পারবেন কিনা? 2, আমার শেষ প্রশ্ন, তিপ্রামথা যদি জোটে যখন বারবার আপনি আহ্বান করছেন, আমরা দেখছিলাম বিভিন্ন মিডিয়াতে, উনি মাননীয় প্রদ্যুৎবাবু বলছিলেন যে তিপ্রা ল্যান্ড চাইছেন। আপনি কি তিপ্রা ল্যান্ড আপনি বা আপনার দল সমর্থন করেন? যদি না করেন, যে উনি বলছেন যে অন্য কোনো আরও কনস্টিটিউশন সলিউশন চাইছেন, সেই কনস্টিটিউশন সলিউশন কথাটার অর্থ আপনি ব্যক্তিগতভাবে বা আপনার দল কি মনে করে, যদি তিপ্রা ল্যান্ড স্পেসিফিক্যালি নাও ওরা চেয়ে অন্যভাবে ওদের দাবিকে মেনে নেওয়া যায়? থ্যাংক ইউ সো মাচ। এই 3টা প্রশ্ন। ধন্যবাদ ধন্যবাদ। তৃতীয় প্রশ্নের উত্তরটা বোধহয় কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলনে দিয়ে এসেছেন, যদি আমি ভুল না করি। তাই তাই, ধন্যবাদ। হ্যাঁ। প্রথমত হলো আমাদের দল একটা যৌথ যে সিদ্ধান্ত গ্রহণ, এই যৌথভাবে কাজ করার এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ করে কাজ চালানোর একটা দল। তো সেক্রেটারি হিসাবে, দলের সচিব হিসাবে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমাকে সামনে থাকতে হয়। সেই কারণে অন্য সময় তো অন্যের মুখ দেখা যেত, সেই জায়গায় আমার মুখ দেখা যাচ্ছে। এই কারণেও হয়তো বলতে পারেন আমার মুখ দেখছেন, কিন্তু এই নয় আমি একা কাজ করছি না, আমাদের দলের সবাই মিলে আমরা কাজ করছি এবং সমস্ত সিদ্ধান্তে এই কালেকটিভলি আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করি। দ্যাট ইজ আওয়ার সিস্টেম অ্যান্ড দ্যাট সিস্টেম ইজ প্রিভেলিং। নাম্বার 2, যে গত বিধানসভা নির্বাচনের পর, আমরা হেরে যাওয়ার পর যেভাবে আক্রমণ শুরু হয়েছে, প্রথম আমাদের উপরে, এখন সবার উপরে হচ্ছে। ইয়েস, আমরা তাদের সাথে ছিলাম, আছি, এবং এটা শুধু নির্বাচনে হারার পর বিরোধী দলে গেলে নয়, যে কোনো পরিস্থিতিতে আমরা দলের যারা কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ, তাদের সাথে থাকি। দ্যাট ইজ আওয়ার, মানে কি বলে, আমাদের আইডিওলজি বা আমাদের সিস্টেম। এখানে অন্যথা হবে কেন? থার্ড যে প্রশ্নটা করেছেন, যে হ্যাঁ, যে গণতন্ত্র না থাকলে, কনস্টিটিউশন যদি অচল হয়ে যায়, মুখে অনেক কিছু বলা যাবে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কিন্তু ভারতবর্ষের মধ্যে কি হচ্ছে আজকে, যে কয়েকটা পরিবার হাতে ভারতবর্ষের সমস্ত সম্পদ কুক্ষিগত হয়ে যাচ্ছে। ভেরি রিসেন্টলি এটা এই যে সিএমআই একটা রিপোর্ট বের করেছে, ভারতবর্ষের প্রায় 70% যে তার সম্পদ, এটা কুক্ষিগত হয়েছে 3% লোকের হাতে। বাট দে ইন দি জিএসটি, এখন তো সব সিস্টেম ট্যাক্সেস তো জিএসটি, এক্সেপ্ট দি ফরেন লিকার, এছাড়া আর পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং ফরেন লিকার ছাড়া সমস্ত ট্যাক্সেস এখন সেন্ট্রাল জিএসটি হয়ে গেছে। এই জিএসটি তার 63% পে করছে কারা? ভারতবর্ষের এই যে বাকি 97% মানুষ, যাদের হাতে দেশের সম্পদের ভাগ মাত্র কম, অর্থাৎ যাদের হাতে সম্পদ একেবারে ন্যূনতম, দে আর পেইং দি লায়ন শেয়ার অফ দি জিএসটি। আর 3% যে এই দেশের তথাকথিত এই কর্পোরেটস, এরা পে করছে একেবারে
জিএসটির মাত্র সামান্যতম অংশ। এ হলো ভারতবর্ষের অবস্থা। কাজে সেই জায়গায় গণতন্ত্র না থাকলে এটা শ্রমিক, কৃষক থেকে শুরু করে যারা মার্জিনালাইজড, রিলিজিয়াস মাইনরিটি হোক বা ইন্ডিজিনাস পিপল, তাদের জন্য নির্বাচন আসলে পরে মুখরোচক অনেক প্যাকেজ ঘোষণা করে অনেকে। হোয়াট হ্যাপেন ডিউরিং লাস্ট 5 years? প্রয়াত শ্রদ্ধেয় এনসি বাবু, ওনাকে নিয়ে বলা হলো যে উইদিন 6 months ত্রিপুরাল্যান্ড দেওয়া হবে, এম্পাওয়ার্ড কমিটি হলো, 2টো মিটিং করলো। একটু সংক্ষেপে বললে ভালো। অ্যাটলিস্ট তার সম্মানে একজন বয়স্ক লোক এই মন্ত্রিসভায় আছেন, তাকে সামনে রেখে এসছেন, অন্তত সেই এম্পাওয়ার্ড কমিটির একটা রিকমেন্ডেশন বের করতে পারতো এবং তার সম্পূর্ণটা না হলেও কিছুটা হতো। কাজে সেদিক থেকে বলছি আজকে ত্রিপুরা মথা যারা বলছেন ফর ত্রিপুরাসা পিপল, ইন্ডিজিনাস পিপল, তাদের জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আমার সাথে কোর্ডিয়ালি অনেক কথাবার্তা হয় ওভার ফোন বা পার্সোনালি। I asked Mr. Chairman of the Tripura Mothai, if that concept is for overall upliftment, এবং তাদেরকে লাস্ট 7.5 decades যে deprivation হয়েছে, not only Tripurasa people alone, with all the marginal section of our population in the country. Constitutional solution say, yes, we are very much with you. বাট একটা জায়গাতে শুধু আমরা ডিফার করছি, ত্রিপুরার জিওগ্রাফিক্যাল, কালচারাল যে তার ফেব্রিক বা তার যে স্ট্রাকচার, এই জায়গায় bifurcation of the state to create another state, it is not feasible, unrealizable. So we don't support. But from other meaning, from other perspective, if they are for the overall development of the Tripurasa people, yes, we are also for the constitutional solution, and we have been struggling for that, and to achieve that one together, jointly or independently, what we have been doing এবং in future also will do. ওকে, আমরা আরও একজন দর্শকের কাছে যাব। মহিলাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান, মহিলাদের মাঝখান থেকে। আমরা এর আগের পর্বেও দেখেছি শুধুমাত্র পুরুষ দর্শক প্রায় বলেছেন। মহিলাদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চান, ঠিক আছে, মহিলাদের মধ্যে কেউ বলতে চাইছেন না, অন্য একজন। শুধুমাত্র একটি প্রশ্নই করার সুযোগ পাবেন, কারণ আমাদের সময় খুব শর্ট রয়েছে। ঠিক, একটাই করবেন প্রশ্ন। নমস্কার জিতেন বাবুকে, খুব তাড়াতাড়ি 6টা প্রশ্ন করব, আমি শিওর না এটা পাবেন না, আপনি একটা কোশ্চেন পাবেন। খুব তাড়াতাড়ি 6টা প্রশ্ন করব, 100% শিওর উত্তর একটাই দেবেন আপনি। আপনি শুরুতেই বলেছেন কোন ইনসিডেন্টকে কোনো দলের সঙ্গে যুক্ত করে দেখাটা ভুল। তো গেরুয়া ব্যান্ডেজ পড়লেই যে বিজেপি হয়ে যায়, সেটা কি করে তথ্য প্রমাণ হয়? দ্বিতীয় জিনিস, ছাপ্পা ভোট, একবার জোর গড়ায় বলুন তো 13-র আগে কোনোদিন ছাপ্পা ভোট হয়নি? পোল ভায়োলেন্স, নভেম্বর 2013 আমার এঙ্গেজ হওয়া স্ত্রী বিয়ের আগে বিধবা হয়ে যেত, আমি নিজে সাক্ষী। পোল ভায়োলেন্স কাকে বলে? আপনার আগের বক্তা পীযূষ বিশ্বাস বলল পরিমল সাহা হত্যাকারীদের জনগণ কখনো ক্ষমা করবে না। ক্ষমা যাত্রা কবে শুরু করবেন আপনারা জোট? সংবিধান রক্ষা, এটা আপনি একবার আমাকে এক্সপ্লেন করুন। আমি কলকাতায় পড়াশোনার সময়ও দেখেছি, জেএনইউতেও দেখি, কথায় কথায় সংবিধান রক্ষা। এই সংবিধানের নিচে 5 জেনারেশন কাটিয়ে নিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছে, প্লিজ কাটিয়ে নিয়েছেন, তারপরে আজকেও সংবিধান রক্ষা হয়নি। আপনার প্রশ্নটাই বলুন। আর লাস্ট, ভারতবর্ষের ইতিহাসে এত বুথ রিপোলিং এর আগে কখনো হয়নি। গণতন্ত্র নেই, 13-র আগে কটা রিপোলিং হয়েছিল যখন গণতন্ত্র ছিল? আমি দয়া করে বলবো, এখন তো সুযোগ তো নেই, আপনি কাইন্ডলি আপনি যে প্রশ্নগুলো করেছেন উত্তর কালেকশন করে দিলে সবাই উপকৃত হবে, আমিও হব। এই ত্রিপুরাজ্যের মধ্যে এই যে পীযূষবাবু বলেছেন 96% সিটস অফ দি 3 tier পঞ্চায়েত
went unopposed. Can it be happen? সারা পৃথিবীতে কোনো দেশে এরকম হয়েছে? হতে পারে। গত মিউনিসিপ্যাল কাউন্সিল নির্বাচনে 60টি এরকম আরবান বডিতে যেদিন নোটিফিকেশন হয়েছে সেদিন থেকে এই যে গেরুয়া বাহিনীর কথা বলছেন, ঘেরাও করে রেখেছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। Could it be happen anywhere in the country, anywhere in the world? এবং গত এই নির্বাচনে যেভাবে সাদা ব্যান্ড পরে, রাবার ব্যান্ড পরে যেভাবে পুলিশের তৎকালীন, আমি তো নাম করেই বলবো, বিএস যাদব, ওয়ান ক্রিমিনাল অফিসার অফ দি ত্রিপুরা পুলিশ, আমি বলেছি বিএস যাদব, সরকার পরিবর্তন হবে, উই শ্যাল ব্রিং হিম ব্যাক হিয়ার। তার সমস্ত অপরাধের তার জবাব তাকে দিতে হবে, এবং তাদের সাথে নেক্সাস করে এই রিগিংগুলো করিয়েছে। কাজেই আমি ভালো করেছেন প্রশ্নটা করেন, অথবা অডিয়েন্সকে কথাগুলো বলতে পারতাম না। ঠিক আছে, আমরা আরো একজন দর্শকের কাছে যাচ্ছি। দেখুন, পশ্চিমবাংলার মানুষ ভোট দেয় পশ্চিমবাংলার প্রেক্ষিতে, ত্রিপুরা রাজ্যের মানুষ ভোট দেবে ত্রিপুরা রাজ্যের প্রেক্ষিতে। আর আপনি যে বললেন যে না জোট হলে মাঝপথে ভেঙে যাবে, এটা খবর রাখেন আপনি? শাসক দল হওয়ার সুবাদেও কোনো দল থেকে 7 জন বিধায়ক পদত্যাগ করেছে? হয়েছে কোথাও এরকম? এই 5 বছরে 7 জন বিধায়ক পদত্যাগ করতে বাধ্য হয়েছে। নিজের দলের লোকরাই বলছে এই দলে থাকা যায় না। এবং গত 5 বছরে শুধু কি অপোজিশন পলিটিক্যাল পার্টিস, এই ত্রিপুরার যে অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চতলা সর্বোচ্চ চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোমগার্ড অব্দি, চিফ সেক্রেটারি শুরু করে গ্রুপ ডি স্টাফ অব্দি, নান ওয়াজ যাতে তারা মানে আক্রান্ত হয়নি, এদের রাইট কেড়ে নেওয়া হয়নি, ঘটনা হয়নি, কোনোদিন হয়নি ত্রিপুরা যেরকম। এই কালচার এই ত্রিপুরাজ্যের মানুষ কখনো দেখেনি। কাজে তা থেকে মুক্ত করার জন্য আমাদের, আমি তো এখনো বললাম, কংগ্রেসের সাথে আমাদের কর্মসূচিগত ডিফারেন্স আছে, আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে, থাকবে। সো দ্যাটস ওয়াই উই আর নট টার্মিং ইট, ইট ইজ এন পলিটিক্যাল অ্যালায়েন্স, it is seat sharing to maximize the vote against the BJP, to defeat BJP. Political alliance হলে পরে তাহলে তার পলিটিক্যাল রেজুলেশন নিতে হয়, ওটা হয়নি। কিন্তু ত্রিপুরার যে সংবিধান, গণতন্ত্র, রুল অফ ল যাতে ওয়ার্ক করে, প্রাণ ফিরে পায়, সে অক্সিজেন যাতে আসে, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড ফর দ্য পিপল অফ দ্য স্টেট। এটাই হলো প্রায়োরিটি। আমি একটা ছোট্ট প্রশ্ন করব কাইন্ডলি একটু, সেটা হচ্ছে প্রশ্ন 5 বছরের ইতিহাসের একটা ছোট্ট প্রশ্ন। 88 থেকে 93 পর্যন্ত জোট যে শাসন, সেই শাসনের সময়ে যে নানান ধরনের অত্যাচার হয়েছে, তার উপর বেস করে আপনারা আলোচনা করে 5টা ইলেকশনের বৈতরণী আপনারা পার হয়েছেন। সেই কংগ্রেসের সাথে আপনাদের জোট, এই ব্যাপারে এখন ওই 5 বছর সম্পর্কে আপনারা কি বলবেন? আমি তো বললামই, যেটা হয়েছে ঘটনা তো ঘটনা, যে 5 বছর সময়তে যেহেতু কর্মসূচিগত ডিফারেন্স আছে, আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে,
এরকম কনফ্লিক্ট। তার মানে এই 5 বছর হয়নি, 5টি ইলেকশনে যে কথাগুলো বলেছেন সেগুলো মিথ্যে ছিল। কিন্তু আজকে যেটা আবারও বলতে হচ্ছে আমাকে, যখন আমার যদি পায়ে যদি ছুবল মারে, তখন হাঁটুর উপরে, হাঁটুর কাছাকাছিতে তাগা বাঁধা যায়। কিন্তু এখন ত্রিপুরাজ্যের এই বিষাক্ত রাজনৈতিক দল আমাদের কপালে ছুবল মারতে চেষ্টা করছে। তার মানে ওই 5 বছরে গণতন্ত্র ধ্বংসকারীদের এখন আপনারা সাহায্য করছেন না, তারাও রিয়েলাইজ করছেন। সেই 5 বছর যারা গণতন্ত্র হরণ করেছেন তারাও রিয়েলাইজ করছেন যে এরা আরো খতরনাক, এবং 25 বছরে বামফ্রন্টের বহু বিরোধিতা করেছে, বামফ্রন্টের বিরুদ্ধে বহু মিছিল করেছে, স্ট্রাইক করেছে, কিন্তু কোনোদিন একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে এইভাবে তার অধিকার বলণ্ঠিত হয়নি। আজকে প্রতিদিন যেটা হচ্ছে, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে এই দল, এই সরকার, মন্ত্রী, এই যে উদয়পুরে ঘটনা হলো, মজলিসপুরে ঘটনা হলো, কারা? নেতৃত্বের সব মন্ত্রীরাই দাঁড়াচ্ছেন যে হুজ্জতি করার জন্য। সো দিস ইজ দ্য ডিফারেন্স। ঠিক আছে, লাস্ট ফোন, অডিয়েন্স থেকে লাস্ট ফোন, আর একটা ফোন, শুধুমাত্র একটা ফোন, সংক্ষেপে বলবেন, উত্তরটাও আমরা সংক্ষেপেই চাইবো কারণ সময়ের সীমাবদ্ধতা রয়েছে। জিতেন দা খুলুমকা, এই শুভকামনা রইল। আমার একটা আদর্শগত প্রশ্ন, আর একটা হলো ত্রিপুরাদের অধিকার নিয়ে, এই দুটো প্রশ্ন করব, এটা খুব ভাইটাল। এই সিপিএম এবং কংগ্রেস যে বিভিন্ন পত্রিকা যে দেখেছি যে যুদ্ধ হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আমার এই 70 দশকের স্মৃতিকে উস্কে দিচ্ছে। সেটা এই সেখানে একটা পপুলার স্লোগান দাম যে দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাসুর সিপিআই। তখন আমি খুব ছুটেছিলাম, হাফ প্যান্ট পরে স্কুলে যেতাম, মার হাত ধরে আস্তে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম যে লম্বা মিছিল, লাল ঝান্ডা ধরে শান্তি সেনারা মিছিল করতো। তারপর দেখেছি একদিকে নম্রতিপাত, হরকৃষ্ণ কুঙ্গার, সোমনাথ চ্যাটার্জি, আর একদিকে এসে দাঙ্গে ইন্দ্রজিৎ গুপ্ত, ওদের মধ্যে তাত্ত্বিক বিতর্ক। পিপলস ডেমোক্রেসি বলুন, পেট্রিয়ট পত্রিকা বলুন, সেখানে দেখেছি, পড়েছি, শুনেছি। প্রশ্নটা করে এখন আমার প্রশ্ন হলো যে এর মধ্যে কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে একটা টেকটনিক শিফট বলবো, যারা আপনারা বলেছিলেন যে বুর্জুয়া, এমন কি ঘটনা ঘটলো যে আপনারা আজকে কংগ্রেসের সাথে আপনারা জোট করছেন? ঠিক আছে, এটা আদর্শগত ব্যাখ্যা কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো ত্রিপুরাতে অধিকার সংক্রান্ত। আপনারা তো বামফ্রন্ট তো 30 বছর ধরে ক্ষমতায় ছিলেন, ত্রিপুরা সব রাজনৈতিক দলই বলে যে এদেশকে ক্ষমতায়নের জন্য, ক্ষমতা বৃদ্ধির জন্য, কিন্তু 30 বছর 25 বছর ধরে তো আপনার কোনো ছিলেন, আপনার ক্ষমতা বাড়াননি কেন? সেই সময় তো আপনার মনমোহন সরকার ছিল, সেখানকে আপনার করে বাড়াতে পারতেন, ক্ষমতা বাড়াতে পারতেন। এখন আপনার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার দাবি তুলছেন যে ঠিক আছে, আপনি যে বিষয়টা বলতে চাইছেন এটা কি সেফ রাজনৈতিক নয়, প্রতারণা নয়? এই দুটো আমি ব্যাখ্যা আপনার কাছে চাচ্ছি। ধন্যবাদ ডক্টর বিজয় দেববর্মাকে। আমি একটু পরিচয় করে দিচ্ছি। তার বাবা হলেন ধর্মরায় দেববর্মা, তিনি সিপিআই লিডার ছিলেন, এই জন্যই নম্বুদরিপাত এসে ডাঙ্গের নাম তিনি বলেছেন এবং সে রেফারেন্স। আই এম থ্যাঙ্কফুল টু ইউ যে আমি আপনাকে আপনার এটার প্রেক্ষিতে আমি বলতে চাই, নম্বুদরিপাত এসে ডাঙ্গে, বিটি রণদ্বীপে জ্যোতি বসু, সেই প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল, সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উই আর অলসো কনস্টিটিউয়েন্ট কমিউনিস্টরা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার সামনে এজেন্ডা ভারতবর্ষকে
সোশ্যালিস্ট কান্ট্রি তৈরি করতে হবে এই এজেন্ডা ছিল না। বিকজ বিফোর দি সোশ্যালিস্ট মানে সোশ্যালিজমের আগে, সোশ্যালিস্ট রেভলিউশনের আগে ন্যাশনাল লিবারেশন না হলে পরে এটা হয় না। কাজেই সেই জায়গায় অন্য লিবারেল বা মানে বুর্জুয়াস একই প্ল্যাটফর্মে থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী তাদের সাথে একসাথে লড়াই করেছে। আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের এজেন্ডা নিয়ে এবং এখনো আমরা সেই লড়াইটা আমরা করছি। কাজে এই জায়গায় ঠিক সেই প্রেক্ষিতেই আজকে যখন সংবিধান আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, তখন যে আমাদের অন্য বিরোধ আছে, আপনি যে বলছেন যে না তখন তাদেরকে কংগ্রেসকে বুর্জুয়া বলছেন, এখন কি বলেন না? ইয়েস, আমি আজকেও বলছি। সেদিন কোন একটা চ্যানেলে আমার এই একটা শব্দকে নিয়ে, শুধু শব্দটা দিয়ে বাকিটা না দিয়ে বলেছে কংগ্রেসকে এখন বুর্জুয়া বলে। আমি তো এখনো বলছি কংগ্রেস তো বুর্জুয়া দলই, তো কংগ্রেস তো বুর্জুয়া দলই, তার নীতি বুর্জুয়া, আমি তো লুকোবো কেন? কিন্তু যে বুর্জুয়া দলও যদি গণতন্ত্র থাকে, সংবিধান যদি সচল থাকে, তাহলে সেই বুর্জুয়া দল সরকারে থাকার সময়তে কিছু গণতান্ত্রিকভাবে অধিকার আদায় করা যায়। And that is the ADC, 6th schedule. From whom we have achieved this 6th schedule? From Indira Gandhi. আজকে মোদি থাকলে তো হতো না। আমি বলে দিতে পারি আজকে যদি নরেন্দ্র মোদী যদি থাকতো, সেদিন প্রাইম মিনিস্টার, ত্রিপুরাতে এডিসি হতো না। আর আপনি যে কথাটা বলছেন, আপনারা যখন ছিলেন তখন, আরে আমরা যখন ছিলাম তখন রেগুলার ভিলেজ কমিটি নির্বাচন হতো, রেগুলার এডিসি নির্বাচন হতো, এডিসি তার শেয়ার অফ ট্যাক্সেস পেত, এবং আমরাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের এই এমপি হিসাবে মন্ত্রিসভা থেকে, আমাদের বিধানসভা থেকে টাইম ইন এগেন আমরা প্রস্তাব পাঠিয়েছি ফর অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন টু এম্পাওয়ার দি এডিসি। কে বললো আমরা চেষ্টা করিনি? কাজেই ত্রিপুরা মাথা আজকে আছে বলে আমরা করছি? নো, নেভার। আজকে যদি বিজেপিও যদি থাকে এডিসিতে, ইয়েস, মানুষ নির্বাচিত করেছেন তাদেরকে, আমরা বলবো এডিসি শুড বি এম্পাওয়ার্ড। এই যে 6th শিডিউল, সেই 1950-তে এটার ফর্মুলেশন হয়েছে, এটা এখন 21st সেঞ্চুরি। 1950-র আইডিয়া আজকে চলে না। সো ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। কাজে এখানে কোনো ধরনের যে মানে সুবিধাবাদী, কোনো ধরনের যে কি বলে অপরচুনিজম, নো, বেসড অন দ্য রিয়েলিটি, বেসড অন দ্য পিপলস নিড, আমরা এই কথাগুলো বলছি। ত্রিপুরা মথা আজকে থাকলেও বলতাম, না থাকলেও বলবো। এবং যে কনস্টিটিউশন সলিউশন, আমি তখনই বলেছি উই আর নট এগেনস্ট কনস্টিটিউশন সলিউশন, কিন্তু শুধু একটা জায়গাতে আমাদের ডিফারেন্স, যদি ত্রিপুরা মথা যদি এটাকে মিন করতে চাই, ইট ইজ জিওগ্রাফিক্যাল যে বাইফার্কেশন, এটাও যুক্তিতে বলছি আমরা, জাস্ট অপোজ করার জন্য অপোজ করছি না। ত্রিপুরার যে কালচারাল জিওগ্রাফিক্যাল যে স্ট্রাকচার, it is not realizable, not manageable, not feasible, not viable. এবং আগামী দিনও বলবো, এই যে বিজেপিকে হারানোর জন্য ইয়েতে আমরা ত্রিপুরা মথার মাননীয় চেয়ারম্যানকে বলছি, ইউ অলসো কাম ইন দ্য ফ্রে। যদিও একটু আগে দেখলাম যে দিল্লিতে তিনি বিজেপির সাথে কথা বলছেন, আমি জানি না হোয়াট উইল বি দ্য আউটকাম, জানি না কি হবে। কিন্তু আমরা বলছি যদি সত্যি সত্যি ত্রিপুরাসাদের কোনো ডেভেলপমেন্ট করতে চান আপনি, বিজেপিকে দিয়ে হবে না। কারণ বিজেপি মানে হলো এই দেশের মার্জিনালাইজড মাইনরিটি, পুয়ার। বিজেপি ইজ দি এনিমি নাম্বার 1 অফ দিস পপুলেশন। আমরা আমাদের যে কনক্লেভ তার একবারে শেষ মুহূর্তে, আমরা আর কোনো নতুন প্রশ্ন এখানে নেব না, কারণ আমাদের সময়সীমা একেবারে শেষ। একটা প্রশ্ন করতে চাইছি। One last question. Today, Khulumka, Mr. Chaudhary. Yes, please. Today being the Kokborok Day, Yeah. you were in the power for more than 2 decades. Yes.
it is the aspiration of all the Kokrok speaking people that Kokrok may be written or taught in Roman script. What was the reason for obstruction for not allowing Kokrok to be written in Roman script? Nothing any that is against the Roman script. Actually, while Kokborok was recognized, এটা ককবরকে বললেই বোধহয় ভালো, আমি আবার বলুন অসুবিধা নেই বলুন। ককবরক কশিজ আফ্রুবো আফ্রুবো ত্রিপ্রাসারকনি বিসিংহ যে রোমান স্ক্রিপ্ট অর্থাৎ এডুকেটেড সুইনানি রংনাই পন রংনাই কম আফ্রুবো মেজরিটি কুবাংকু বরক বাংলা সিনিয় অঙ্গই আফ্রুবো বাংলা নাজাক্ষা কিন্তু লেফটেন্যান্ট গভর্নমেন্ট never static on any particular script. যখন ভাষা কমিশন যখন হলো, yet right, I am coming to that. You please go through the report of the Bhasha Commission of Pavitra Sarkar. What written there? Kokborok people will decide their script. So today, overwhelming majority of the Kokborok speaking population, I know, particularly younger generation, their desire is Kokborok. We respect that, Roman script. We respect to that. And while the majority will, that is demand for that, that will happen in future. It is nothing any opposition, nothing any, what I'll say, static on any particular script. That is our standing. অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার আপনারা 60টি চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন এবং এই সবচেয়ে বড় সম্প্রচারের কুরুক্ষেত্র কনক্লেভের এই মুহূর্তের দ্বিতীয় পর্ব আমরা এখানে শেষ করব। তৃতীয় পর্বে মঞ্চে থাকছেন কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু 101 ভাইয়ের সাথে 5 ভাইয়ের লড়াই, কিন্তু 5 ভাই জিতেছে, ন্যায় সত্য তাদের পক্ষে আছে। ত্রিপুরাজ্যের মধ্যেও যারা সত্যের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে, আগামী দিন তারাই জিতবে। ঠিক, গণতন্ত্রের শেষ কথা কিন্তু গণদেবতারাই বলবে। যাই হোক, আমরা বলছিলাম যে এই একটা বিষয় লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের জিতেন বাবু পাহাড় থেকে সমতল একাই কিন্তু দৌড়ে বেড়াচ্ছেন। তো সেই জায়গায় একান্ত ব্যক্তিগত একটা প্রশ্ন ওনার প্রতি আমি রাখবো যে উনি এই বয়সে এখনো যেভাবে দৌড়াচ্ছেন মনে হচ্ছে যেন 20 থেকে 30 বছরের একজন যুবক দৌড়াচ্ছে। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে যদি শেষবার যাওয়ার আগে জানিয়ে যান, আমাদের যারা দর্শক রয়েছে বা আমরা সবারই এটা একটা জানার কৌতূহল। মানুষের জন্য, শরীরের জন্য ভিটামিন সি, ভিটামিন ডি, আরো কত ভিটামিন দরকার আছে। পলিটিশিয়ানদের জন্য ভিটামিন হলো মানুষের মুখ। কাজে যত বেশি মানুষের মুখ দেখি তত বেশি ভিটামিন হয়। কাজে এই বয়স কেন, আরো 15 বছর পরেও আমার এই কর্মক্ষমতা থাকবে। থ্যাংক ইউ। অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কুরুক্ষেত্র কনক্লেভের তৃতীয় পর্বে থাকছেন তীব্রামথা নেতৃত্ব অনিমেষ দেববর্মা। আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানটিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার। উপস্থিত সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাদের তৃতীয় পর্বে থাকছেন নেতৃত্ব অনিমেষ বিধায়ক, তারপর থাকছেন আজকের কুরুক্ষেত্র কনক্লেভে রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সভাপতি। প্রত্যেকের অংশগ্রহণ উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি।
সম্মানিত দর্শকরা রয়েছেন, দয়া করে আপনারা নিজেদের জায়গায় বসে পড়ুন। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে আমাদের আজকের এই অতিথি তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানে আমরা শীঘ্রই আমাদের আজকের এই অনুষ্ঠান তথা আমরা যদি বলি যে ত্রিপুরার ইতিহাসে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্রের তৃতীয় ধাপে আমরা রয়েছি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই মুহূর্তের। কে রয়েছেন জানাবো আপনাদের। আমি সুতপা রয়েছে আপনাদের সঙ্গে, জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। হ্যালো 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 সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে এই তৃতীয় পর্যায়ের কুরুক্ষেত্রে আমাদের মধ্যে যিনি রয়েছেন অতিথি হিসাবে, উনি আমাদের সম্মানিত টিটিএডিসির ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা মহাশয়। আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একটা কি করজোড়ে আমরা তালি আশা করতে পারি? একেবারে, না হলে কুরুক্ষেত্রটা ঠিক জমে উঠছিল না। স্বাগত অনিমেষ দা আপনাকে। আমরা শুনবো অনিমেষ দাকে নিয়ে কিছু। অনিমেষ দেববর্মা, তিনি তিপ্রামাথা দলের একজন সক্রিয় সদস্য, টিটিএডিসির ডেপুটি সিএম, অরুণাচল প্রদেশের নেরেস্ট থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বিটেকের সাথে স্নাতক হন। তিনি বহু বছর ধরে ইন্ডিয়ান অয়েল মুম্বাইতে ইঞ্জিনিয়ার হিসেবে এবং কয়েক বছর ধরে বিজ্ঞানী হিসেবে সিএসআইআরও নাগপুরে কাজ করেছেন। তিনি হলেন রাজ্য বিধানসভার প্রাক্তন সদস্য। তিনি পূর্বে তিপ্রা আদিবাসী জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন। 2003 থেকে 2008 সাল পর্যন্ত ছিলেন প্রাক্তন বিধায়ক। 2006 থেকে 2020 সাল পর্যন্ত ছিলেন ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরার প্রধান। 2018 সালে তিনি ছিলেন নাগরিক সংশোধনী বিলের বিরোধী দলের সদস্য। 2021 সালের 20 ফেব্রুয়ারি তিপ্রামথায় তিনি যোগদান করেন। 2021 সালের 20 ফেব্রুয়ারি তিনি তিপ্রামথায় যোগদান করেন। 2021 সালের 20 এপ্রিল তিনি টিটিএডিসির ডেপুটি সিএম পদে নিযুক্ত হন। বর্তমানেও তিনি এই পদেই নিযুক্ত আছেন। যাব আপনার কাছে অনিমেষ দা, একেবারে শুরুতেই যেটা জানতে চাইবো যে টিটিএডিসিতে আপনারা ক্ষমতায় রয়েছেন, বিধানসভা নির্বাচন তিপ্রামথার জন্য এই প্রথম। আমরা যদি উপনির্বাচন ছেড়ে দিই, কি প্রস্তুতি রয়েছে আপনাদের বা কিভাবে দেখছেন, ময়দানে কতটা প্রস্তুত আপনারা? প্রথমেই আজকে যারা এই কুরুক্ষেত্র কনক্লেভটা আয়োজন করেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই অনুষ্ঠানে এসছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। তিপ্রামথা নির্বাচনে কি প্রস্তুতি নিয়ে আমরা আছি, আপনার কাছ থেকে উত্তরটা জানবো। আপনাকে একটা শুভেচ্ছা জানানো হয়নি, আপনাকে ককবরক দিবসের অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। এবং ককবরক নিয়েও কিছু কথা বলবো, কিন্তু তার আগে তিপ্রামথার যে প্রস্তুতি, তিপ্রামথা ইজ অলওয়েজ রেডি টু ফাইট ইলেকশন। ইন্ডিয়ান আর্মিদের একটা প্রস্তুতি যেমন সর্বদাই থাকে, একটা লড়াই করা, দেশের জন্য লড়াই করতে হবে, এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। ভিলেজ কমিটি ইলেকশনের জন্য কতদিন আমরা অপেক্ষায় ছিলাম, সেটা করতে দিল না। এবং বিধানসভা নির্বাচন, উই আর রেডি, উই ক্যান ফাইট দি ইলেকশন টুমরো, নো প্রবলেম। কিন্তু কথা হলো
যে ত্রিপুরা রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করা। আমাদের যেমন রাজনৈতিক দলগুলোর একটা প্রস্তুতি থাকবে, মিডিয়া হ্যাজ গট ইটস ওন রোল ইন ডেমোক্রেসি। ডেমোক্রেসিটাকে যদি রেস্টোর করতে চায়, ইউ মাস্ট হ্যাভ হার্ড ইয়েস্টারডে আমাদের একজন ওয়ারিয়ার প্রণজিৎ নমশূদ্র, হি হ্যাজ বিন কিল্ড, এবং ঘটনার তদন্ত চলছে, যতদূর জানা যায় অ্যারেস্টও হয়েছে। সর্বভারতীয় কংগ্রেস নেতৃবৃন্দরা আক্রান্ত হচ্ছেন। সো মেনি থিংস আর হ্যাপনিং। তো আমাদের প্রস্তুতি, we will try our best to defend ourselves, to defend the people, বাট আমাদের সবাইকে এই প্রস্তুতি শুধু তিপ্রামথার প্রস্তুতি হলেই হবে না। এভরিওয়ান, আমরা সবাইকে বলতে চেষ্টা করছি, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, বুদ্ধিজীবী মহলের লোক, প্রতিটি রাজনৈতিক দল, ইভেন বিজেপি পার্টি, দে শুড বি প্রিপেয়ার্ড টু ফাইট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বাট আমরা এইটুকু বলতে পারি, গণতন্ত্রে যেভাবে একটা রাজনৈতিক দলকে প্রস্তুতি নিতে হয়, তার ক্যান্ডিডেট বাছাই করা, বুথ কমিটিগুলো সাজানো, মানুষকে বোঝানো, প্রচার ইত্যাদি, উই আর অ্যাবসলিউটলি ডুইং ফাইন অ্যান্ড উই আর রেডি টু ফাইট দি ইলেকশন। এখন ককবরকের যে কথা, আজকে আমাদের ককবরক দিবস, এবং ককবরক দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের যে সরকার বিভিন্ন জায়গায় হোর্ডিংস বা ব্যানার দিয়ে প্রচারে নেমেছেন ওনারা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ককবরক স্পেলিংটা কুক ব্রুক করে কিছু এটাকে বিকৃতি করে লিখেছেন ওনারা। সো এটা আসলেটা কি, যে ককবরককে সম্মান দেওয়া, তিপ্রাসাদের সম্মান দেওয়া ইত্যাদি জায়গা আমরা দেখি যে জনজাতিদের সম্মান বেড়েছে, রাজ্যের সরকারের কাজেই সেটা নাকি প্রমাণ। তো ককবরক স্পেলিংটা ঠিক মতো না লিখে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এইভাবে প্রচার করা, ডু ইউ রিয়েলি ফিল, আপনারা এখানে যারা আছেন, ইউ রিয়েলি ফিল দে আর সো সিরিয়াস অ্যাবাউট ককবরক? যে ল্যাঙ্গুয়েজটার রিকগনিশন ডে হিসেবে আজকে 45 বছর আমাদের সেই দিবসটাকে আমরা পালন করে আসছি, আজকে 45 বছরের মাথায় তার স্পেলিংটুকু আমরা ঠিক মতো লিখতে পারছি না। নিঃসন্দেহে সেটা দুঃখের বিষয়। অ্যান্ড ককবরক ইজ সরকারি একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজকে নিয়ে আজও রাজনীতি হচ্ছে। আমি কিছুক্ষণ আগে জিতেন্দ্র চৌধুরীজির বক্তব্য শুনেছি, একজন এখান থেকে প্রশ্ন করতে চেষ্টা করেছেন যে উনাদের সময় কেন রোমান স্ক্রিপ্টটা হলো না। আসলে প্রতিটি ল্যাঙ্গুয়েজের তার একটা লেখার উপায় থাকে। ইফ আই টেল ভেরি সিম্পলি, বাংলা ভাষাকে বাংলা হরফেই লেখা যায় নিঃসন্দেহে। আমি একজন দেববর্মা, আমি একজন তিপ্রাসা, আমি যখন বাংলাটা শিখি, আই রাইট উইথ ক খ গ অ আ করেই শিখি এটা, এটাই উচিত। কিন্তু আজকে যারা আমরা রোমান স্ক্রিপ্টের পক্ষে কথা বলছি, যুক্তি দিয়ে আমরা এটা দাবি তুলছি, যেমন ককবরকের যে উচ্চারণগুলো, এটা বাংলায় বা দেবনাগরী বা অন্যান্য কোনো স্ক্রিপ্টে এটা লেখা যাবে না। কুকরুক, কুকরুক আপনারাই বলুন, আপনারা আমার চেয়ে ভালো বাংলায় লিখতে জানেন, আপনারা কুকরুক কি করে লিখবেন? বা চুই, এই চুইটাকে কি করে লিখবেন? চুই লেখা যাবে, চয় লেখা যাবে, কিন্তু চুইটা আপনারা কি করে লিখবেন? সো এই যে সুবিধাগুলো আমরা রোমান স্ক্রিপ্টের মধ্যে দেখি। ইংলিশম্যান যারা, ইংলিশ পিপল, ইংলিশ স্পিকিং পিপল, ইভেন দে হ্যাভ দেয়ার স্ক্রিপ্ট, ইংলিশের একটা স্ক্রিপ্ট আছে, এটাকে বাদ দিয়ে ওরা রোমান স্ক্রিপ্টটাকে নিয়েছে নিজের ভাষাটাকে লেখা। তো এইটাকে নিয়ে 45 বছরে শুধু রাজনীতি হচ্ছে, নো ওয়ান ইজ ডুইং এনিথিং। সো মাতৃভাষা, আমার মাতৃভাষাকে অন্যান্য ভাষাভাষীর লোক যারা বলছেন তারা সম্মান করছে, সত্যিকারের সম্মান দেওয়া উচিত।
এটাকে জাস্ট লুক দেখানো, ভোটের বাজার গরম করার লক্ষ্যে এইভাবে লেখা সত্যিই নিন্দনীয়, অ্যান্ড ইট শুড নট হ্যাপেন। থ্যাংক ইউ। অনিমেষ বাবু, আমার পক্ষ থেকে প্রথমে কক বিরোধী দিবসের শুভেচ্ছা জানাই। আমি একটু পিছিয়ে গিয়ে আবার ফিরে আসব। 2018 সালে আইপিএফটি তিপ্রাল্যান্ড নিয়ে এখানে এসেছিল, তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে। এবার তিপ্রামথা গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে অবতীর্ণ হয়েছে ময়দানে ভোটযুদ্ধে। সেখানে এই গ্রেটার তিপ্রাল্যান্ড এবং তিপ্রাল্যান্ড এই দুটোর মধ্যে শব্দগত তফাৎ ছাড়া কি অন্য কোনো পার্থক্য আছে? দেখুন, একটা জিনিস হচ্ছে তিপ্রাল্যান্ড মে বি এ পলিটিক্যাল ইস্যু, গ্রেটার তিপ্রাল্যান্ড ইজ নট এ পলিটিক্যাল ইস্যু। আমরা যদিও তিপ্রামথা একটা রাজনৈতিক দল, উই ওয়ান্ট টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। গ্রেটার তিপ্রাল্যান্ড হচ্ছে যেখানে যেখানে এই তিপ্রাসারা আছে। তিপ্রাসারা কোথায় আছে? আমেরিকায় নেই। তিপ্রাসারা উত্তরপ্রদেশে নিশ্চয়ই নেই, মহারাষ্ট্রে আমি ছিলাম সেখানে নেই। তিপ্রাসাদের দেখা যায় বিশেষভাবে ত্রিপুরা রাজ্যে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে, আসাম এবং মিজোরাম, এই সমস্ত এলাকায় কিছু কিছু জায়গায় তিপ্রাসাদের বসবাস। তো যেখানেই তিপ্রাসারা আছেন তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনাটাই হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড। এখন যে রাজনৈতিক দাবি আমরা উত্থাপন করেছি, গ্রেটার তিপ্রাল্যান্ড এই স্টেটহুডটা কোন জায়গাগুলোকে নিয়ে হবে, বর্তমান এডিসি এলাকা এবং ত্রিপুরা রাজ্যের যেখানটাই তিপ্রাসারা আছেন ওই এলাকাটাকে নিয়ে একটা গ্রেটার তিপ্রাল্যান্ড হোক আন্ডার আর্টিকেল 2 and 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশনের বাইরের কোনো সলিউশন, কোনো দাবি আমরা তুলছি না, এবং এই দাবি এই রাজ্যের কোনো ব্যক্তিকে, মুখ্যমন্ত্রী বা গভর্নর, ত্রিপুরা রাজ্যের হোম মিনিস্টার বা ফায়ার সার্ভিস মিনিস্টার, উই আর নট ডিমান্ডিং টু দেম। তিপ্রামথার এই রাজনৈতিক দাবি দেখবেন ভারতের সরকার, যারা ভারত সরকারকে পরিচালনা করছেন তাদের কাছে আমাদের এই দাবি। এই রাজ্যের কোনো ব্যক্তির কাছে আমাদের দাবি না। অনেকগুলো দাবি থাকে রাজ্যের, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি তুলি, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, সড়কের ব্যবস্থা করতে হবে, এইগুলো নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে দাবি উত্থাপন করতে পারি। বাট দি ডিমান্ড অফ গ্রেটার তিপ্রাল্যান্ড, যে সংজ্ঞাটা আমি বললাম কিছুক্ষণ আগে, এইটা কেন্দ্রীয় সরকার, অনারেবল ইউনিয়ন মিনিস্ট্রি, ওনারা দেখবেন যে এটা দেওয়া যায় কিনা। এখানে ছোট্ট একটা আরেকটি প্রশ্ন জাগছে যে এই যে তিপ্রাল্যান্ড, গ্রেটার তিপ্রাল্যান্ড, এটার কি কোনো একটা নির্দিষ্ট সীমানা আপনারা নির্ধারণ করেছেন বা এরকম কোনো প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে দিয়েছেন? দেখুন, একটা জিনিস হচ্ছে যখন সত্যিকারের বাস্তবায়ন হবে, ইমপ্লিমেন্টেশন হবে, ইমপ্লিমেন্ট হবে, তখনই বাউন্ডারির ব্যাপারটা আসবে। বাট ইন প্লেন অ্যান্ড সিম্পল ডেফিনিশন, এডিসিকে বেস করুন, তার বাইরে এমন কিছু গ্রাম আছে যেখানটায় অবভিয়াসলি, যেমন এডিসি এলাকার অনেক ভেতরে দক্ষিণ প্রমোদনগর একটা গ্রাম পঞ্চায়েত আছে আমার পূর্বতন প্রমোদনগর বিধানসভা এলাকাতে। একেবারেই এটা ল্যান্ডলক এডিসির ভেতরেই এই দক্ষিণ প্রমোদনগর গ্রাম পঞ্চায়েত, যেখানটায় 90% পিপল আর ফ্রম বেঙ্গলি কমিউনিটি। তো যদিও এটা চারিদিক দিয়ে এডিসি দিয়ে ঘেরা, এটাকে কিন্তু জেনারেল এরিয়া হিসেবে গ্রাম পঞ্চায়েত করা হলো। সো ইন সিমিলার ম্যানার আমাদেরও একটা অ্যাসপিরেশন থাকে, যেমন দুর্গা চৌধুরী পাড়ায় কিছু গ্রাম আছে, তারপর খোয়াইয়ের বটতলি ইত্যাদি এলাকায় আমরা দেখেছি অ্যারাউন্ড 100 such Tiprasa hamlets. These can be included along with the present ADC area. এটাকে নিয়ে গ্রেটার তিপ্রাল্যান্ড করা যায়। অনিমেষ দা, আসবো আপনার কাছে তার পরবর্তী প্রশ্নে। যখন জনগণ ভোট দেয় তখন যে কোনো দল বা সরকার কাজ সেটা তাদের মাথায় থাকে। আমরা যদি তিপ্রামথার ক্ষেত্রে দেখি, আমরা যদি দেখি যে যদি আমরা ভেবে নিই, যদিও এখনো পর্যন্ত আপনারা সেটা ডিক্লেয়ার করেননি যে পাহাড় থেকে বেরিয়ে আপনারা এবার সমতলেও আসবেন,
প্রতিদ্বন্দ্বিতা করবেন, সাধারণ মানুষ দেখবে যে তিপ্রামথা কি কাজ করেছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে টিটিএডিসিতে ক্ষমতা পাওয়ার পর আপনারা কি কি ঠিক করেছেন, আপনাদের উন্নয়নের খতিয়ানটা যদি জানতে চাই, কি হবে সেটা আপনার বক্তব্য? ভেরি গুড কোয়েশ্চেন। এটা একটা, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য ভালো, রাজ্যের মানুষের জন্য ভালো। প্রথম কথা হচ্ছে, জাহাজ চলতে গেলে জলের দরকার। ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়াটার, ভালো ভালো শিপিং এনে এখানে প্ল্যান করে কিছু হবে না। আজকে টিটিএডিসির যারা আমরা নির্বাচিত হয়ে আসলাম, ইন দি হিস্ট্রি অফ TTADC, the most qualified, young and enthusiastic politicians have come winning. আজকে আমাদের মধ্যে যারা ইএমরা আছেন, এমডিসিরা আছেন, আপনারা খবর নিয়ে দেখুন, মোস্ট অফ দেম আর কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স, মাস্টার্স ইন ডিফারেন্ট ফিল্ডস। তো প্ল্যানিং করার ক্ষমতা আমাদের মধ্যে আছে। বাট দি পয়েন্ট ফর ডেভেলপমেন্টের জন্য টাকার দরকার। রাজ্যের বাজেট যতটুকু আমি জানি, 26,800 crores was the budget in the current financial year, এবং টিটিএডিসি কে দেওয়া হলো 619 crores. 35% of the state population lives within TTADC area, এবং 35% লোকেদের মধ্যে তো শুধু টিপ্রাসা না, আমার আসারাম বাড়ি, বনবাজার, nearly 3 to 3.5 lakhs people are non-Tiprasa. তার মানে তিপ্রাসা, ওয়ানসা, আমরা সবাই মিলে we are the people of TTADC area. 35% মানুষের জন্য less than 2%, 1.8% of the total budget আমাদেরকে দেওয়া হচ্ছে, 619 crores. 500 crores we spend only to give pension, salaries. তারপর 119 কোটি যে জায়গাটাতে থাকে, বিভিন্ন বিল্ডিং আছে, ইলেকট্রিসিটির বিল দিতে হচ্ছে, গাড়ি মেরামত করতে হচ্ছে, বিভিন্ন খাতে আমরা যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমাদের 23টি দপ্তর রয়েছে, প্রতিটি দপ্তরকে আমাদের টাকা দিতে হচ্ছে। ইভেন ইফ ইউ গিভ 2 crores to every department, you are landing up spending 46 crores. And then ওই টাকা দিয়ে গত 20 মাসে যেটা আমরা করতে চেষ্টা করেছি, ইউ কাম এন্ড সি দি নিউ গেট এন্ট্রিং ইন টিটিএডিসি, মাধববাড়ির এখানটায় আমরা সুন্দর একটা গেট করেছি। ইউ কাম এন্ড সি টু অ্যাট্রাক্ট দি পিপল অফ ত্রিপুরা অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দি পিপল অফ ইন্ডিয়া। হুমলুংকে একটা ট্যুরিস্ট স্পট করা যায় কিনা, আমরা ট্যুরিস্ট লজ করেছি। ইউ কাম এন্ড সি দ্যাট। এবং আমাদের আসার পর we have spent money on allotting the plot to the community heads. তিপ্রাসা মানেই তো দেববর্মা না, তিপ্রাসা মানেই জমাতিয়া না। আমাদের মধ্যে 19 সদা, বাঙালিদের মধ্যে যেমন চক্রবর্তী, দেবনাথ, নমশূদ্র ইত্যাদি নিয়ে আপনারা বাঙালি জাতি। আমাদের তিপ্রাসাদের মধ্যে আমাদের 19টি হদা বা টাইটেলের লোকগুলো আছে। তাদের জন্য তাদের কৃষ্টি, সংস্কৃতি, তাদের নিজস্ব ভাষা চর্চা ইত্যাদি রীতিনীতিগুলোকে রক্ষা করতে গিয়ে আমাদের আলাদা করে তাদের জায়গা তৈরি করে দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। And you must have had seen last year, first time in the history of TTADC, আমি রাজ্যের ইতিহাসের কথা বলবো না, 39 বছরের এডিসির ইতিহাসে আমরা যুব ফেস্টিভ্যাল করে রাজ্যকেও আমরা পথ দেখিয়েছি, যে আমাদের যুব উৎসব থেকে প্রেরণা নিয়ে রাজ্যের বিজেপি এবং আইপিএফটি সরকার তারাও যুব উৎসব করেছেন এখানে। সো উই আর ডুইং। এন্ড যুব উৎসব তার আগেও হয়েছিল, রাজ্য সরকার তার আগেও করেছে। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, ওই উৎসবগুলো সেই মাত্রায় হতো না যে দিশাতে, যেমন ড্রাগসকে নিয়ে ক্যাম্পেইন করে যুবকদেরকে বিশেষভাবে এই প্রসঙ্গটাতে আসবো, আপনি একটু থামিয়ে আমি বলছি, যেটা আপনি বললেন যে ড্রাগ ফ্রি স্টেট, আমি টিটিএডিসির কথা শুধু বলছি না, কারণ গোটা রাজ্যটাই
আমাদের বা আপনাদের আমরা যদি বলি, সেক্ষেত্রে বলবো আপনারা থানসা নিয়ে কথা বলছেন, আপনি যেটা বললেন যে আপনার টিটিএডিসিতে আপনারা যারা রয়েছেন একেবারে সবাই খুব শিক্ষিত, এবং আমরা যদি দেখি তাদের বেশিরভাগ যুবকদের অংশ রয়েছে, সেটাও আমরা দেখেছি। সেক্ষেত্রে যেটা সকলেই আশা করেছিল যে বিভিন্ন রাজনৈতিক দল, এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের এজেন্ডার কথা বলে, কেউ বিকাশের কথা বলছে, কেউ অন্য কথা বলছে, কিন্তু এই যে একটা বিরাট অংশ যুবদের এই ড্রাগের পেছনে ছুটছে, কিছুদিন আগেই একটি তথ্য যেটা বেরিয়েছিল, সেখানে বলা হচ্ছে যে হয়তো আর 4 বছর পরে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মতো ছাত্রছাত্রী থাকবে না, কারণ সকলেই আস্তে আস্তে নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, যেটা অভিভাবকদের জন্য ভীষণ চিন্তা। আমরাও দেখেছিলাম খোদ আপনাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি ড্রাগ ফ্রির জন্য তিনিও ক্যাম্পেইন করেছেন একটা, কিন্তু যতটা কাজ করার সেদিকে দরকার ছিল ততটা কাজ দেখা যায়নি। সেটা আপনি যুব উৎসবেই বলুন বা সেই ক্যাম্পেইনে করুন, ততটুকু পর্যন্তই থেমেছিল, কিন্তু মানুষের আশা ছিল আরো অনেকটা। একটা জিনিস হচ্ছে, ইট ইজ গুড টু এক্সপ্লেইন অল দিস। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতেই পারে। আই অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমার একটা পন্থা, আমার চিন্তাধারায় ড্রাগসকে কিভাবে মোকাবেলা করা যায়, ফরগেট অ্যাবাউট তিপ্রামতা। আমি অনিমেষ দেববর্মা এজ এ ব্যক্তি, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমার পন্থা আলাদা হতে পারে। ইউ মে হ্যাভ ইয়োর ওয়েজ অফ গোয়িং এগেইনস্ট দি ড্রাগস। আমি যেটা দেখেছি ত্রিপুরাজ্যে, ড্রাগস কেন খাচ্ছে মানুষ, একটা হচ্ছে হতাশা। এই যুবকদের কাছে কোনো কাজ নেই, দে ডোন্ট হ্যাভ এনি জব। আমার ছাত্র জীবনের কথাই বলি, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, বাড়িতে আসার পর কোনো কাজ ছিল না, এবং তুলাশিখর আমার মাই বার্থ প্লেস, যেখানটায় আমি বড় হয়েছি। আমার স্কুল ঘরে আমি ক্লাস 5 পর্যন্ত সেই স্কুলেই পড়াশোনা করেছি। রাত্রিবেলায় সেখানে গরু ঘুমাতো, কুকুরেরও ঘুমায়, পরের দিন ছাত্ররা গিয়ে থেকে বের করে আমাদের ক্লাস, টিচাররা ক্লাস দিত। সো আই ওয়াজ এ স্টুডেন্ট অফ সাচ কাইন্ড অফ স্কুল। বাড়িতে এসে যখন দেখতাম এইখানে কেউই কিছু করছে না, কেউ পাখি মারতে যাচ্ছে, কেউ জঙ্গলে ঢুকে বাঁশি বাজাতে চেষ্টা করছে, তখন আমি সেখানে ক্রিকেট খেলার একটা অভ্যাসটা শুরু করি। অ্যান্ড বিলিভ মি, আই গট ইন দি সেকেন্ড ইয়ার, প্রথম বছরে সেই মাত্রায় কে বল করবে, কে ব্যাটিং করবে, 3-4 বছর বাদে দেখেছি তুলাশিখর পিপল, স্পেশালি দি ইউথ, দে স্টার্টেড লাভিং ক্রিকেট, এবং ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো। তো এ থেকেই বোঝা যায় মানুষের কাছে, যুবকদের কাছে কাজ নেই, কর্মসংস্থানের অভাব, হতাশার থেকেও এটা হচ্ছে। 2 নম্বরটা হচ্ছে যারা ড্রাগস মাফিয়া রাজ্যে, আজকে আমরা যারা ড্রাগস খাই তাদের ধরে ধরে চেষ্টা করছি, তুমি ড্রাগস খাবে না, রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করছি। বাট উই হ্যাভ টু ফাইট দি রুট কজ, কোথা থেকে আসছে। গাঁজা ভর্তি ট্রাক, এইগুলোকে অ্যারেস্ট করে দেখানো হচ্ছে যে এত কোটি টাকার গাঁজা আমরা উদ্ধার করতে পেরেছি। বাট হোয়াট অ্যাবাউট দি ড্রাগস? The kingpins, the mafias, the suppliers, they are sitting in front of the nose of the ministers. Why they are not arrested? এই সোর্সগুলোকে যতদিন বন্ধ করা না যাবে, হাউ ক্যান ইউ স্টপ? হাজারো ওই মানুষের কাছে কি এটা কি সম্ভব? আমি এজ এ পলিটিশিয়ান, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমার কথা ছেড়ে দিন, আই এম নট এ পুলিশম্যান হু উইল গো অ্যান্ড গার্ড এনি টম ডিক অ্যান্ড হ্যারি ইন দি ভিলেজেস। পুলিশের পক্ষে এটা সম্ভব হবে না যে বাড়ি বাড়ি গিয়ে কে ড্রাগস খাচ্ছে তাদেরকে মোকাবেলা করা। ইট ইজ নট পসিবল এট অল। পন্থা, এ পন্থা তৈরি করতে হবে, পদ্ধতি তৈরি করতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। একেবারে এই প্রশ্নটাতে আসছিলাম, যেটা আপনি বললেন যে হতাশার থেকেই যুবরা ড্রাগসের প্রতি তারা সেখানে আসক্ত হচ্ছে। সে জায়গায় হতাশা কাটাতে এই যে কর্মসংস্থানের কথাটা আপনি তুলছিলেন, কর্মসংস্থান সৃষ্টি কতটা করতে পেরেছেন আপনারা ক্ষমতায় এসে টিটিএডিসিতে, বা কতটা চাকরি আপনারা দিতে পেরেছেন? টাকা ছাড়া
বুদ্ধিমান লোকেরা প্ল্যানিং করতে পারে। তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে, টাকা ছাড়া লোক বুদ্ধিমান সে তো প্ল্যানই করবে বাড়িতে বসে, এবং এই প্ল্যানিংটা আমরা করেছি। আমরা ক্যালকুলেট করেছি যে 14 লক্ষ লোক যারা এডিসি এলাকায় বসবাস করছে, 5 জন করে যদি প্রতি ঘরে একটা ফ্যামিলি হয়, তাহলে ইউ ক্যান ডিভাইড 5/15। আমি অঙ্কে আমি খুব উইক, তারপরে ইঞ্জিনিয়ারিংটা করলাম। তো 3 5 15, তার মানে 3 লক্ষ ফ্যামিলি হবে। 3 লক্ষ ফ্যামিলিদের মধ্যে আমি অর্ধেকটা ফ্যামিলি বাদ দিয়েই দিলাম, কারণ তাদের চাকরি আছে, রাবার গাছ আছে, জমি জমা আছে, তারা নিজের মতো করে খেতে পাচ্ছে। তো 1.5 লাখ ফ্যামিলিকে আমি বাদ দিয়ে দিলাম। 1.5 লক্ষ ফ্যামিলি, 1.5 লক্ষ ফ্যামিলির মধ্যে যদি আমি 1.5 লক্ষ যুবক যুবতীদের একজন করে যদি চাকরি দিতে চাই, কর্মসংস্থান করে দিতে চাই, 50,000 লোককে আমরা ব্যবসায়ী করে তাদের কর্মসংস্থান করে দেওয়ার চেষ্টা করব। 1 লক্ষ বেকারদের মধ্যে আমরা দেখেছি রাজ্যে এডিসি এবং রাজ্য সরকার মিলে মিনিমাম 40,000 ব্যাকলগ আজকেও রাজ্যের মধ্যে আছে। তো 40,000 উই ক্যান গিভ দেম, এবং আরও 60,000 লোককে যদি হাই এন্ড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে কানাডায়, আমেরিকায়, মিডল ইস্টে বিভিন্ন জায়গায় প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান এবং কোথাও কোথাও বেবি সিটিংয়ের জন্য কানাডায়, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে আমরা দেখেছি ভারতবর্ষের যারা লেখাপড়া করতে যায়, মোস্ট অফ দেম দে আইদার গো ফর সুইপিং অর ইন রেস্টুরেন্ট অর ইন বেবি সিটিং। সেখানে যদি $2,000, $3,000, $4,000 রোজগার করতে পারে, না খেয়ে যদি $500 যদি তারা সেভ করতে পারে এভরি মান্থ, 80 টাকা করে হবে আজকে ডলারের মূল্য, 5 8 40,000 টাকা সেভ হবে, 4 12 48, 5 লাখ করে প্রতি বছর সেভ হবে। সেভিংস যদি তার 10 বছর সে সেভ করতে পারে, 50 লক্ষ টাকা কাম ব্যাক হাইওয়েতে খাবার একটা হোটেল তৈরি করে দাও, মোমো রেস্টুরেন্ট ইত্যাদি করে দাও। সো উই আর প্ল্যানিং অল দিস, বাট ইউ নিড মানি। এবং এডিসি যতবার, ফর ইউর ইনফরমেশন আই এম টেলিং, আমি অনিমেষ দেববর্মা, ইউ গো অ্যান্ড সিন স্টেট প্ল্যানিং ডিপার্টমেন্ট, আমার এগ্রিকালচার দপ্তর থেকে 1800 কোটি টাকার প্ল্যানিং করে রাজ্য সরকারের প্ল্যানিং ডিপার্টমেন্টকে দিয়েছে। এবং এখানে অপূর্ব রায় স্টেটের, উনি প্ল্যানিং ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে। আই ডোন্ট নো রাজ্য সরকারের কি হয় যে এডিসির থেকে আসা প্রজেক্টগুলো অনেক ক্ষেত্রে তারা আমাদের প্রজেক্টটার 2টা পাতা ছিঁড়ে রাজ্য সরকারের প্রজেক্ট বানিয়েও টাকা আনছে, এবং আমাদের প্রজেক্টগুলোকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে। মাই কোয়েশ্চেন ইজ, you state government, you are not to give money. If you put forward this project to the central ministry, union government only will give money. Still they are not doing. তারপরেও তো তারা বলছে জনজাতিদের সম্মান বেড়েছে, রাজ্য সরকারের কাজেই নাকি তার প্রমাণ। তা আমার প্রজেক্ট আটকে দিয়ে, টাকা না দিয়ে আমি তো শুধু প্ল্যানিংই করব, এবং রাজ্যের মানুষকে এটা জানা উচিত। আর নতুবা আমাদের একবার সরকারে বসিয়ে দেখুন, উইথিন 6 months, আই এম নট টেলিং 6 years, আই এম নট টেলিং 1 year, in 6 months উইল মেক পিপল টু ফিল ইয়েস দিস পিপল অনলি ক্যান ব্রিং দি চেঞ্জ। আমরা সেই পরিবর্তন এনে দেখাবো। অনিমেষবাবু, একটি প্রশ্ন, ছোট্ট একটু উত্তর চাইবো, তারপর আমরা অডিয়েন্সের দিকে যাব। জনজাতিদের সাপোর্ট ছাড়াও অন্যান্য ভোটারদের সাপোর্টের জন্য আপনাদের টিসিএফ গঠন করতে হয়েছে। এবারের ইলেকশনে এটা কি খুব জরুরি ছিল? জনজাতিদের সমর্থন ছাড়া, জনজাতিদের সাপোর্ট ছাড়াও অন্যান্য ভোটারদের সাপোর্টের জন্য টিসিএফ গঠন করেছেন আপনারা। দেখুন, তিপ্রা মথা ইজ নট ফর অনলি ট্রাইবাল পার্টি বা তিপ্রাসা পার্টি। আমার এইখানে মানুষের কি হচ্ছে, যে যখন তিপ্রা মথা শুরু করলাম, একটা জিনিস আপনি জেনে নিন, বাঙালিরা খুব বুদ্ধিমত্তা নিয়ে চলে। আমাদের তিপ্রাসাদের চেয়ে কিন্তু 100 গুণ বুদ্ধিমত্তায় ওনারা এগিয়ে আছে। 400 বছর সংগ্রাম করে বাঙালি জাতির আজকে পরিপক্ক একটা সমাজ ব্যবস্থায় আপনারা আছে।
বিধবা বিবাহের প্রবর্তনের জন্য আপনারা আন্দোলন করেছেন, বিপ্লব করেছেন, আজকে এই জায়গায় আছে। একটা জিনিস হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি তিপ্রাসারা প্রথমবার শুরু করতে এরা ভয় পায় না। উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে হবে এই আন্দোলন কারা করেছে জানেন? তিপ্রাসারাই করেছে। এবং সেই কালে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে দশরথ দেবের, আমি সিপিএম কে ভালো বলছি না, বিকজ আই এম নট এ সিপিএম ম্যান, আই এম নট এ ম্যান অফ লেফট ফ্রন্ট, কিন্তু সেই খোয়াই থেকে পায়ে হেঁটে আগরতলা শহরের মধ্যে স্লোগান দিয়ে চিৎকার দিয়ে তিপ্রাসারাই সেদিন বলেছে উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে হবে, এবং উদ্বাস্তুরা পুনর্বাসন পেয়েছেন ত্রিপুরার। তো এই যে ত্রিপুরায় চির শান্তি স্থাপনের লক্ষ্যে, চির সম্প্রীতি রক্ষার স্বার্থে নেক্সট জেনারেশন যারা বাংলাদেশ থেকে আসছেন, কি বলছে তাদের, এটা আমার কথা নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষ যারা বাঙালিদের সাথে থাকেন না, তারা বাঙালিদের রিফিউজি বলে। আই ফিল স্যাড অ্যাবাউট ইট। আপনি পাকিস্তান থেকে এল কে আডবাণী আসছেন, ইউ ডোন্ট কল হিম রিফিউজি। বলেই নিলাম যে বাদল চৌধুরী, দি এক্স মিনিস্টার অফ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, হি ওয়াজ বর্ন ইন নোয়াখালী, হি ইজ কল্ড এজ রিফিউজি। হোয়াই? তারও একটা অধিকার আছে। এখানে অনেক বছর থাকার পর দে ক্যানট বি কল্ড রিফিউজি এনিমোর। সো উই ওয়ান্ট পার্মানেন্ট সলিউশন। আমার সেই পারে যদি মানুষ অত্যাচারিত হয়, এজ এ ব্রাদার, এজ এ ফিলার, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এবং তীব্রামতো টিসিএফ করে যেটা বার্তা দিতে চেষ্টা করছে, ব্রাদার্স, উই উইল অল রিমেইন ব্রাদার্স ফর এভার। রাজন্য বর্গ ত্রিপুরায় এটা বড় প্রমাণ। আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম তখন, বাঙালিদেরকে আমরা কেউ আক্রমণ করেছে এমন কোনো ইতিহাস আছে? নেই। নোয়াখালী জাতি দাঙ্গা যখন হলো, আমাদের তৎকালীন মহারাজা সেখানে গিয়ে আমাদের বাঙালি ভাইদের বলেছেন আপনারা আসুন, আমার পার্বত্য ত্রিপুরায় আসুন। হি ইনভাইটেড দেম, হি অনলি ব্রট দি প্রিস্ট। এখানে তিপ্রাসাদের মধ্যে ব্রাহ্মণত্বের কোনো প্রথা ছিল না। কে এনেছেন? মহারাজারাই এনেছেন। সো এখন তো আমরা মাইনরিটি, আমরা কেন বাঙালিদের বিরুদ্ধে যাব? উই অনলি আপিল, লেটস সলভ দিস প্রবলেম। আপনাকেও যেন রিফিউজি টকমা নিয়ে না চলতে হয়, তিপ্রাসাও যেন হারিয়ে না যায়। লেটস হ্যাভ পার্মানেন্ট সলিউশন। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো, বাট উই অল উইল স্মাইল অ্যান্ড লিভ। এটাই হচ্ছে তিপ্রামথার যে উদ্যোগ, টিসিএফ গঠন করে, এটা আমরা বলতে চেষ্টা করছি। আসবো আমরা আপনার কাছে। এবার অডিয়েন্স থেকে প্রশ্ন নেব, 5 মিনিটের জন্য আমরা প্রশ্ন নেব। দয়া করে যিনি প্রশ্ন করবেন আগে আপনার পরিচয়টা দেবেন এবং তারপর প্রশ্ন করবেন। শুধুমাত্র একজন একটি প্রশ্ন। আমরা যাব আপনার কাছে একটু পরে যাচ্ছি। Should I? My question is to my very old friend Animesh. স্যার আপনার পরিচয়টা। I am Jayanta Bhattacharya. I am Bureau Chief of PTI and just going to retire from the profession. Anyway, my question is that when you say that the Bengalis and the tribals had long been living in Tripura with harmony and peace, and even Maharaja gave them shelter in Tripura, and even during the riot in Noakhali, he invited the Bengalis. So we have a very good history of living together. So in such a condition, what prompts you to divide Tripura? Why do you demand for greater Tripura land? Is it not ambiguous? Should I answer? Jayanta, thank you very much. Probably this program has brought us together again in this room. We have not met in the last 5-6 years. So nice of you. You have brought very good question. আমি বাংলাই বলবো, it will be very helpful to everyone. একটা জিনিস হচ্ছে, পিস অ্যান্ড হারমোনি আছে বলেই রাজ্যের দরকার নেই। এটাকে
অনেক দূর গিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে। আজকে আমাদের পাশাপাশি তিপ্রাসাদের পাশাপাশি বাঙালির সাথে তিপ্রাসাদের কোনো সময় তুলনা করা চলবে না। বাঙালিদের স্থান বিশ্বের মধ্যে অনেক উঁচু জায়গায় আছে, সেখানে আমাদের তিপ্রাসাদের নিয়ে যাওয়া বা সেই পর্যায়ে যাওয়া এটা ঠিক হবে না। আমরা আমাদের মতো করেই যদি বলি এটা ভালো হবে। আমাদের কাছাকাছি যাদের কথা বলতে হয়, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, 100 বছর আগে যারা মিজুদের আমরা সিকাম বলতাম, অর্থাৎ মানুষের মাংস তারা খেত। এটা ঘটনা যে নিউজিল্যান্ড থেকে খ্রিস্টান ধর্মের প্রচারকরা এসেছিলেন মিজোরামে, এবং এদের চামড়া এত আকৃষ্ট হলো তাদের কাছে, বয়েল করে খেয়ে নিয়েছে তাদের। এটা ঘটনা কিন্তু। সো নরখাদক, আজকে নরখাদকরা তাদের নিজস্ব রাজ্য নিয়ে সেখানে ব্যাম্বু ডান্স ফেস্টিভ্যাল হচ্ছে, তাদের নিজস্ব হারভেস্টিংয়ের জন্য স্টেট প্ল্যানিং করার তাদের ক্ষমতা রয়েছে। তো আজকে যদি একটা জাতিগোষ্ঠীকে ভারতবর্ষের এই সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে তাকে যদি বেঁচে থাকতে হয়, তার নিজস্ব একটা শাসন ক্ষমতার দরকার। এবং ভারতবর্ষ তাই ভাষার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। উড়িয়ায় যারা কথা বলেন উড়িষ্যা হয়েছে, বাংলায় যারা কথা বলেন পশ্চিম বাংলা বা বাংলা হয়েছে, অসমিয়াতে যারা কথা বলছেন অসমিয়া, এইভাবেই হচ্ছে কিন্তু। আর ইভেন আমরা দেখেছি ইন দি রিসেন্ট পাস্ট, জয়ন্তদা অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট, হি ইজ মোর ওয়েল ইনফর্মড দেন মি। তেলেগুদের মধ্যে রাজ্যকে ভাগ করতে হয়েছে। তেলেঙ্গানায় যারা বসবাস করছেন তারাও তেলেগু, অন্ধ্রপ্রদেশে যারা বসবাস করছেন তারাও তেলেগু। সো ইট ইজ অল অ্যাবাউট ডেভেলপমেন্ট। What we are seeing, you please go and see the road infrastructure in ADC area. আমার নিজস্ব গ্রামে তুলাশিখরে আমি নিজে বর্ষাকালীন সিজনে আমি যেতে পারি না, পায়ে হেঁটে তুলাশিখর বাজার থেকে বাড়িতে যেতে হচ্ছে। কেন এই অব্যবস্থা? এটা কি আমার ব্যক্তি উদ্যোগে এটা হবে? এটা সরকারের উচিত। আজকে যারা বলছে যে 2022 সালের মধ্যে ভিশন ডকুমেন্টের কথাই বলছি, 2018 সালে খুব ভালো লেগেছে। আমার বন্ধু পুলক বাবু এখানে বসে আছেন, অ্যাডভোকেট। হি ওয়াজ অলসো আ ভেরি ক্লোজ ম্যান ফ্রম অফ সাং পরিবার। এবং এই ভিশন ডকুমেন্ট দেখে আমার মনে হলো আমরা নাই আসতে পারি, কিন্তু এমন মহারথীরা, এমন একটা মহান সরকার আসছে ত্রিপুরায়, যা অন্তত আমার দূর দূরান্তের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও জীবন পরিবর্তন আসবে এবং তাদের জীবন মান উন্নয়নে এই সরকারটা কাজ করবে। হোয়াট উই হ্যাভ সিন ইন দি লাস্ট 5 years, ঘরে ঘরে পানীয় জলের কথা বাদ দিন, একটা এলাকা, একটা ভিলেজ কমিটিকে বাদ দিয়ে জলের প্ল্যানিং হচ্ছে। একটা ভিলেজ কমিটি, আশাপূর্ণ রোয়াজা, আম্বাসার ডি ব্লকে চলে যান, দেখুন সেখানে মালিরাই, রামগুনা, খগেন্দ্র রুয়াজা পার, আমি নাম দিয়েই বলছি, ইট ইজ অন রেকর্ড, ইউ গো এন্ড সি। পানীয় জলের যে ব্যবস্থা, আমি সেই দিন উজান ময়দান গেলাম, ত্রিপুরার ইতিহাসে উজান ময়দান, বামেদের জুট সরকারকে পরাস্ত করে আবার ফিরিয়ে আনার যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে উজান ময়দান। উজান ময়দানকে নিয়ে ওনারা রাজনৈতিক হাতিয়ার করে কিন্তু ত্রিপুরায় এসছেন, এবং সেই উজান ময়দানে আজও কিন্তু পানীয় জলের, সেই দিন গেলাম আমি। সো আই এম নট হিয়ার টু ক্রিটিসাইজ বিজেপি গভর্নমেন্ট অর কংগ্রেস গভর্নমেন্ট, এই যে ওভারঅল অ্যাটিটিউড, এইখান থেকে একটু একেবারে আমরা শেষের দিকে, তার জন্য আলোচনাটা অনেকটি সংক্ষিপ্ত করে নিচ্ছি। আমরা আসবো তারপরে আরো একটি কোশ্চেন নেব আমরা দর্শক থেকে, তার একটু পরে। যে প্রশ্নটা রয়েছে অনিমেষদা, লড়াই এবার বিধানসভা নির্বাচনে এই মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে রয়েছে, তিপ্রামথার দিকে সাধারণ জনগণের লড়াই কি আপনারা একা করছেন 2023-এ, নাকি কোনো জোটে যাচ্ছেন আপনারা? যদিও জোটের বার্তা আপনাদের পক্ষ থেকে আপনারা জানিয়েছেন, লিখিতভাবে যদি কেউ সম্মতি দেয় আপনাদের সঙ্গে, তবেই তাদের সঙ্গে আপনারা যাবেন। কি বলবেন সে বিষয়ে? এই ব্যাপারে আমাদের সুপ্রিমো যে কথা বলেছেন যে লিখিত কেন, অনেক জায়গায় আমরা দেখেছি লিখিত দিয়েও তো হচ্ছে না। যে বিজেপি এবং আইপিএফটির মধ্যে যখন চুক্তি হয়,
আপনাদের সবার মনে আছে ওরা বলেছে যে হাই পাওয়ার্ড মনিটরিং কমিটি করে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করা হবে। আদৌ কি সেই সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে? সো দ্যাট ইজ ওয়াই আওয়ার সুপ্রিমো সেড ইট ভেরি ক্লিয়ারলি, লিখিত আকারে দিতে হবে, যাতে করে আগামী দিন যারা লিখিত দেবেন তারা যদি সেই কাজটা না করে, উই ক্যান শো টু দি পিপল। আমার ছবি, মহারাজার ছবি তৈরি না করে যে ডকুমেন্ট আমরা হাতে পাবো এটার পোস্টারিং করতে পারবো অন্তত জনগণের কাছে। সো উই আর ভেরি ক্লিয়ার, আমাদের কাছে কংগ্রেস সিপিএম যেমন আমাদের বন্ধু হতে পারে, এনি আদার পলিটিক্যাল পার্টি ক্যান বি আওয়ার ফ্রেন্ড, যদি তারা পিছিয়ে পড়া ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা মাথায় রেখে আমাদের ডিমান্ডটাকে নিয়ে যারা কথা বলেন তাদের সাথে আমরা বন্ধুত্বতা। স্যার এই প্রসঙ্গে আমি একটা এই ছোট প্রশ্ন দিয়ে শেষ করব। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়া কি আর কোনো আপনাদের ডিমান্ড আছে? পাশাপাশি আরেকটু জানতে চাইব যে ওইসব ডিমান্ডের মধ্যে আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় জনতা পার্টির সরকার, সেখানে যদি কোনো রকমভাবে আপনাদের কোনো ডিমান্ড মেনে নেওয়া হয় সেখানে কি আপনারা জোটে যাবেন? আমরা আরো একটু এটাকে বাড়িয়ে বলেছি, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু টক অফ গ্রেটার ত্রিপুরাল্যান্ড, টক সামথিং ফর কনস্টিটিউশনাল সলিউশন। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের চেয়ে যদি ভালো কিছু কেউর কোনো ধারণা থাকে, দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে এই প্রথমবার বিশ্ব রাজনীতির একজন পুরুষ শুনি, আমরা বলতে শুনি যে নরেন্দ্র মোদি ইজ আ ওয়ার্ল্ড লিডার। ওয়ার্ল্ড লিডারদের কাছে তো এই ধরনের প্রবলেমের সলিউশন থাকতেই পারে। ওকে, নট গ্রেটার ত্রিপুরাল্যান্ড, বাট ইউ শো আস সামথিং গ্রেট, গ্রেটার দেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আমরা কথা বলবো, নো প্রবলেম। We are not only demanding greater Tripraland, we are also talking of constitutional solution, যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। We are open to it. এবার আপনাদের লড়াইটা যদি আপনারা বিধানসভায় প্রত্যেকটি আসনের জন্য আমরা ধরে নিয়ে করবেন, সেক্ষেত্রে আপনারা যেমন ডিটিএডিসির ক্ষেত্রে আমরা দেখেছি গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সামনে রেখেছেন। এবার 60টি বিধানসভার মধ্যে প্রত্যেকটি আমরা যদি বলি বিধানসভায়, এক একটি বিধানসভায় অনেক ধরনের বা আমরা যদি বলি অনেক জাতির লোক বাস করে, সেদিকে মনে হয় না যে তিপ্রামথাকে শুধুমাত্র তার থেকে বেরিয়ে আরেকটু বেশি সাধারণ মানুষের জন্য, বাঙালিদের জন্য, অন্যান্যদের জন্য চিন্তা করার সময় এসেছে? সেটা থেকে কি বেরিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন না? It is wrong to think that Tipramotha is going to fight election based on only greater Tipraland demand. গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্টেটহুড না হওয়া পর্যন্ত এই ত্রিপুরা রাজ্য একটাই রাজ্য থাকছে। এখানে তিপ্রাসার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর লোক রয়েছেন। প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আমাদের ইশতেহার তৈরি হচ্ছে। এখানে প্রতিটি অংশের মানুষের কথা আমাদের মাথায় আছে। কাউকে বঞ্চিত করে, কাউকে মাথায় না রেখে তিপ্রামথা কোনোদিন রাজনীতি করবে না। সর্বংশের মানুষের উন্নয়ন চেয়েই আমরা আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করব। এবার অডিয়েন্স থেকে প্রশ্ন নেব একটি। হাই, ফার্স্ট অফ অল অনিমেষ স্যার, আপনার পরিচয়টা, তারপর একেবারে একটি প্রশ্ন সংক্ষেপে। জি, আমার নাম পিঙ্কু দাস, আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো অনিমেষ স্যারের কাছে প্রথম প্রশ্ন, উনি ওনার আলোচনায় অনেক কিছু বলেছেন। ওনাদের যে তিপ্রামথা পার্টির প্রথম এজেন্ডা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, বাট আই এম লিটল বিট কনফিউজড what would be the structure of Greater Tripraland? Because you mentioned Article 2 and Article 3 of Indian Constitution. সেখানে establishment of new state or alternation of state এগুলি মেনশন আছে। আপনি বলেছেন যে ত্রিপুরি পিপলরা বাংলাদেশে আছে, মেঘালয়ে আছে, মিজোরামে আছে। তো এই যে ত্রিপুরা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে স্ট্রাকচারটা, সেটা কি হবে, এটা যদি একটু ক্লিয়ার করেন প্লিজ। You are asking about the মানচিত্রটা কি হবে? Yes sir, yes. সেটার উত্তর বোধহয় আপনি দিয়ে দিয়েছেন। আমি দিয়েছি, এই কথা আমি বলেছি। I don't think I need to, if you see এই উত্তরটা তিনি শুরুতেই একবারে দিয়েছেন। Telecast you can see that I have already answered this. অনিমেষ দা, তারপরে একেবারে শেষে আমরা যেই প্রসঙ্গটিতে আপনার কাছে আসতে চাইবো, আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে। কেন শেষ পর্যায়ে?
সারা রাত্রি বেলা কেন আলোচনা করবো? সেটা আমি আলোচনা হবে, লোকজন ধাপে আসুক, ধাপে আমরা আলোচনা করব, কারণ তার পরের পর্যায়ের অতিথিও আমাদের সঙ্গে রয়েছেন, অপেক্ষা করছেন তিনিও। অনিমেষ দা, যে যে বিষয়টা আপনার কাছ থেকে, হ্যাঁ আপনার বন্ধুবর মানুষ, আপনি যেটা মাই দাদা, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন অঙ্কে কাঁচা আপনি, কিন্তু রাজনৈতিক অঙ্কে একজন পরিপক্ক মানুষ হিসেবে আপনাকে আমরা চিনি। নির্বাচনে সাধারণ মানুষের প্রতি কি বার্তা থাকবে আপনাদের? কারণ আপনারা জানেন, যেটা আমাদের বারবার আলোচনায় একই প্রসঙ্গ আসছে, যে মানুষের মনে তিপ্রামথা মানে একটা জিনিস সেট হয়ে গেছে। সেই সাধারণ মানুষের প্রতি কি বার্তা থাকবে আপনার? তিপ্রামথা সর্বংশের মানুষের জন্য, এবং তিপ্রামথা আগামী বিধানসভা নির্বাচনে গণতন্ত্র উদ্ধারের জন্য সে লড়াই করবে। গণতন্ত্র যদি না থাকে আপনি বাঁচতে পারবেন না, আমিও বাঁচব না। ফার্স্ট ইজ ডেমোক্রেসি। লিডারের জায়গায় থাকবে, জনতা জনতার জায়গায় থাকবে। বুদ্ধিজীবী অংশের মানুষরা তাদের বুদ্ধি প্রয়োগ করার পরিবেশ তাদেরকে দিতে হবে। সেই পরিবেশ ডেমোক্রেসি থাকলেই সম্ভব হবে। গণতন্ত্র রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে যে যার জায়গায় থেকে, ঐক্যবদ্ধ কথার অর্থ এই নয় আমার মতো ড্রেস পরে আপনাকে লড়াই করতে হবে, আমার বাড়ি থেকে আপনার যুদ্ধ করতে হবে, তা না। আপনি আপনার বাড়িতে থাকুন, আপনার এলাকায় থাকুন, আপনি আপনার মতো করে লড়াই করুন, ঐক্যবদ্ধ চিন্তাধারায় গণতন্ত্রকে রক্ষা করার জন্যে, মানুষের কল্যাণে, মানুষ যেন অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য তিপ্রামথা লড়াই করবে। আমরা কি বিধানসভার ময়দানে আবারও আপনাকে দেখব? কেন দেখবেন? এইটুকু বলতে পারে, আই এম ফাইটিং দি ইলেকশন। আচ্ছা, একেবারে আমরা অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিয়েছেন। আমার একটা কোয়েশ্চেন ছিল, যদি অ্যালাউ করেন বলুন, একেবারে সংক্ষেপে, আমরা আলোচনার শেষ প্রান্তে। বিকাশ রায় দেববর্মা, I have got a question to Anish Debarma. That is, তিপ্রা মথা একটা এজেন্ডা নিয়ে ইলেকশনে যাচ্ছে, এটা পরিষ্কার, এবং এজেন্ডাটা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রেক্ষিতে বা প্রেক্ষিতটা পেছনে রেখে, মাথায় রেখে যদি ইলেকশনে যান, তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছাড়াও ত্রিপুরাবাসী হিসাবে আমাদের আরও কিছু অনেকগুলো সমস্যা রয়ে গেছে। তো সব সমস্যাগুলোকে যদি আমরা এক জায়গায় আনি, দ্যাট ইজ দ্য ইকোনমিক এজেন্ডা হিসেবে তিপ্রামথার কাছে কি আছে আদার দেন ত্রিপুরাল্যান্ড? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি বারবার এটাই বলতে চেষ্টা করেছি, তিপ্রামথা ইজ নট ফাইটিং অ্যাসেম্বলি ইলেকশন solely on the demand of greater Tipraland. ত্রিপুরা রাজ্যে প্রায় 40 লক্ষের কাছাকাছি সর্বংশের মানুষের কথা মাথায় রেখেই আমরা বিধানসভা নির্বাচনে লড়াই করব। এখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে, সড়ক ব্যবস্থার উন্নয়নে, কর্মসংস্কৃতির উন্নয়নে, যাদের বর্তমান সরকার কথা দিয়েছিল যে সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের পার্মানেন্ট করা হবে, ফিক্সড বলে কোনো শব্দ থাকবে না। রাজ্যের এক মাননীয় মন্ত্রী উনি অনেকবার বলেছেন, তো এইগুলো ওনারা করতে পারেননি। এই সমস্ত কাজ, যে আশাটাকে নিয়ে মানুষ সরকার পরিবর্তন করেছে, সমস্ত অংশের কথা মাথায় রেখেই আমাদের নির্বাচনী ইস্তেহার তৈরি হবে, প্রতিশ্রুতি দেওয়া হবে মানুষের কাছে, এবং তার যথাযথ রূপায়ণে আমাদের কি ভূমিকা হবে, এই কথাগুলো বলেই আমরা বিধানসভা নির্বাচনে যাব। নট অনলি গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইজ আওয়ার কোর ডিমান্ড, এটা পলিটিক্যাল ডিমান্ড। এই ডিমান্ডটা রাজ্যের মানুষ দিতে পারবে না, এই ডিমান্ডটা থাকবে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে। We will place this demand, but মানুষের কাছে এই নির্বাচনে সমস্ত অংশের মানুষের কথা মাথায় রেখেই আমরা যাব। থ্যাংক ইউ।
ধন্যবাদ অনিমেষবাবু আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার কথা থেকে যেটা বেরিয়ে এলো যে তিপ্রাসা মানে তিপ্রা মথা গোটা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক জাতির জন্য লড়বে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবে। আপনি আপনার কিছুক্ষণ আগের কথায় বাঙালিদের প্রতি একটা বড় সম্মান দিয়েছেন যে 100 times বেটার এটা বলেছেন, বাট উই বিলিভ দ্যাট ইউ আর অলসো এ ভেরি ট্যালেন্টেড পারসনস। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আমাদের আলোচনা এই মুহূর্তে এই পর্যন্তই। তবে চতুর্থ ধাপ দেখতে আপনারা সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সঙ্গে থাকছেন আমার সহকর্মী অচিন্ত ভুইয়া এবং শ্বেতা বণিক। সম্প্রচার চতুর্থ ধাপ। এতক্ষণ আমরা 3টি ধাপ পেরিয়ে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছে চতুর্থ ধাপে এবং এই চতুর্থ ধাপে আপনাদের সকলকে স্বাগত। আর কিছুদিন বাদেই রাজ্যে নির্বাচন। এই নির্বাচনে কে বসতে চলেছেন ক্ষমতার মসনদে। ইতিমধ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের প্রচার প্রসার শুরু করে দিয়েছে।
নির্বাচনী দামামা বাজার আগে থেকেই আমরা কিন্তু এই প্রচার প্রসারের যে চিত্রটা সেটা দেখে আসছি। ইতিমধ্যেই রাজনৈতিক রণাঙ্গনে চিত্র কিন্তু বদলেছে। এক একটা রাজনৈতিক সমীকরণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেসের বিধায়ক তথা রাজনৈতিক পোড় খাওয়া ব্যক্তিত্ব সুদীপ রায় বর্মন। আমরা মঞ্চে তাকে ডেকে নেব। সুদীপ রায় বর্মন ত্রিপুরার একজন সুপরিচিত রাজনীতিবিদ। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন ও মায়া রায় বর্মনের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা সমীর বর্মন 1992 থেকে 1993 সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। তার কলেজের দিনগুলিতে সুদীপ রায় বর্মন ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র শাখা NSUI এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। 1986 সালে তিনি NSUI এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 1991 থেকে 1994 সাল পর্যন্ত ত্রিপুরা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবেও নিযুক্ত ছিলেন। 1993 সালে আগরতলা আসন থেকে প্রাক্তন CPIM মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর বিরুদ্ধে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং হেরে যান। 1997 সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হিসেবে ভোট পেয়েছিলেন। 1998 সালে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং CPIM এর নেতা কৃষ্ণ রক্ষিতকে 2062 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 2001 সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি হিসেবেও নিযুক্ত হন। তিনি 1998 সাল থেকে পরপর 5টি বিধানসভা নির্বাচনে জয়ী হন, যথাক্রমে বিশিষ্ট কমিউনিস্ট নেতা ডক্টর বিকাশ রায়, শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণ রক্ষিতকে পরাজিত করেন। 2016 সালে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সাথে মিত্রতাজনিত কারণে বিভিন্ন এবং অসঙ্গতির কারণে 7 আগস্ট 2017 সালে তিনি ত্রিপুরা বিধানসভার অন্যান্য 5 জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের সাথে হিমন্ত বিশ্ব শর্মা এবং ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে 2017 সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে পার্টি লাইনের বিরুদ্ধে ভোট দেওয়ার পরে বিজেপিতে যোগদান করেন। 2018 সালের মার্চে রাজ্যে বিজেপি IPFT জোট সরকার গঠিত হওয়ার পর সুদীপ রায় বর্মন বিপ্লব দেবের মন্ত্রিসভার সদস্য হয়। 2018 থেকে 2019 পর্যন্ত বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, PWD দপ্তর সামলেছেন। 2019 সালের মে মাসে সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়। 7 ফেব্রুয়ারি 2022-এ তিনি বিজেপি ত্যাগ করেন এবং তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। 8 ফেব্রুয়ারি তিনি দিল্লিতে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। 23 জুন 2022 সালে তিনি উপনির্বাচনে 6 আগরতলা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই কেন্দ্রে তিনি পুনরায় জয় লাভ করে বিধায়ক হন। নমস্কার সবাইকে। কুরুক্ষেত্রের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় এই সম্প্রচারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পেরিফেরিতে সবচেয়ে বেশি আলোচিত একটা নাম সুদীপ রায় বর্মন। আমাদের এই প্রথম কনক্লেভে উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ ওনাকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাদের। বিধানসভা নির্বাচন 2018 আমরা দেখেছি। 2023 নির্বাচনের দামামা অলরেডি বেজে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে, আজকের এই অবস্থানে সুদীপ রায় বর্মন একটা নাম এই কারণ 2018 ইলেকশনে যখন বিজেপি জয়েন করেন উনি, তখন ভারতীয় জনতা পার্টির জন্য প্রচারে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়েছেন। 2023 আসার আগেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এবং কংগ্রেসের হয়ে লড়েছেন এবং সঙ্গে জিতেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে সবচেয়ে প্রথম কোশ্চেনটা হচ্ছে, বিজেপি দলটা কেন ছাড়লেন? মাঝখানে কেন বিজেপি দল থেকে আপনার পদত্যাগ? প্রথম কোশ্চেন।
দেখুন, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত রয়েছি। 2018-র পূর্বে মানুষ একটানা 25 বছরের রাজত্বের থেকে মানুষ মুক্তি চাইছিলেন। মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে 2017 সালের 7ই আগস্ট ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। যদি না করতাম, রেজাল্টটা হতো ভোট কাটাকাটির প্রেক্ষিতে 60-60 বামফ্রন্ট 2018-তে। মানুষ পরিবর্তন চাইছিল ওই সময়। মানুষের ভাবাকে সম্মান জানিয়ে যাতে মানুষের ইচ্ছাটা পূরণ হয়, ভালো একটা কিছু রাজ্যের জন্য, মানুষের জন্য মঙ্গল হবে, এই ভাবনা থেকে গেছিলাম ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু যাওয়ার পরেই সরকার দেওয়া প্রতিশ্রুতি থেকে যখন সরে আসছিল, এবং আমার সঙ্গে খটাখটি লাগে বেশ কিছু ইস্যু নিয়ে, যেগুলো আমি মেনে নিতে পারিনি। ক্যাবিনেট মিটিংয়ে এই সমস্ত ইস্যুতে আমি প্রতিবাদ করতাম, যেগুলো আমি জানতাম এগুলো মানুষের স্বার্থ পরিপন্থী, মানে এন্টি পিপল। যেরকম ধরুন আউটসোর্সিং, বিভিন্ন শূন্য পদগুলো বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এগুলো আউটসোর্সিং এজেন্সিকে দিয়ে তারা লোক নেওয়ার প্রচেষ্টা নেন। আমি ক্যাবিনেটে জোরদার প্রতিবাদ করি। আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম। এর মধ্যে একটা ছিল যে আইসিইউতে ভাড়াটা, যেটা ফিজ, সেটা আমি প্রত্যাহার করে নিয়েছিলাম। যে মানুষের অন্তিম সময়ে এমনও হয়েছে ডেড বডি আইসিইউর ভেতরে, গরিব পরিবার টাকা জোগাড় করতে পারছে না, ডেড বডি দেওয়া হচ্ছে না। এই খবরগুলো যখন সংগ্রহ করলাম, আমি আমার দপ্তরে সিদ্ধান্ত নিলাম যে এটাকে মকুব করার জন্য। এ নিয়েও মতবিরোধ তৈরি হয় পরবর্তী সময়। যাই হোক, আমাকে ড্রপ করে পরবর্তী সময় আবার ফিজ ধার্য করা হয়। এমন অনেকগুলো ঘটনা আছে, বিস্তারিত নাই বললাম, যার থেকে আমার মনোমালিন্য তৈরি হয়, এবং যার প্রেক্ষিতে যখন একটা কিছু করার একটা মানসিকতা নিয়ে রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে যখন গুটি গুটি পা এগিয়ে যাচ্ছিলাম, all of a sudden I was dropped. ড্রপের কারণ আজ আমি জানলাম না, শুধু এটুকু বলা হলো পরবর্তী সময় যেটা আমি জানলাম, কারণ ভিডিও প্লে করেছিল, যে আমি যখন ভোট প্রদান করি 2019-এর লোকসভা নির্বাচনে, আমি ভোট দিয়ে বেরিয়ে এসে আমার ভোট কেন্দ্রের ভেতরেই, পেরিফেরির ভেতরেই সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো আজকে আপনার বক্তব্য কি বার্তা থাকবে রাজ্যের ভোটারদের জন্য, আমি বললাম সারা রাজ্যের মানুষ যেন এগিয়ে আসেন, ভোট প্রদান করেন, বাড়িতে যেন কেউ বসে না থাকেন, যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু দয়া করে ভোট দানে এগিয়ে আসেন। আমাদের রাজ্যে একটা রেকর্ড রয়েছে, আমরা চাইছিলাম সেই রেকর্ডটা ভাঙতে। কেন আমি বললাম যাকে খুশি তাকে ভোট দিন? আমি ভোট কেন্দ্রের মধ্যে কি আমি প্রচার করতে পারি যে
অমুক প্রার্থীকে কিংবা কোনো দলের এই দলের প্রার্থীকে ভোট দিতে কি আবেদন করতে পারি ভোটের দিন? নিশ্চয়ই পারি না। তো যাই হোক, আমার যতটুকু মনে হয়েছে এটা বোধহয় ভালোভাবে ঠেকেনি দিদেন চিফ মিনিস্টার এবং তার সাঙ্গপাঙ্গদের। তো দে এক্সড মি ডাউন। সুদীপবাবু, আমি এখানে আপনাকে একটু পজ করব। আপনি যেই মঞ্চে বসে আছেন, আপনার মঞ্চের অপোজিট সাইডে যারা বসে আছেন তারা সবাই ভোটার হিসেবে এখানে এসেছেন এবং এরা সবাই সমাজের বিভিন্ন ফিটার্নিটিকে বিলং করে। আমরা যারা আপনার সঙ্গে এই মঞ্চে বসে আছি, আমাদের জন্য কাজটা হচ্ছে যে মানুষের মুখের কথাগুলো, মানুষের চিন্তাধারাগুলো আপনার সামনে তুলে ধরা। সেখানে আমাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকতেও পারে, সাংবাদিক হিসেবে যেগুলো আমরা জানতে পারি জনগণের কাছ থেকে, সেই হিসেবে আমাদের কাছে একটা ইনপুট আছে যে আপনাকে যখন অপসারণ করা হয়, বিজেপির তখন আপনার প্রতি বক্তব্য ছিল যে আপনি সেই নির্বাচনে চেয়েছিলেন যে দুটো আসন, ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা আসনই কংগ্রেস জিতুক এবং বিজেপি হারুক, এবং সেই হিসেবে আপনি কংগ্রেস হয়ে প্রচার করেছিলেন এবং সেখানে আরো বলা হয়েছে যে আপনি ফোন করে ইনস্টিগেট করেছেন যেন ভোটটা কংগ্রেসকে দেওয়া হয়। সেই বিষয়ে কি বলবেন? আমার ফোনে তো আড়ি পাতা ছিল, আমি মন্ত্রী থাকাকালীনও আড়ি পাতা ছিল, আমাকে ড্রপ করার পরেও আড়ি পাতা ছিল, এখনো আছে, আমি জানি। একটা রেকর্ডিং বের করে দেখাতে বলুন। আর এম আই দ্যাট পপুলার? দ্যাট ইউ অ্যাডমিট দ্যাট আই এম ভেরি পপুলার, যে তলে তলে আমি কংগ্রেসকে 26-27% ভোট পার্লামেন্টে, ইনক্লুডিং দ্য চিফ মিনিস্টারের কেন্দ্র মন্ত্রী। ইউনিভার্সাল ট্রেন্ডটা দেখুন, সিমলা থেকে শুরু করে কাঞ্চনপুর অব্দি, এক সিমলা 60 কাঞ্চনপুর, ওখানে কংগ্রেসের প্রার্থীরা একটা ট্রেন্ড, মানে 10,000, 11,000, 9,000 করে ভোট পেয়ে গেছিল। তো ট্রেন্ড তো কোথাও ডিস্টার্ব হয়নি। দ্যাট মিনস আই এম সো পপুলার অ্যাক্রস দ্য স্টেট দ্যাট প্রচারে না গিয়েও তলে তলে কিংবা ফোনে কথা বলে এতগুলো ভোট, যদি আমি, ইফ আই এম দ্যাট মেটেরিয়াল, they ought to have preserved that material in a nice manner. I am a precious item. একটা হীরার আংটি যখন আপনারা যেরকম সামলে রাখেন, they had to ought to have preserved me. So these are all wild allegations. এবং আমাকে একটা শোকজও করেনি। All these are gossip. All these are tutor talks. একটা শোকজ যে তুমি তোমার বিরুদ্ধে এই অভিযোগও করেনি। I don't have any regret. আমি এই কাদার মধ্যে, এই ময়লা আবর্জনার মধ্যে আমি ভগবান বিশ্বাস করি, তো ভগবানই বোধ আমাকে সরিয়ে এনেছেন এই সমস্ত কাদা ময়লা আবর্জনা থেকে। যে বিষয়টা আমি আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই সুদীপ বাবু, যে আমরা দেখেছি আপনি ছাত্র জীবন থেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত, তারপর দীর্ঘ বছর আপনি কংগ্রেসের একজন বিধায়ক হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়ী হয়েছেন, এবং তারপর আমরা দেখলাম আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন এবং তারপর বিজেপি দল, এবং তারপর আবার ঘুরে সেই কংগ্রেস দল। তাহলে কি আমরা বলতে পারি যে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসই একমাত্র দল, যে আপনার যে নির্বাচনী বা রাজনৈতিক যে ব্যক্তিত্ব সেটা একমাত্র কংগ্রেসই করতে পারে? কি বলবেন? হু এম আই আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য না, এই রাজ্যের মানুষের অস্তিত্ব, গণতন্ত্রের অস্তিত্ব, আপনার অধিকারের অস্তিত্ব, এটা একমাত্র কংগ্রেসই বজায় রাখতে পারে। All that glitters is not gold. All Tripuraites, most of the Tripuraites like you, me and others, we thought, honestly speaking, before 2018, the way they were delivering, the way they were making wild promises, we too got carried away. ঠিক আছে, যদি ভালো কিছু রাজ্যের জন্য হয়, I don't welcome. 25 বছর তো দেখলাম, let's opt for a change. That's what we thought, and we plunged. কিন্তু বুঝে গেছি। সতীবাবু, 25 বছরের এই আপনার এই ফাইটে যখন আপনি বিরোধী আসনে বসতেন, তখন আপনার একটা কল থাকতো, আপনি সবাইকে বলতেন অবাম
ভোট আমার চাই, সব অবাম ভোট কংগ্রেসে আসুক। আপনি দীর্ঘদিন কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন, তারপর কংগ্রেসের আইডিওলজি আপনার ভালো লাগলো না, তখন আপনি বেছে নিলেন তৃণমূল কংগ্রেস। I don't put your words in my mouth. কংগ্রেসের আইডিওলজি ভালো লাগেনি, that might be your words. I said কংগ্রেস দিয়ে সিপিএমকে উৎখাত করতে পারিনি। বিজেপি has provided a platform. We want a change, people want a change. Why not explore the possibility? Instead of fighting under the banner of Trinamool, cutting votes as it happened in Borjala by-election, as it happened in Pratapgarh by-election, or Khumpui by-election, or Amarpur by-election, where যেখানে শাসক দল they swept the polls and we fought for the second and third position. Let's stop this nonsense play. Let's get on the act. দেখি একবার 25 বছর একঘেয়েমি এটাকে চেঞ্জ করা যায় কিনা। আইডিওলজিক্যালি when I was in বিজেপির মঞ্চে গিয়ে উদয়পুর প্রধানমন্ত্রী যখন আসেননি, আমি যখন আসসালামু আলাইকুম কলমকা, তখন আমাকে বলল बीजेपी के मन से ये अस्सलाम वालेकुम नहीं बोलना चाहिए। But I didn't change my ideology. When I was in BJP, I was a secular person. Never will you find me uttering all nonsense slogans, inciting and exploring the emotions and sentiments of the majority of the populations. No. I studied in a convent school. I believe in Christianity. I believe in Muslim. I believe in Jainism. I am proud of my religion, Hinduism. So that's the secular view which I have been nurtured throughout my life, and I continue with that. So don't put your words in my mouth and satisfy your bosses or you. No. I'm not putting my words. Yeah. This is my question, not my question. This is the question of the people of Tripura. Let them ask the question. They will ask you. Let them ask. Don't worry, so sir. Don't put your words in my mouth. Don't worry. They will not ask. They will ask you questions. My next question is. Yeah. So your fight with whom? You are fighting with whom? Your first fight was with CPIM. Then everybody knows where I am, with whom I fought, and with I'm all ready to fight out in this ensuing elections. People want a change right at this point of time. People are fed up with this government. There's one-man show, dictatorship. There is no democracy that is prevailing in the state. Only one-man show is going on in the entire country. Over here also, looting the government exchequer. I can't say from this platform many things, but you also know many things which will be inappropriate on your part to utter all these things. You know how these people are looting the government exchequer. You know what is going on. In the name of good governance or ghar ghar har ghar shushashan. People are fed up. Murderous regime. কতগুলো খুন হয়েছে ইলেকশন ডিক্লেয়ার সেদিনকে খুন, প্রতিদিন বাড়িঘর আগুন দিয়ে পুড়ছে, জ্বালাচ্ছে, বাড়িঘর ভাঙছে, ইকোনমির উপরে প্রভাব পড়ছে। একটা মানুষ একটা বাড়ি বানায় অনেক কষ্টে, এই লসটা কার হচ্ছে? স্টেটের ইকোনমির প্রভাব হচ্ছে। একটা গাড়ি ভাঙচুর করছে, স্কুটার ড্যামেজ করে দিচ্ছে, বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে। একটা মানুষ বহুত কষ্টে কিন্তু একটা বাড়ি বানায়। স্যার, যাদের সঙ্গে এখন আপনারা জোটে যাচ্ছেন তারা কি কোনোদিন বাড়ি ভাঙেনি বা তাদের সময় কি খুন হয়নি? Yes, it happened. I admit. তাহলে কেন যাচ্ছেন ওদের সঙ্গে? It happened during the when I was a congressman in the year from the year 1988 to 93. It happened. I admit. It happened during the last 25 years. I admit. But someone should play a role so as to bring all these forces together and combat this terrorism or you can say political violence. Someone has to put an end to it. And if by coming togetherness of the left and the Congress or secular and democratic forces, if all this political violence comes to a stop, it will be
It will be praiseworthy for you. You should praise us. সুদীপবাবু স্পেসিফিক দুটো কোশ্চেন। Yeah, yeah. ফার্স্ট কোশ্চেন, যদি আপনাকে তখন মন্ত্রিসভা থেকে ড্রপ করা না হতো তাহলে কি আপনি বিজেপি ছাড়তেন? প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এই জোটের আগে কি আপনি আপনার চিরশত্রু বলতে পারি আমি 25 বছর যাদের বিরুদ্ধে ফাইট করেছেন তাদের সঙ্গে আপনার কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে যে সিপিআইএম? প্রশ্নগুলো আপনি ঠিকই আমি বলছেন। আমি আমি বলছি, আমার লেট মি ফিনিশ। ওদের সঙ্গে কি আপনাদের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে যে এই এরপর থেকে আপনার সঙ্গী হওয়ার পর থেকে, আপনার জোট সঙ্গী হওয়ার পর থেকে সিপিআইএম অস্ত্র ছেড়ে দিল? সিপিআইএম কিংবা বিজেপি অস্ত্র নেয় না, কংগ্রেস অস্ত্র নেয় না, বিজেপি অস্ত্র নেয় না, নেয় ক্রিমিনালস অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ফর দেয়ার ইন্টারেস্ট। আমার প্রশ্নগুলো, আপনি তো একজন সাংবাদিক, প্রশ্নগুলো এরকম ভাবে করা হয়েছে as if you are one of the affected, would be the affected person if there is change in the government. প্রশ্নগুলো আমি বলছি, let me, আপনি আমাকে as if you are one of the beneficiary of this government. Let me finish. Please give me a chance. You have put a question. I want to reply. You are putting আপনি এমনভাবে কোয়েশ্চেনগুলো করছেন না, মানে আপনি সত্যিকার এফেক্টেড হয়ে যাচ্ছেন। মানে আমার গভর্নমেন্টটা চলে গেলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, আপনি তো বেনিফিশিয়ারি নন নিশ্চয়ই, আপনি তো সাংবাদিকতা করছেন। প্লিজ bear me out. You have put this question, I want to ask you something. Now the question that you have put, ifs and buts, had I not been, I would not have allowed many decisions that took place after my exit from the ministry. I would have protested. আমি ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু when I was a BJP MLA, I am not, যদি এখানে কোনো বামপন্থী বন্ধু থেকে I might be excused. Please don't take it otherwise. But remaining in the BJP, I played openly a role of the opposition which the other 16 MLAs ought to have played. Because for me the objective was for the people. My voice always was for the people, it is for the people, and it will be in the future also for the people of my state. Politics is not my bread and butter. My classmate, my yearmate, my batchmate, they happen to be the chief engineer of the state government. Many of them are there in the hierarchy. My 1 year junior, he happens to be the IAS. My classmate happens to be one of the IAS. We are 11th generation in advocacy profession. So this is not my bread and butter. It's a loss item for me, honestly speaking, if you're talking of an individual. But yes, I'm in politics for a cause, to do something for which the people will appreciate me whenever, even if I am not there in this world. Why I can speak, I was there for 14 months. 14 months se बहुत কিছু করে ফেলতে সক্ষম। I don't bother the ED, CBI, income tax or anything, because whatever I did for the people. I did not do any hanky-panky. I did not accept even 1 rupee bribe or 1 rupee commission, for which all the BJP guys, they are fed up of this government, they want to exit, but they are very much afraid कहीं वो ED ना लग जाए, CBI ना लग जाए, income tax ना लग जाए। हम लोग सही रास्ते पे, on the path of truth, we played a role, and that is why we don't mince any words to attack this present government. So we do politics, we are in this profession, or in politics for the common people to serve them properly. That's it, nothing more than that. Now, ifs and buts, had you been a minister, where you resigned, I was a member of Legislative Assembly of the party in power. Everybody enjoying power. Did I do a wrong when a doctor was attacked in hospital? He was just thrashed like anything, mercilessly beaten up. I couldn't provide, being a minister, I couldn't provide security to my doctors. I wrote a letter to the Director General of Police. Yet, मेरा security withdraw कर ले जाओ. I don't want any escort. आगे पीछे मेरे को कोई गाड़ी नहीं चाहिए. I don't want anybody show off. It didn't go well with this government. मैं तो नौटंकी नहीं किया. मैं एक मैसेज डालना चाहता था कि भाई डॉक्टर
अपने काम पे ध्यान दो, चाहे कोई भी प्रॉब्लम आ जाए, मैं मंत्री हूं, मैं आपके साथ जुड़े हुए हूं, आपके साथ खड़े हुए हूं. That's the message I wanted to share. I didn't want to show off. Had that been my intention, had I compromised in even an inch, sacrificing the interests of the common people, I would have been well placed right now. I would have been well placed. So that was not my outlook. My outlook was something else. Next question, please, if you have any. হ্যাঁ নিশ্চয়ই আমরা পরের প্রশ্নে যাব আপনার কাছে, যে আমরা দেখেছি আপনার দীর্ঘদিনের যে বিধানসভা কেন্দ্র 6 আগরতলা, সেখানে আপনি দীর্ঘদিন ধরে বিজয়ী হয়েছেন। এমনকি আমরা যদি উপনির্বাচনের কথা বলি, সেখানে আপনি বিজেপি থেকে যখন কংগ্রেস এলেন তখন আপনি জয়ী হলেন। তাহলে আমরা কি ধরে নেব যে জনগণ কি চায়, দল সর্বোপরি না ব্যক্তি সর্বোপরি? মানুষ সর্বোপরি, না ব্যক্তি না দল, মানুষই শেষ কথা বলে। মানুষকে যারা প্রাধান্য দেয়, আপনারা তো সবাই জীবনের মায়া আছে। যখন কোভিডের আত্মপ্রকাশ ঘটল, আমি পিপিই কিট পরে ডক্টর আমি পিপিই কিট পরে আমি হেলথ ডাইরেক্টরের সঙ্গে কথাবার্তা বলে আমি ভগৎ সিং ইউথ হোস্টেলে যাই। I would have been affected. আমি গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলি, বিনিময় কি পেলাম? মামলা হয়েছে। এখানে আমার এক ছোট ভাই, আমি তাকে স্নেহ করি, যদিও ও এক বর্তমানে বিভিন্ন কারণেই হোক, চাপেই হোক, যোগাযোগটা আগের মতো নেই। এই ছেলেটাকে নিয়ে আমি রাত্রিবেলা যখন ডাক্তারের কল পেলাম, ডিস্ট্রেস কল, ছটফট করছে, আইসিইউতে অনেকগুলো পেশেন্ট মারা যাবে, রাতুলকে পাচ্ছি না, ওকে নিয়ে আসুন। হি বিং এ biomedical engineer, is a very good chap. You ask him, I called him up. He came immediately. We both rushed to the hospital. Thank God, with his wonderful skills, he could save lives of many of those who were just suffering very badly in the ICU due to lack of oxygen. What happened? Again a case was registered কি মৃত্যুর মিছিল সংগঠিত করতে চাইছিলাম আমরা। আমি খুব খুশি। I am a conspirator, so was Ratul. Ratul was later given a job as a biomedical engineer in the same hospital where according to them he and me conspired. So these are the things, these are the small issues which I want to say. কেন বলছি, মানুষ যাতে বুঝতে পারে। শ্মশানে মৃত্যু, ডেড বডি গেছে, প্রশাসন ফেলিওর। আমি এবং আশিস সাহা গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বুঝিয়ে এই শ্মশানে লাশ পোড়ানোর ব্যবস্থা করেছিলাম। For whom did I do? For the people. What more should I prove? My doors are always open, even in the midst of night. I am no more health minister, but yes, I have interacted with many doctors. They do have tremendous respect on me. I think one gentleman is sitting, am I correct? তুমি ডক্টর না? কোনো আছিস তো এখানটা? বয়, আরে তুই তো ফোন করেছিলিস আমাকে, বয়। Thank God you have come. If I lie, you tell me. Rise. I give you the liberty of raising and objecting to any of my false statement if I ever make. Because I don't lie normally. I don't lie. So whatever I did, I disturb these doctors like anything because they come from Dehat, villages. They're not acquainted with any doctor. তা আমাদেরকে এরা যখন আসে, রক্তের প্রয়োজন, আমি রক্তের ব্যবস্থা করে দিই। একে ধরে আমার এলাকার ছেলেদের ধরি, ভাই যা একটু একটা বোতল রক্ত দিয়ে আয়, পেশেন্টটা মারা যাবে। I have been doing so and I still continue. I find satisfaction.
আমার প্রচন্ড তৃপ্তি লাভ হয় এই মানুষকে সার্ভ করা। ফর হুম আই ডুইং ফ্রম দ্য, তো আমি এই কথাগুলো বলছি এই কারণে, মাই প্রায়োরিটি ইজ দ্য টু সার্ভ দ্য পিপল, মাই প্রায়োরিটি ইজ নট টু সার্ভ দ্য পার্টি অর এনি ইন্ডিভিজুয়াল। ফরগেট এবার হ্যাড আমার যদি আমার ইন্ডিভিজুয়ালের প্রাধান্য যদি দিতাম, I had I budged an inch from my ethos and principles, I would have been well placed. Believe me or not, I've been well placed. Now those who are missing me, अब इनको समझ में आ रहा है कि क्या उन्होंने खोया है। छोड़ो, next question please if you have any. Audience. ব্যথা উঠেছে তো। অডিয়েন্স এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আপনি বলছিলেন অডিয়েন্স থেকে শুনবেন, তাই তারপর আবার আসছি। না 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 না, অডিয়েন্স তো পরে, আমি দেখলাম অনিমেশন লাস্ট পোরশনে অডিয়েন্স। ইফ ইউ হ্যাভ ফিনিশড দেন আই গোইং গো উইথ দ্য অডিয়েন্স। আপনি সিটিং সি স্যার, sitting here, if you expect me to be your friend, this is not possible for me. See, I praise you, yeah. No. Listen to me, sir. Listen to me. আপনি এখানে এসেছেন, শুনুন, আপনি এখানে এসেছেন, জনগণের কোশ্চেনগুলো আমার মুখ দিয়ে শুনছেন। এবার আমি বলছি আপনাকে, ইউ আস্ক দ্য কোশ্চেন না। ইয়েস, ইউ এক মিনিট, যদি আপনি মনে করেন আপনাকে প্রেস করাও আমার অপরাধ, আমি যাব কোন দিকে? আমি বললাম কি, প্রবলি ইউ আর এ সাংবাদিক, আপনি তো এই সরকারের বেনিফিশিয়ারি না, আপনি তো এমন কোনো বেআইনিভাবে সরকারের থেকে কোনো কিছু আদান প্রদান করেননি, নেননি কিছু। আপনি বললেন, এই কথাগুলো এরকম ভাবে বলছেন যাতে মানে as if you are one of the affected person, সেটাই তো বললাম আপনাকে। আমি প্রশংসা করলাম, আমি স্বাভাবিকভাবে, আমার প্রশংসা করাটা যদি ভুল হয়ে থাকে, I withdraw my statement. আমি স্বাভাবিকভাবে, আমি আপনাকে যে কোশ্চেনগুলো করছি সেই উত্তরগুলো পুরো স্টেট জানতে চেয়েছে। প্লিজ গো হেড। তাই আপনি যাদের সঙ্গে জোটে যাচ্ছেন এখন, এই জোটে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে এই জোটে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই সরকার গড়ার জন্যই যাচ্ছেন, এই সরকার গড়ার পরিপ্রেক্ষিতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিভাবে আপনার 25 বছরের যারা বিরোধী ছিল তাদের সঙ্গে কি করে নেক্সট 5 বছর সরকার করবেন যদি আপনারা সরকারে আসেন? 25 বছর বিরোধিতা করেছি, টুথে নেইল ফাইট করেছি, আপনারা দেখেছেন, রাজ্যের মানুষ দেখেছে, ব্যক্তিগত লড়াই ছিল না। বর্তমানে পলিটিক্সটা হচ্ছে এই বিজেপির আমলে ব্যক্তিগত পর্যায়ে এসে পৌঁছেছে, সিপিএম এর জামানায় যেটা ছিল না। আর মেইন এনিমিকে, পলিটিক্যাল এনিমি আমার ব্যক্তিগত বিজেপি, কারোর বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই। রাজনৈতিক এনিমি বলতে মানুষের, আমি এনিমি তাদেরকে মনে করি যারা মানুষকে সম্মান দিতে জানে না, যারা মানুষের ভালো চিন্তা করে না, যারা নিজের আখের গোছায়, যারা লুটপাট করে, যারা মানুষকে মারধর করে, যারা স্ত্রীর সামনে তার স্বামীকে মারে, যা কন্যার সামনে তার বাবাকে মারে, দাদু বয়সী লোককে নাতির সমান ছেলেরা গিয়ে থাপ্পড় দেয়, কিল ঘুষি মারে, যারা ভোট দিতে গিয়ে চাকু মেরে দেয়, মানুষকে ভোট দিতে দেয় না, আমি তাদেরকে মনে করি মানুষের শত্রু। এবং কাজেই যারা মানুষের শত্রু এরা হচ্ছে আমার রাজনৈতিক শত্রু। রাজনৈতিক শত্রু কোনটা লেস হার্ম, কোনটা মোর হার্ম, বিষ ছড়িয়েছে এই রাজ্যে, বিষ ছড়িয়েছে কখনো ধর্মের নামে, সাংঘাতিক হিন্দু বিশ্বাসী। আমি পৈতাধারী, আমি রাম ঠাকুরের দীক্ষিত, আমি আজকেও একটা শুভ কাজ আরম্ভ হবে, আমি আচার্যদেব দেওঘরের আচার্যদেবের ডান হাত পবিত্রবাবু, ওনার সঙ্গে কথাবার্তা বলেছি 21-22 তারিখ। আচার্যদেব করিমগঞ্জ এবং শিলচরে আছেন, আমি চেষ্টা করব ওনার কাছে গিয়ে ওনার আশীর্বাদ করোনার জন্য, বাট কিন্তু আমি রাম ঠাকুরের দীক্ষিত। এই কথাগুলো কেন বলছি? এই অনুকূল ঠাকুরের আশ্রম ভাঙচুর করে বিজেপির গুন্সরা, এরা আগুন লাগিয়ে জামজুরি
সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানে আগুন লাগায় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। হিন্দু ধর্মেও আমি বিশ্বাসী, আমার লজ্জা হয় এরা হিন্দু ধর্মের নামে তারা ব্যাপারী, যারা বিষ ছড়াচ্ছে জাতির নামে, ধর্মের নামে, রাজনীতির নামে, যারা ভাষার নামে, কোনো জায়গায় ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আঞ্চলিকতার নামে, তারা হচ্ছে ভণ্ড হিন্দু। তাদের আমি তীব্র বিরোধিতা করি, ঘৃণা বর্ষাই। উই বিলিভ ইন হিউম্যানিটি, উই বিলিভ ইন লাভ। লাভ ইট ওয়াজ দ্যাট মেড আস, অ্যান্ড লাভ ইট ইজ দ্যাট উইল সেভ আস। ওই কনভেন্ট স্কুলে পড়েছিলাম, তুই বলিস লাভ ওয়াজ গডস প্ল্যান when he made man. God's divine nature is love. Love is a wonderful thing. Joy in our hearts it will bring. Where there is love, there is God, and where there is God, there is love. এই ছোটবেলা শিখেছিলাম এই। তো we believe in humanity. এর বাইরে মানুষ মানুষকে ভালোবাসবে। এর বাইরে কি রয়েছে? কিসের ধর্ম, কিসের কি? তো যারা রাজনীতি আঙ্গিনা, এই সমস্ত ব্যাপারীরা, যারা শুধু those who only means vote, ইলেকশনে জেতা, তাই ভাবলাম ভাই সিপিএমের 25 বছরের জামানায় তো এরকম পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়নি। তো বড় শত্রুকে বধ করার জন্য যে দুটো লেসার শত্রু দুটো আলিঙ্গন করেছে, কম শত্রুকে নিয়ে, দুটোই কম শত্রু, একে অপরের কম শত্রু আলিঙ্গন করেছে। এবং মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি, বহু ইন্ডিয়ান ইতিহাসে, আমাদের ভারতীয় ইতিহাসে এরকম বহু দেখেছি যুদ্ধ, রাজরাজাদের যুদ্ধ, যখন দুটো এনিমি যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করত, তারা মিলে মিশে ওই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখেছি, ওই মুঘলদের ওই বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখেছি। তো এরকম হতেই পারে, there is nothing wrong, and if this coming together can bring peace and tranquility, so where is the harm? একটু টেনশনে রয়েছে কারা, যারা লুটেরা বাহিনী, যাদের একটু স্বার্থাঘাত লাগতে পারে, দেখছে বোধহয় এই রেক সংখ্যাটা চলে যাবে, আমি তো ভালোই কামাচ্ছিলাম, ভালোই তো বাণিজ্য হচ্ছিল। আপনি না, আপনাকে বলছেন আবার দেখবেন, আপনি আদারওয়াইজ মাইন্ড করবেন না, কিন্তু আপনি ফাট করে রাখবেন না, তাহলে বন্ধ করে দেবো, আমি তাহলে অন্য লাইনে চলে যাব। যারা এই সরকারের এরাই তো আতঙ্কিত হওয়ার কথা। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আপনি যেটা একটু আগে বললেন যে দুটো কম শত্রু, অর্থাৎ যেটা একটা বাগধারা আছে বলা যায় যে শত্রুর শত্রু আমার বন্ধু, এই বিষয়টা নিয়ে যদি আপনারা ভেবে থাকেন, অর্থাৎ ভেবেছেন বলেই জোট হয়েছে। 25 বছর, এটা তো সত্যি, একটানা 25 বছর তো একে অপরের বিরুদ্ধে লড়াই করে গেছি, এর মধ্যে তো লুকোচুরি কিছু না। এখন যা পরিস্থিতি দেখছি, আমি যদি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, তারা গ্ল্যাডলি বলছে, এবং মানুষের মোরাল সাপোর্ট এবং মানুষের চাহিদা এটা আজকের দিনে, যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো একটা জায়গায় এসে কিছু করে দেখাক, এই অশুভ শক্তিটাকে এক্ষুনি বিসর্জন দিক। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। 16 তারিখ দেখবেন এবং 2 তারিখ রেজাল্টটার সময় দেখবেন কোথায় কে আছে। আচ্ছা, আমরা যদি ধরে নিই যে এই জোট আগামী দিনে ক্ষমতায় আসছে, তাহলে এই জোটের মুখ কে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিটে আমরা কাকে দেখতে পাবো? বিশ্বাস করুন, আমি আপনাকে অনেস্টলি স্পিকিং, আজকে সকালবেলা আমার এমএলএ হোস্টেলে মিটিং হয়েছে। উই আর লিস্ট বদার্ড। কোন দল কটা আসন পেল, কে কটা বেশি পেল, বিগ বস না ছোট বস, দিস আর অল ইমেটেরিয়াল। কে মুখ্যমন্ত্রী হবে, কে নবে, দিস আর অল ইমেটেরিয়াল নাও। আমাদের মূল প্রশ্ন হচ্ছে এদেরকে ওই 1.57% যাদের অরিজিনাল, ওই জায়গায় ওদের নামিয়ে আনতে হবে, এই বীজ উপড়ে ফেলতে হবে রাজ্য থেকে। Tripura will be the gateway for the opposition parties in the not only the northeast in India, but also for the rest of the country. We'll set a precedent. You don't worry. সুদীপ বাবু, প্লিজ। একটু আগে জিতেন্দ্র চৌধুরী আমাদের এখানে বসেছিলেন। হাত পেলান। We are always, you are like my younger brother. You know how much I adore you. বাস।
একটু আগে জিতেন্দ্র চৌধুরী এসেছিলেন এখানে, আমাদের সঙ্গে বসেছিলেন। ওনাকে একটা কোশ্চেনের অ্যান্সারে উনি বলেছেন যে কংগ্রেস আমাদের সঙ্গে আইডিওলজিতে ডিফারেন্ট, আমরা কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিংয়ে যাচ্ছি। আরেকটা কোশ্চেনের উত্তর উনি বলেছিলেন, যদি এটা বলে থাকেন, he stands to be corrected. আরেকটা কোশ্চেন He stands to be corrected. Why I say, ideologically, the communist and the Congress are the same. পয়সার মুদ্রার এপিট আর উপিট। Why? Ideologically বলেছেন, we believe in democratic, they are a democratic party. We are a secular party, they are a secular party. We believe in socialism, they too believe in socialism. তাহলে আমাদের প্রিয়েম্বলের মধ্যে we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship. ওই যে secular, democratic, socialist, এটা আমাদের আইডিওলজি, এটা সিপিএম আইডিওলজি। আইডিওলজিক্যালি there is no difference in between the CPM, communist and the Congress. বলতে পারেন তাদের কর্মসূচি বাস্তবায়ন, কর্মসূচি নিয়ে there might be difference. Like you say, আমরা যখন মানুষ তো ভুল থেকে শিখে, অনেক সময় ভুল করে পরবর্তী স্বীকার করে। কম্পিউটার বিরোধিতা একটা সময় সিপিএম করেছিল, ভুল করেছে, স্বীকার করছে। 1, 2, 3 নিউক্লিয়ার চুক্তি, we are the watchdogs of the constitution, that day we work the government will fall. কিন্তু পরবর্তী সময় বুঝেছে this nuclear deal was for the interest of the nation. MGN both BJP और कम्युनिस्ट ওই সময় বলেছে বুঝতে পারিনি, এটা कभी संभव नहीं है, ये तो चुनावी स्टंट है सोनिया जी का। তখন আমরা করে দেখালাম। আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকলে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে, এটা হচ্ছে কর্মসূচির চিন্তা ভাবনার মধ্যে ডিফারেন্স। আইডিওলজিক্যালি there is no difference between the communists and the Congress. আরেকটা প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে কংগ্রেস কোন একটা ইয়েতে আপনার টকশোতে উনি বলেছিলেন যে কংগ্রেস বুর্জুয়াদের দল। এই কোশ্চেনটা যখন ওনাকে করা হলো তখন উনি উত্তরে বললেন, আমি লেট মি ফিনিশ, উনি বললেন যে ইয়েস আই হ্যাভ সেড দ্যাট, কিন্তু এইবার আমরা সিট শেয়ারিং এ যাব। আজকে বলেছেন তো, আজকেই বলেছেন। He probably reiterated the earlier statement. মানে আর what more প্রমাণ? কংগ্রেস যদি বুর্জোয়া দল, তো কংগ্রেস, one of the main reason Congress is suffering is because the lack of funding from the capitalists. All capitalists are with the BJP. কারণ কংগ্রেস বুর্জোয়া যদি দল হতো, রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট আনতো না। কংগ্রেস যদি বুর্জোয়া দল হতো, রাইট টু এডুকেশন অ্যাক্ট আনতো না। কংগ্রেস যদি বুর্জোয়া দল হতো, এই হেলথ সিকিউরিটি অ্যাক্ট, স্বাস্থ্য যে পরিষেবা যে অধিকার, সেটা আনতো না। MGNরেগা আইন পাশ করতো না। খেপলেন তো ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট জগৎ, এই সমস্ত কারণে। কারণ কংগ্রেস খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, গরিবের কথা মাথায় রেখে কর্মসূচি, তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে কর্মসূচি রূপায়ণ করে থাকেন। তো इंडस्ट्रियल कॉर्पोरेट जगत भावलो यार ये तो कांग्रेस पार्टी यार सब गरीबों के हित के बारे में चिंता कर रहे, हम लोग का क्या होगा? तखन जो षड़यंत्र हलो, नरेंद्र मोदी को फंडिंग करो, इनको गिराना है, मनमोहन सिंह सरकार को गिराना है, झूठ मूठ का अखबार खरीदो, मीडिया खरीदो। কি ছিল তখন 2014 আগে 2G স্পেকট্রাম, 3G স্পেকট্রাম, 4G স্পেকট্রাম, कोयला थे आसमान से कोयला, कोयला थे आसमान, सब खेल नीचे कांग्रेस। यार मैं 8.5 पौने 9 साल हो गया, पौने 9 साल में बताओ कहाँ 2G स्पेक्ट्रम, कहाँ 4G स्पेक्ट्रम, एवरीबडी इज गेटिंग ए क्लीन चिट, कहाँ कोयला का घोटाला, एवरीबडी इज गेटिंग ए क्लीन चिट। These are because of the Godi media which we have now named. All these media were compelled to publish all such news items to confuse the poorer section of the। हम काला धन लाएंगे, कहा काला धन में स्विस बैंक का अभी तो बढ़ गया संख्या, कहा 15 लाख करके बैंक में घुसाने का बात कर रहे थे, कहाँ गया पैसा?
तो all these were or fraudulent means to come to grab power, सर से बाल से नाखून तक जिसका झूठ ही झूठ है। एक चीज है, भगवान के द्वार में नहीं मिलता है तो थोड़ा देर से। राहुल गांधी, I tell you, now the people of India are realizing he is leading a simple life, a path of truth. সত্যের পথে রাহুল গান্ধী হাঁটছে। चुनाव आता है जाता है, पावर ক্ষণিকের আমাদের কাছে প্রাধান্য হচ্ছে দেশকে জুড়ে রাখনা। ভারত জোড় আন্দোলন করছেন, রাম মন্দিরের ট্রাস্টের যে পুরোহিত, মুখ্য পুরোহিত সমর্থন যোগাচ্ছেন। all big shots, all social activists are coming and participating. Why? Because they prefer ये कुछ बंदा कुछ कर रहे देश के लिए। और दूसरा बंदा तो जिसका छोड़ो यार, ये सब व्यक्तिगत आक्रमण विश्वासी ना, किंतु जिसने बोला मैं ट्रेन में चाय बेचा करता था, उस प्लेटफॉर्म का नाम, वो प्लेटफॉर्म उस वक्त नहीं था, बाद में बना। बोलता है कि नाला से वो गैस पाइप से लेकर मैं चाय बनाता था, झूठ मूठ का। जिसका सर्टिफिकेट का, डिग्री का झूठ मूठ का वो सर्टिफिकेट मांगता है, दावा करता है, तो इसके बारे में क्या चर्चा करूं। तो नाउ यू कैन डिफरेंशिएट, द पीपल आर नाउ डिफरेंशिएटिंग। द सोशल मीडिया इज सो स्ट्रांग, यू डोंट रिलाई ऑन इलेक्ट्रॉनिक चैनल और गोदी मीडिया, बिकॉज पीपल कम टू नो मेनी थिंग्स फ्रॉम द सोशल मीडिया। तो वो चीज भी तो लाने में किसका महत्व है, किसका हाथ है? जिसका विरोध किया था सब पार्टी मिलकर, वो तो कांग्रेस ही था। কিছুক্ষণ আগে এই মঞ্চেই তৃণমূল কংগ্রেসের পীযূষ বিশ্বাস তিনি বলে গেছেন যে তিনি কংগ্রেস দলটা ছেড়েছেন কংগ্রেসে গোষ্ঠী কোন্দল আছে বলেই। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কোন দলে গোষ্ঠী কোন্দল নেই? কংগ্রেস দলে নাকি গোষ্ঠী কোন্দল। আমি আপনাকে জিজ্ঞেস করছি, রাজনীতিতে কোন দলে গোষ্ঠী কোন্দল নেই? কংগ্রেস হচ্ছে খোলামেলা, খোলা জানলা। এভরিবডি উইল নো এভরিবডিজ থিং, এভরিবডি উইল নো এভরিবডিজ থিং, খোলা জানলা। মজার কি জানেন তো, আমরাই কেউ যদি বাজে কাজ করে, we are the first ones to leak it to the newspaper, ताकि सब आइडेंटिफाई कर सके कौन खराब है कौन अच्छा है। और इंस्टीट्यूशन মানে যারা একদম পুরোটা একদম সাজিয়ে গুছিয়ে করে, तुम भी खाओ मैं भी खाओ, सब चौकीदार बन चुके थे उस वक्त। They are so called चौकीदार्स of India who are looting, चौकीदार ढोंगी चौकीदार सब लूट रहे देश का। बोलता है कि 70 साल में कांग्रेस ने क्या किया, नालायक कांग्रेस ने जो किया अभी तुम बेच रहे हो। You are selling off whatever was made assets of the Congress party in the last 70 years. এখন কংগ্রেস গোষ্ঠীঙ্গল পীযূষবাবু ছেড়েছেন, গোষ্ঠীঙ্গল হতে পারে। কেউ যদি পদ থেকে সরিয়ে দিলে তা গোসা হয়ে যায়, তাহলে ফাইন। গোষ্ঠীগোষ্ঠীতে বর্তমান যারা শাসক গোষ্ঠী কটা গ্রুপ আছে হিসেব আছে, কাকে কাকে মাংস খায়, ওয়েট এন্ড ওয়াচ। প্রচুর, প্রত্যেকটি দলই রয়েছে, কি আছে এতে? কেউ যদি না ভালো না লাগে চলে যাবে। উনি গেছেন তো, হোয়াট ইজ সো রং ইন ইট? গেছেন, ওখানে ভালো হবে, ওনাকে শুভেচ্ছা জানাই, ভালো হোক ওনার। সুদীপবাবু, আপনাদের নেক্সট ইলেকশনের 2023 ইলেকশনের আপনাদের জোটের নির্বাচনী ইস্তেহার কি হবে, মেইন পয়েন্টস কি হবে, এই জোটের মেইন পয়েন্টস কি হবে যেটা নিয়ে আপনারা মাঠে নামছেন? ইস্তেহার প্রকাশ করার আগে আমি যদি বলে ফেলি, ইট উইল বি এ ব্রিচ অফ ডিসিপ্লিন পার্টিজ পলিসি। অ্যাটলিস্ট তিনটে পয়েন্ট তো, বেসিক পয়েন্ট তো বলতেই পারেন যে এই জোটের বেসিক তিনটে পয়েন্ট আপনার আগে যারা বক্তব্য রেখেছেন, আপনার জোট সঙ্গী উনিও বলে গেছেন। আমাদের বেসিক পয়েন্ট হবে মূলত যেটার উপর আমরা কাছাকাছি এসেছি, গণতন্ত্র পুনরুদ্ধার করা, ডেমোক্রেসিকে রিস্টোর করা, যেটা রাজ্যে শেষ হয়ে গেছে। সাংবিধানিক যে অধিকারগুলো, কে ফেসবুকে লাইক দিল, কে কমেন্ট করলো, কে শেয়ার করলো, তাদের বাড়িঘর আক্রমণ চালা, এর থেকে ডিসগ্রেস ইন দ্য নেম অফ ডেমোক্রেসি আর কি হতে পারে?
There is no democracy that is prevailing in Tripura. So obviously one would be that শক্ত হাতে আইন শৃঙ্খলা এখানে বজায় রাখা হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আমার ছাত্র যুবক বন্ধুরা নেশায় আকৃষ্ট, স্লোগান ছিল নেশা মুক্ত ত্রিপুরা, কত সুন্দর সুন্দর স্লোগান, যা সবগুলো উল্টো হয়। নেশা মুক্ত ত্রিপুরা বানায়েঙ্গে, এখন কি হচ্ছে? একটা পাড়া বলুন, এখানে যারা দর্শক বন্ধুরা আছে কেউ দাঁড়িয়ে বলুন আমার পাড়াতে নেই কোনো ড্রাগের থাবা, কেউ বসাতে পারেনি আমার পাড়াতে। একজন দাঁড়িয়ে বলুন সব পাড়া অলি গলি সারা ত্রিপুরা জুড়ে ড্রাগসের ব্যাপারীরা, এবং আপনারা সবাই জানেন ড্রাগসের কিংপিন কে আমাদের এই রাজ্যে, কি ব্যবস্থা নিয়েছে। হয়তো আগামী দিনের মন্ত্রিসভা থেকে ড্রপ হবে, একজন নতুন কাউকে সুন্দর দেখা একজনকে মন্ত্রী বানাবে, এই তো এতটুকুই হবে। কিন্তু কি আইনি ব্যবস্থা কি না হবে? মন্ত্রিত্ব থেকে ড্রপ করে দেওয়া এটাই কি শেষ কথা নাকি? আইনানুগ ব্যবস্থা তো কেউ নেই। হু ডাজন্ট নো যে একজন বাদশাহ আছে এখানে, কোনো এক মন্ত্রীর ভাই আছে? কে জানেন? আপনি জানেন তো? আপনি জানেন না? আপনি জানেন না? বলতে সাহস পান না। বাড়ি ভেঙে ফেলবে, বাড়ি এখান থেকে বেরোলে মেরে ফেলবে, বলবেন না নাম। এভরিবডি নোজ যে কে বাদশাহকে আমাদের ত্রিপুরার, যে শুধু না এই নর্থ ইস্টার্নের কিংপিনকে সবাই জানে। ওয়াই পুলিশ ইজ নট টেকিং এনি অ্যাকশন? বাংলাদেশ সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে যে ত্রিপুরা রাজ্যে সোনামুড়া মহকুমা এমন এক লোক, কি ভৌমিক নামটা ভুলে গেছি, ভৌমিক মনে পড়বে অথবা ভৌমিক, এ আমাদের বাংলাদেশের যুবক ছাত্র যুবক সমাজটাকে ধ্বংস করে ফেলছে। এর থাবা একদম ওই রেঙ্গুন থেকে শুরু করে, মায়ানমার রেঙ্গুন থেকে শুরু করে পুরো সেটিং ওর, কে না জানে? এই জন্য সরকারে বসিয়েছিলাম আমরা। অবভিয়াসলি দ্যাট উড বি যুদ্ধ ঘোষণা হবে এই ড্রাগ ব্যাপারীদের বিরুদ্ধে। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বলা হয়েছিল। আমি বারংবার বললাম, ওই 14 মাসের মধ্যে 3 বার বলেছি লোক আয়ুক্তটাকে অ্যামেন্ডমেন্ট করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে লোক আয়ুক্তটাকে অ্যামেন্ডমেন্ট করে এটাকে শক্তিশালী করো। ইফ উই ফ্রম দ্য গভর্নমেন্ট, লোক আয়ুক্ত হেভি স্ট্রেংথেন করো, আরো শক্তপোক্ত, আরো ক্ষমতা দেওয়া হবে, যাতে করে ইভেন দ্য চিফ মিনিস্টার অফ এনি স্টেট উইল নট বি এক্সেপ্টেড ফ্রম দ্য ক্লাচেস অফ লোকায়ুক্ত। এখন তো দুর্বল, শুধু সাদা হাতি পোষা হচ্ছে, কোনো কাজ নেই, শুধু সাদা হাতি পোষা হচ্ছে। সুদীপবাবু, অডিয়েন্সে যাব প্লিজ। নমস্কার সুদীপবাবু, এতক্ষণ আপনার কথা শুনলাম। এর আগে আমরা আরো 4 জনের বক্তব্য শুনেছি। আমার 2টো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আপনার আগে যিনি সঞ্চালক বলেছেন, আমরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের কথা শুনেছি। উনি বলেছিলেন যে আপনাদের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি এবং কোনো কমন মিনিমাম এজেন্ডাও থাকবে না, অনলি সিট শেয়ারিং হচ্ছে। আইডিওলজিক্যালি আলাদা, এটা সঞ্চালক বলছেন তাই সেটা আর বলছি না, অনলি সিট শেয়ারিং হচ্ছে। তাহলে এটা কি দুদলের কাছে এটা হারার ভয়ে এরকম সিট শেয়ারিং? একজন আরেকজনের, যারা চিরশত্রু ছিল একজন আরেকজনের, আমরা একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে নিচ্ছি সিট হারার ভয় থেকে কি? এক। নাম্বার 2, আপনি বারবারই বলছেন মানুষের জন্যই আপনি পলিটিক্সটা করছেন, কিন্তু আমরা দেখেছি আপনার রাজনৈতিক কেরিয়ারে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, এখন বামপন্থীদের দ্বারস্থ হওয়া, তাতে কি রাজনৈতিক অস্থিরতার পরিচয় নয়? আপনাকে কেন বিশ্বাস করবে মানুষ? নমস্কার, আমার এতটুকু প্রশ্ন। এটা মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ আমাকে এত ভালোবাসে কেন। আপনার প্রশ্ন তো আমি একেবারে পার্টার্ব না। আপনার প্রশ্নে আমি একেবারে পার্টার্ব না। মানুষ তো শেষ কথা না। আমার বিধানসভা মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করেছে, এত কিছু অর্ডের মধ্যে, এত প্রতিকূলতার মধ্যে আমার বিধানসভা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। আপনি কি করেন? আপনার পরিচয়টা, নামটা জানা রইল না তো। আপনি তো
ভেরি গুড, ভেরি গুড। আমার বহু কালচারাল আমার ফ্রেন্ডসরা রয়েছে আপনার যে জগতে আপনি ইন্টারেস্ট পান, এরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে। আর আমি আশাতে একটা রাজনৈতিক দল যোগদান করার পর একটা রাজনৈতিক দল হঠাৎ করে 1 বছরের কম পিরিয়ডে একটা ফ্যাক্টর হয়ে গেছে। নাও এভরি পলিটিক্যাল পার্টি ওয়ান্টস কংগ্রেস বিসাইড দেম। So it speaks volume that you have been tutored by someone to put this question, but people love me. আমি কি করব বলুন? এটা আপনার ঈর্ষা ছাড়া কিছু হতে পারে না। আপনি হয়তো জেলাস করতে পারেন, আমাকে তো ভালোবাসে না কেন, কিন্তু পাবলিক আমাকে লাভ করে, লাইক করে, বিকজ আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ and I always prefer to remain in the path of truth. I don't know why. It is probably my negative point. আমরা দর্শকদের কাছে যাব। নমস্কার সুদীপদা, আমার নাম স্বপ্নদীপ চক্রবর্তী। ওয়েলকাম। আপনার কাছে আমার আপনার দল নিয়ে একটা প্রশ্ন আছে। প্লিজ গো হেড। কংগ্রেস আর সিপিএম আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করছে, সেটা সিট শেয়ারিংয়ের। যদিও এই মডেলটা বেঙ্গলে ফেল করেছে, আমরা দুবার দেখেছি। আশা রাখছি ত্রিপুরাতে এবার হয়তোবা বেস্ট রেজাল্ট করবে। তা আমার একটা প্রশ্ন, আপনার দলের আর কংগ্রেস সিপিএমের মধ্যে যে সিট শেয়ারিংয়ে, সেখানে কংগ্রেসের সিট কটা আর সিপিএমের সিট কটা? দ্যাট ইজ, আমি বললাম আপনি বোধহয় শুনেননি, দ্যাট ইজ ইমেটেরিয়াল, দ্যাট ইজ ইমেটেরিয়াল ফর আস। না, আমরা এরকমভাবে আমরা আলোচনাটা চলছে, যেখানে যে দাঁড়ালে জেতা যাবে, বিজেপিকে হারানো যাবে, ওখানে সে প্রার্থী হবে। এখন কটা হবে না হবে এটা, এবার সিপিএম এর যদি 40টা হয়ে যায় আশ্চর্য হবেন, আমাদের 40টা আশ্চর্য হবেন না। দ্যাট ইজ ইমেট। আমরা এই গুণ আমরা গুনছি না, আমরা জাস্ট টোটাল পরিস্থিতি পর্যালোচনা করে সিট বাই সিট আমরা এগোচ্ছি এবং উইল কমপ্লিট ইট ভেরি শর্টলি। আমার কোশ্চেনটা আরেকটু ছিল আর কি অ্যাকচুয়ালি। প্লিজ গো হেড। বলছিলাম, যদি সিট শেয়ারিংয়ে দেখা যায় কংগ্রেস কম সিটে লড়াই করছে, তাহলে কি জনসাধারণের কাছে একটা বার্তা যাবে না যে কংগ্রেস ইজ নট অ্যালোন এনাফ স্ট্যাং টু ডিফিট বিজেপি? সেটাই আমার কোয়েশ্চেনটা ছিল। I admit, presently, as of today, Congress does not have the strength on its own to defeat the BJP. That is why we are, be it seat sharing or alliance, whatever name, nomenclature you give, that is no problem. That is why we have found out an enemy of the BJP, those who need us and though we need them. বুঝলেন? তাহলে মেইন মূল শত্রুটাকে হারাতে গেলে কংগ্রেস বিজেপির শত্রু, সিপিএম বিজেপির শত্রু। আরেকটাও আছে, এটা ইন ডিসগাইজ হয়তো বা হেল্প করবে। নো ডেমোক্রেটিক, যাদের ডেমোক্রেটিক মাইন্ড সেট আপ, যারা সেকুলারিজম বিশ্বাস করে, everybody would like to defeat the BJP. Obviously, since the platform is common, we'll be playing on that common platform. Whatever the seat share may be, quota may be, number may be, that is immaterial to all these political parties. Our intention is very clear. We want to get rid of this unruly, anti-democratic party which is in power in Tripura. গুড ইভিনিং স্যার, আমার নাম আরিফ বক্স। আমি অ্যাকচুয়ালি আপনাকে একদম খোলাখুলি একটা কোশ্চেন করতে চাইছি। আমার ডেট অফ বার্থ 1993, আর তারপর থেকে আমরা সারা জীবন মানে 25 বছর শুনতে পেরেছি যে জোট আমলে সেই কালো যোগ যেন আর ত্রিপুরাতে না আসে। আর তারপরেই আমরা সময় সময় এটাও শুনতে পেরেছি, আমার আরেকটা কোশ্চেন, যে 10,323-এর যে মূল খলনায়ক, এটা হচ্ছে সুদীপ রায় বর্মন। এটা সিপিএমের দ্বারা সময়ে সময়ে বিভিন্ন জায়গায় বলে এসছে। এখন আমার কোশ্চেন হলো, যারা আমরা জোট আমল দেখিনি, যেই ভোটাররা যাদের বয়স হয়তো এখন 30 অব্দি পৌঁছচ্ছে, আর বা 10,323-এর যেই শিক্ষকরা আছে বা তাদের পরিবারের যারা আছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? একটা মিনিট, ভেরি গুড কোয়েশ্চেন ইউ পুট। প্লিজ বি সিটেড জেন্টলম্যান। ইউ হ্যাভ নট সিন দ্য জোট আমল। রাজনীতিতে একটা ভাঙ্গার টেপ রেকর্ডার বাজানো হয়েছিল,
যারা দেখেনি তারাও শুনেছি কলেজের সামনে জোট জমানার কথাবার্তা বলতে। এটা রাজনৈতিক স্বার্থে কথাবার্তাগুলো বলা হয়েছিল। পলিটিক্স ইউনো এটা ছয়, যেরকমটা হয়তোবা এই জায়গাটা হয়তো আপনার মেমোরি, ইউ আর এ বিট গ্রোন আপ দ্যাট টাইম। ইন 2012 I wrote a letter to the then Union Education Minister, MHRD, যে তোমরা দেশে একটা আইন পাস করেছ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট ওই তখনকার বামফ্রন্ট সরকার করেছে। দেখতে পাচ্ছি যে এখানে আন্ডার গ্রাজুয়েট শিক্ষক হিসেবে 10th পাস করা, যারা 10th পাস করেছে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বলেছে যে তোমরা অ্যাপ্লাই করো। কিন্তু এনসিটি গাইডলাইন বলেছেন the minimum education and qualification for undergraduate teachers should be class 12 pass. Please look into it. Where did I commit wrong? আন্ডারগ্রাজুয়েট শিক্ষক যারা মাধ্যমিকের পাশ করা তাদেরকে সুযোগ করে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আই অবজেক্টেড ফর দ্য জেনারেশন নেক্সট, কারণ দে উইল বি এই আন্ডারগ্রাজুয়েট টিচার ক্লাস 1 থেকে 5 অবধি পড়াশোনাটা করাবে। তাহলে তাদের একটা স্টুডেন্টের তার ভিত্তি যদি নড়বড়ে হয়ে যায়, আর তখনকার এই যে যারা, আমি কাউকে আন্ডারমাইন করছি না, এর মধ্যে হয়তো ভালো স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েও থাকতে পারেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে নৃপেন চক্রবর্তীর আমলে একবার একটা কমিশন বসিয়েছিল ত্রিপুরা বোর্ডে কত পার্সেন্ট পাস করেছে এটা জানার জন্য, যে তথ্য ওয়াজ ভেরি ভেরি ডিসহার্টেনিং। দ্য সেম ফিগার স্টিল লাইজ। গ্রেজ মার্ক দিয়ে পাশ করানো হয়, তো গ্রেজ মার্ক দিয়ে যাদেরকে মাধ্যমিক পাশ করানো হয় তাদের হাতে আমি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে ছেড়ে দেব, আর দেশে একটা আইন পাস হয়েছে, আইনের পরিপন্থী ওই তখনকার সরকার কাজ করছে। তো আই জাস্ট রোট এ লেটার অ্যান্ড দে মেড এ স্টোরি আউট অফ ইট ফর পলিটিক্যাল রিজনস, অ্যাজ ওয়াজ দ্য স্টোরি মেড ডিউরিং 1988 to 1993. মানে রিপিট এ ফলসহুড 100 times, it becomes stronger than the strongest truth. একটা মিথ্যা কথাকে বারংবার 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 বলো, এটা সত্যের থেকে ধ্রুব সত্য এদেরই আসে মিথ্যেটা। এটাই হচ্ছে পলিসি। সুদীপবাবু, শেষ দুটো কোশ্চেন। আচ্ছা, প্রথমে একটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্টটা হচ্ছে যে আপনি ত্রিপুরার রাজনৈতিক পেরিফেরিতে সুদীপ রায় বর্মন বলতে পারেন না সেলিব্রিটি। আচ্ছা, কেন? আপনি বলছিলেন না মানুষ আপনাকে ভালোবাসে, সত্যি মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু ব্যক্তিগত সুদীপ রায় বর্মনকে ভালোবাসে একরকম ভাবে, রাজনৈতিক সুদীপ রায় বর্মনকে দেখে অন্যরকম ভাবে। রাজনৈতিক আইডিওলজি আপনার এক হতে পারে, আরেকজনের আরেকটা হতেই পারে। আই থিঙ্ক ইউ হ্যাভ নো অবজেকশন অন দ্যাট। ব্যক্তি সুদীপ রায় বর্মন সবারই প্রিয়। ব্যক্তি সুদীপ রায় বর্মন সবার কাছে, আপনি সিনেমায় গেলে হয়তো আরো বেশি শাইন করতে পারতেন। একটা ফিগার, আপনি গানও ভালো করেন, আপনি, আমি অনেকবার শুনেছি, আমি পার্সোনালি এ ফ্যান অফ ইউর সং। আপনার সঙ্গে আজকে আমাদের টাইম হয়নি হয়তো 45 মিনিটস 1 hour, কিন্তু আপনার সঙ্গে টক শো অ্যাটলিস্ট 2 ঘন্টা চলতে লাগবে, কারণ কোশ্চেন্স এত। 30 বছর আপনি এখানে রাজনীতির আঙ্গিনায়, আপনাকে মানুষ দেখেছে, শুনেছে, বুঝেছে, দেখতেও চায়, শুনতেও চায় আরো। বিকজ আপনি যেটা করছেন, আপনি আপনার আইডিওলজি বা আপনি ত্রিপুরার জনগণের জন্য করতে চাইছেন, অল্প পরিসরে আপনি মন্ত্রিসভায় ছিলেন, যথেষ্ট ভালো করেছেনও, সেটা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একটা গ্যারান্টি কি দিতে পারেন এই মঞ্চ থেকে, যে যেই জোটে গিয়ে আপনি ত্রিপুরার মানুষের জন্য করার চেষ্টা করছেন, ত্রিপুরার মানুষকে একটা গণতন্ত্র দিতে চাইছেন, যদি সেটাতে সফলতা আসে, তাহলে আবারও এরকম কোনো পরিস্থিতি আসবে না যেখানে দাঁড়িয়ে আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে বা আপনার জোট সঙ্গীর সঙ্গে আপনাকে ফাইট করতে হবে? I haven't seen the future.
I have forgotten the past. I am dealing with the present. That is my philosophy of my life. My philosophy of my life is forget the past, don't depend on the future, deal with the present. At present, the left and the Congress are good friends. I wish it remains forever. But I haven't seen the future. Friends becoming foe could be. Once, if it happens, we'll fight it out once again. লাস্ট কোশ্চেন অডিয়েন্স থেকে। দাদা নমস্কার, আমি মানব। একটা কথা জানতে চাইবো, ভোটের আগে তো বিভিন্ন রাজনৈতিক দল ইস্তাহার প্রকাশ করে থাকে, তো আপনারা কি যেহেতু বাম দল এবং আপনারা যৌথভাবেই নামার প্রস্তুতি নিচ্ছেন, তো সেই জায়গায় আপনাদের ইস্তাহারটা কি যৌথ হবে না সেপারেটলি হবে? ইস্তেহার অলওয়েজ সেপারেট হয়। ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার পার্টির তার 5 বছর কি চিন্তা ভাবনা করছেন রাজ্যের জনগণের জন্য, যার যার পার্টির আলাদা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটে তাদের দলের ইস্তেহারের মাধ্যমে। স্বাভাবিকভাবেই ইস্তেহারগুলো আলাদাই হবে। নেক্সট কুরুক্ষেত্রের মঞ্চে আবার আপনাকে চাইবো একবার, এবং আমি চেষ্টা করব যাতে সেই মঞ্চে আপনার জন্য আরো বেশি টাইম অ্যালট করা যায়। আমি আরো একটা চেষ্টা করব সুদীপবাবু, চেষ্টা করব যাতে যেই কোশ্চেনগুলোতে আপনার একটু মনক্ষুণ্ণ হয়েছে সেই সব কোশ্চেনগুলো আমি বলছি আপনাকে, আমি সেই সব কোশ্চেনগুলো ভিক্টর কিছু বলবে বোধহয়। ভিক্টর চাইছে বলতে। ভিক্টর প্লিজ ভিক্টর একটা আমাদের ভাজপার কার্যকর্তা, ওকে অ্যালাউ করুন। আপনাদের নমস্কার দাদা, আপনাদের নতুন জোট সঙ্গী জিতেন বাবুকে এই প্রশ্নটা করেছিলাম, আপনাকেও করছি, ক্ষমা যাত্রাটা কবে থেকে শুরু হচ্ছে? ক্ষমা যাত্রা, কারণ কি 30 বছরে অগন্তিক রাজনৈতিক, বিজেপির সিনেও নেই, অগন্তিক রাজনৈতিক ব্যক্তিরা মারা গেছেন, একটা ক্ষমা যাত্রা এরা প্রাপ্তি চায় অন্তত। দ্বিতীয় প্রশ্ন, জয়েন্ট ম্যানিফেস্টোতে একটা পাতা কি এদের পরিবারদের জন্য থাকবে যেখানে শ্রদ্ধাঞ্জলি জানানো থাকবে নাম ধরে ধরে? তৃতীয় প্রশ্ন, আপনি ঠিকই বলেছেন, আমি একটু রেপিড ফায়ারই যাচ্ছি, আপনি পলিটিশিয়ান নয়, পলিটিক্স আপনার ব্রেড অ্যান্ড বাটার নয়, বাট আপনার পুরো বক্তব্যতে আপনি বুঝতে পেরেছি, আপনি লাস্টে সেটা কোটও করেছেন, আপনি সিচুয়েশনাল পলিটিশিয়ান। আপনি আজকে যেটা আপনার প্রেজেন্ট, কালকে এটা পাস্ট হয়ে যাবে। সো ইউ হ্যাভ কেপ্ট এভরিথিং ওপেন। আর ফোর্থ কোয়েশ্চেন, কংগ্রেস আর সিসিপির যে এগ্রিমেন্টটা হয়েছিল রাহুল গান্ধী আর এই যে লাস্ট যে, এটা তো প্রশ্ন হলো না, ইট ইজ ইওর অবজারভেশন। প্রশ্নগুলো করুন না, এটা তো আপনি অবজারভেশন আপনার বলছেন। আমি কি করব, আমি কি ধরনের লোক, এটা তো আপনার প্রশ্নটা করুন, আমি উত্তর দিতে সহায়তা। লাস্ট প্রশ্নটাই প্রশ্ন না তো, আপনি প্রশ্নটা করুন, একটা তো প্রশ্ন করলেন না, আপনার অবজারভেশনগুলো আপনি বলছেন আমার সম্পর্কে, প্রশ্নটা করুন না। আর লাস্ট প্রশ্নটা হলো, কংগ্রেস আর সিসিপির যে এগ্রিমেন্টটা হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ চায়না, এটারই কি দায়ভার যে দেশের মধ্যেও কংগ্রেস এবং সিপিএম এর প্রত্যেকটা রাজ্যে এগ্রিমেন্ট হতে হবে? এটা কি ব্রাঞ্চ এক্সপানশনের মতো ব্যাপার ট্যাপার কি? It is not a question. It is the reflection of your mindset. It is not a total question. It is completely a reflection of your mindset, and the mindset says that you have been completely brainwashed by one ideology. That is. প্রশ্ন করলে আমি বেশি উত্তর দেব। আমি খুব সংক্ষেপে একটা কোশ্চেন করব, খুব সংক্ষেপে। Yes, brother. তো দীর্ঘদিনের বাম এবং ডানের লড়াইয়ে একে অপরের শত্রু জনগণ যে হয়েছে, এখন এই জোটে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে কি বার্তা যাচ্ছে? অর্থাৎ
সিপিএম এর দ্বারা কংগ্রেস নির্যাতিত হয়েছে, কংগ্রেসের দ্বারাও বিভিন্ন সময় সিপিএম এর নির্যাতিত হয়েছে। আমি কোশ্চেনটা ক্লিয়ার করছি। সেই হিসেবে মানে কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে যে যাদের যাদের পরিবারে কংগ্রেস মারা গেছে, এফেক্টেড হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়া হয়েছে, অনেক কিছু, আফটার পোল ভায়োলেশন হয়েছে, আফটার রেজাল্ট ভায়োলেশন হয়েছে, আপনাদের এই জোটের ফলে আপনারা ওই মেম্বারসদের কাছে কি করে যাচ্ছেন, বা ওই মেম্বারসদের ওই ঘরগুলোতে ওই পরিবারগুলোকে কি করে বলবেন গিয়ে যে আমরা জোট সঙ্গী যারা একদিন আমাদের ঝগড়ার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আজকে আমরা বন্ধু হয়েছি, তো আমরা আপনার কাছে এসেছি, এটা কি করে যাবেন, কি বলবেন, কি এজেন্ডা থাকবে তখন? আমি তো নিজেকে দিয়ে নিজে বিচার করি। I was a victim of the then violence. আমার শরীরে so many times আমার শরীরের দাগ, সারা শরীরের দাগ রয়েছে। If I can forget and forgive them for a greater future, bright future of the state, people of my state, so will others. আমি যদি এত কিছু ভায়োলেন্সের মিথ্যে মামলা থেকে শুরু করে সব কিছু শারীরিক আক্রমণ, মানসিক দৈহিক আক্রমণের পরেও যেমন ভাজপাকেও ক্ষমা করে দিতে চাই, সিপিএমকেও ভুলে গেছি অতীতের কথা, তা আমি নিজেকে তো নিজে বুঝি যে রাজ্যের মানুষ কি চাইছে। এবং এই ইন্ডিকেশন না আপনার বক্তব্য দিয়ে, না আমার বক্তব্য দিয়ে তো হবে না, ইন্ডিকেশন হবে রেজাল্ট দিয়ে। রেজাল্টটা মিলিয়ে নেবেন, তখনই তো আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। রেজাল্টটা মিলিয়ে নেবেন মার্চের 2 তারিখের, বেশি দিন অপেক্ষা সকলকে বেশি দিন করতে হবে না। 2 তারিখ রেজাল্টটা মিলিয়ে নিয়ে বুঝে যাবেন, আজকে প্রশ্নগুলো মাথার মধ্যে রাখবেন, তখন উত্তর পেয়ে যাবেন এ রাজ্যের মানুষ কি চাইছিল, ক্ষমা করেছে কি না করেছে, এই যে নানা প্রশ্ন সবগুলো উত্তর পেয়ে যাবেন। শেষ কোশ্চেন, জোটে ভোট লড়ছেন, সেই ভোটে জেতার পার্সেন্টেজ মানে আপনি কি মনে করেন যে কতটা জিতবেন আপনাদের জোট সঙ্গী হিসেবে, সিপিআইএম এবং আপনাদের, এবং আপনি বললেন আরেকটা দল আছে যারা বাইরে থেকে আপনাকে সাপোর্ট করবে, এই পুরো জোট মিলে আপনারা জিতবেন সেটা আশা করছেন? তো তার পার্সেন্টেজ কত, মানে কত পার্সেন্টেজ শিওর যে উইল উইন? লড়াইটা কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। আপনি বললেন ভুলক্রমে যদি খাতাটা খুলেও ফেলে সিঙ্গেল ডিজিটের মধ্যেই থাকবে, লিখে রাখবেন, রেজাল্টের পর আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো সুদীপ বাবুকে। এরপরে রয়েছে আমাদের শেষ এবং পঞ্চম পর্যায়। সেই পর্যায়ে থাকছেন বিজেপির তরফ থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই মুহূর্তে এ পর্যন্তই। কুরুক্ষেত্রের আগামী পর্বে সকলকে আবার দেখা হবে।